তার জন্য একটি স্থায়ী ও সময়বদ্ধ নিয়োগ কাছে পৌঁছে দিতে দাঁড়িয়েছি। এই যুবক যুবতীরা বছরের পর বছর পড়াশোনা করছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন, পরীক্ষার ফি দিয়েছেন, দিনের পর দিন পরীক্ষায় অপেক্ষায় থেকেছেন, কিন্তু তাদের সামনে আজ একটি প্রশ্ন, চাকরি কোথায়? মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2018 সালে ক্ষমতায় আসার আগে বর্তমান সরকার রাজ্যের মানুষের সামনে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল। ডবল ইঞ্জিনের সরকার, ডবল ইঞ্জিনের সরকার হলে চাকরি ডবল হবে, বছরে 50,000 চাকরি হবে। আজ প্রায় 8.5 বছর অতিক্রান্ত। তাই রাজ্যের যুব সমাজের স্বাভাবিক প্রশ্ন যে প্রতিশ্রুতি সেই চাকরি কোথায়? চাকরি তো দূরের কথা, সরকারি দপ্তরে বছরের পর বছর ধরে যে হাজার হাজার পদ শূন্য পড়ে রয়েছে সেগুলিতে নিয়মিত নিয়োগ হচ্ছে না। সরকারের নিজের তথ্যই শূন্য পদের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, এই তথ্য রাজ্য সরকারের দেওয়া তথ্য বিধানসভায় উত্থাপিত আনস্টাফ কোয়েকশনের উত্তরে বিভিন্ন দপ্তর থেকে প্রাপ্ত তথ্য মোট শূন্য পদের সংখ্যা প্রায় 60,000। 1 জানুয়ারি 2018 সাল থেকে রাজ্য সরকারের মোট যে কর্মীর সংখ্যা ছিল তার থেকে কমে 1 জানুয়ারি 2026 সেই সংখ্যা কমেছে 9,719। অন্যদিকে একই সময়ে 35,835 জন কর্মচারী অবসরে চলে গেছেন। অর্থাৎ একদিকে হাজার হাজার কর্মচারী অবসর নিয়েছেন, অন্যদিকে নতুন নিয়োগের গতি সেই অনুপাতে হয়নি। ফলস্বরূপ প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবার ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। শিক্ষা দপ্তরে হাজার হাজার শূন্য পদ। 2018 সাল থেকে 2026 সালে যে আনস্টাফ কোয়েকশনের উত্তরে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের দেওয়া যে তথ্য অত্যন্ত উদ্বেগজনক। প্রাইমারি স্তরে 2,706 শূন্য পদ রয়েছে, সিনিয়র বেসিক স্তরে 1,606, হাই স্কুল স্তরে 2,176, হায়ার সেকেন্ডারি স্তরে 2,050, কলেজ এবং ইউনিভার্সিটি স্তরে 732। অর্থাৎ শুধু শিক্ষা ক্ষেত্রেই বিপুল সংখ্যক শূন্য পদ রয়েছে। আরও উদ্বেগের বিষয়, আমাদের রাজ্যের 347টি স্কুল এডিসি এলাকায় মাত্র একজন করে শিক্ষক, তার বাইরে 311টি স্কুলে সমতল এলাকায় একজন করে শিক্ষক রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, একজন শিক্ষক কি একটা স্কুল চালাবেন নাকি তিনি পড়াবেন, প্রশাসনিক কাজ করবেন, মিড ডে মিলের হিসাব করবেন, বিভিন্ন সরকারি পদ তৈরি করবেন, সবকিছু একাই করবেন? এইভাবে শিক্ষা ব্যবস্থার গুণগত মান কিভাবে বজায় থাকবে? অন্যদিকে কলেজ বা ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ধরে গেস্ট লেকচারার দিয়ে শিক্ষার কার্যক্রম চালানো হচ্ছে, অথচ যোগ্য নেট, স্লেট, পিএইচডি প্রার্থীদের একটা বড় অংশ চাকরির অপেক্ষায় রয়েছেন। এটি শুধু বেকারত্বের সমস্যা নয়, এটি উচ্চশিক্ষার গুণমানের প্রশ্ন। পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থায় বিপুল শূন্যপদ। 16 মার্চ 2026 আনস্টাফ কোয়েকশনের উত্তরে হোম ডিপার্টমেন্টে 6,743টি শূন্যপদের কথা জানানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে পরিস্থিতি উদ্বেগজনক। 25 মার্চ 2026 তথ্য অনুসারে ডক্টর 1,366টি শূন্যপদ, নার্স 5,112টি শূন্যপদ, টেকনিক্যাল স্টাফ 1,191টি পদ শূন্য রয়েছে। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, যখন হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, টেকনিক্যাল স্টাফ নেই, তখন সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা পাবেন কিভাবে? সরকারি হাসপাতালের পরিকাঠামো তৈরি করলে হবে না, সেই পরিকাঠামো চালানোর জন্য মানব সম্পদ দিতে হবে। অন্যান্য দপ্তরে একই চিত্র। সরকারি তথ্য অনুসারে পিডব্লিউডি 3,605টি শূন্য পদ, এগ্রিকালচার 2,075টি, এআরডিডি 1,533টি, রেভিনিউ ডিপার্টমেন্ট 1,134টি। এগুলি কেবল কয়েকটি দপ্তরের পরিসংখ্যান। আরও বহু দপ্তর, অধীনস্থ প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার শূন্যপদ রয়েছে। পাবলিক লাইব্রেরি, গভর্নমেন্ট কলেজ লাইব্রেরিগুলিতে প্রায় 90% পর্যন্ত শূন্যপদ থাকার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।
11,000 টাকা চুক্তির ভিত্তিতে চাকরি, তাও আবার বেতন অনিশ্চিত। আইসিএডি প্রজেক্টের অধীনে 1079 জন শিক্ষক ডিজিটাল এডুকেশনের কাজে চুক্তিভিত্তিক নিয়োজিত রয়েছেন। তাদের মাসিক পারিশ্রমিক মাত্র 11,000 টাকা। আজ প্রায় 27 আগস্ট 2026, কিন্তু জুলাই 2026-এর বেতন এখনো তাদের হাতে পৌঁছায়নি। যারা রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে ডিজিটাল এডুকেশনের মাধ্যমে শিক্ষিত করেছেন, তাদের যদি মাসের পর মাস বেতন নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়, তাহলে এটি অত্যন্ত দুঃখজনক। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, গত কয়েক বছরে বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে, আবার বাতিল হয়েছে, পরীক্ষার বিজ্ঞপ্তি হয়েছে, আবার পরীক্ষা দীর্ঘায়িত হয়েছে। এর ফলে হাজার হাজার চাকরি প্রার্থী সময়সীমা অতিক্রম করার আশা আমরা দেখলাম। এই সময়ে আমাদের রাজ্যের বিধানসভায় 8.5 বছরে বিধানসভায় 38 জন সেখানে নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ দিয়েছেন গত 3.5 বছর পূর্বে, সেটাও পরবর্তী সময় বাতিল করা হয়েছে। এখন আবার রাজ্যের সরকারি নিয়োগ প্রক্রিয়া দায়িত্ব একটি দিল্লি ভিত্তিক বেসরকারি সংস্থার হাতে দেওয়া হয়েছে, সেখানে তারা 38 জনকে নিয়োগ করেছেন। তো আমি প্রশ্ন করতে চাই যে ত্রিপুরার বিধানসভার প্রতিষ্ঠার পর থেকে সরকারি নিয়োগের ইতিহাসে প্রথমবার যদি বিধানসভার বাইরে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়, তাহলে স্বচ্ছতা, জবাবদিহি ও মেধার ভিত্তিতে নিয়োগের নিশ্চয়তা কিভাবে নিশ্চিত করা হবে? এটি ব্যক্তিগত আক্রমণের প্রশ্ন নয়, এটি হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যতের প্রশ্ন। আমাদের দাবি 90 দিনের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি। তাই আমি মাননীয় বিধানসভার মাধ্যমে সরকারের কাছে কয়েকটি সুস্পষ্ট দাবি জানাচ্ছি। প্রথমত, রাজ্য সরকারের সমস্ত দপ্তর, অধীনস্থ প্রতিষ্ঠানের সমস্ত শূন্যপদের তালিকা প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, শূন্য পদগুলির মধ্যে যেগুলি নির্ভরযোগ্য সেগুলির জন্য 90 দিনের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তৃতীয়ত, নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে হবে। চতুর্থত, নিয়োগ হতে হবে স্বচ্ছ, মেধাভিত্তিক, দুর্নীতিমুক্ত, সম্পূর্ণ জবাবদিহিমূলক পদ্ধতিতে। পঞ্চমত, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার কারণে যেসব চাকরি প্রার্থীর বয়সের সীমা অতিক্রম হয়েছে বা হতে চলছে, তাদের ক্ষেত্রে বয়স ছাড়ের ব্যবস্থা করতে হবে। ষষ্ঠত, অবসর গ্রহণের ফলে যে পদগুলি শূন্য হচ্ছে সেগুলি বিপরীতে সময় মতো নিয়োগের জন্য একটি ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। সপ্তমত, চুক্তিভিত্তিক কর্মীদের ন্যায্য সম্মানী ও সময় মতো বেতন নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ নিয়ে সুস্পষ্ট নীতি সেখানে গ্রহণ করতে হবে। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আজ এই সভায় দলমত নির্বিশেষে রাজ্যের বেকার যুবকদের পাশে দাঁড়া এবং তাদের এই বিধানসভার একটি ঐতিহাসিক বার্তা দিতে পারি। আমরা চাই না যুবকদের হাতে শুধুমাত্র প্রতিশ্রুতির কাগজ তুলে দেওয়া হোক। আমরা চাই চাকরি, আমরা চাই স্বচ্ছ নিয়োগ, আমরা চাই মেধার মর্যাদা, আমরা চাই দুর্নীতিমুক্ত নিয়োগ ব্যবস্থা, আমরা চাই বেকার যুবকদের ভবিষ্যৎ নষ্ট না করে সময় মতো নিয়োগ করা। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, একদিকে হাজার হাজার সরকারি পদ খালি, অন্যদিকে হাজার হাজার শিক্ষিত যুবক যুবতী চাকরির জন্য হাহাকার। এই দুই বাস্তবতাকে পাশাপাশি রেখে সরকার আরো কতদিন নীরব থাকবে? সরকারি পদ খালি রেখে বেকার যুবকদের বেসরকারি চাকরির নামে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার কোনো সমাধান নয়। আর তাই এই বিধানসভা থেকে আমাদের স্পষ্ট বার্তা, শূন্য পদ থাকবে না, নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকবে না, মেধাবী যুবকদের ভবিষ্যৎ নষ্ট হবে না। আমি আশা করি এই বিধানসভায় দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গ্রহণ করবেন। এছাড়া যে বিষয়টি আমি বলতে চাই, মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, বিজেপি দলের ভিশন ডকুমেন্টের মধ্যে 2018 সালে প্রতিশ্রুতি ছিল ভিশন ডকুমেন্টের পেজ নম্বর 9 লেখা ছিল, ইনশিওরিং দ্যাট অল এডুকেশনাল ইনস্টিটিউশন হ্যাভ এডুকেট টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ। সেখানে অপর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা হবে, কিন্তু আমরা দেখলাম বছরে 50,000 বেকারের চাকরি হবে, গড়ে গড়ে রোজগার হবে। 8 বছরের 3বার টেট পরীক্ষা নেওয়া হয়, জিআরএসদের ইন্টারভিউ প্রায়
4 থেকে 5 বছর পূর্বে নেওয়া হয়েছে, পরবর্তী সময়ে বাতিল করা হয়েছে, এখন পর্যন্ত নিয়োগ হয়নি। সর্বশিক্ষার যারা শিক্ষক সহ যারা প্রকল্প কর্মী তাদেরকে বলা হয়েছিল নিয়মিত করা হবে, অনিয়মিতদের নিয়মিত করা হবে। আমাদের রাজ্যে যারা সংখ্যালঘু অংশের মানুষ যারা রয়েছেন, তাদের ছাত্রছাত্রী যারা রয়েছেন, আমরা দেখেছি এই রাজ্যের মধ্যে তাদের শুধুমাত্র গান্ধী মেড মাদ্রাসা প্রায় 51টা মাদ্রাসা রয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্পে প্রায় 129টি SPQM মাদ্রাসা রয়েছে। সেগুলিতে গত 8.5 বছরে একজনের শিক্ষক নিয়োগ হয়নি, সেখানে প্রচুর শূন্য পদ রয়েছে। এই বিষয়গুলিকে দেখা আমরা দেখলাম এই সময়ে আমাদের রাজ্যে যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ রয়েছেন, গত 8.5 বছরে শিক্ষার ক্ষেত্রে বলুন, অন্যান্য ক্ষেত্রে বলুন, কোনো ধরনের কোনো প্রকল্প, কোনো সুযোগ সুবিধা যেগুলি তারা সময় মতো পাননি। এই সময়ের মধ্যে আমি আমার যে বেসরকারি যে প্রস্তাব, এই প্রস্তাবের মধ্যে বিশেষ করে আমি এই সবার মধ্যে আমাদের মাননীয় সদস্য যারা আছেন, কারণ চাকরি কোনো দয়া নয়, এটি যোগ্য শিক্ষিত সমাজের ন্যায্য অধিকার। এই অধিকার প্রতিষ্ঠার জন্য আজ আমি এই প্রস্তাবটির সমর্থন চেয়ে সবার সামনে রাখছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। মানে এই বিষয়ে বলবেন। মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, মাননীয় সদস্য শ্রীযুত ইসলাম উদ্দিন মহোদয় যে বেসরকারি প্রস্তাব এখানে এনেছেন, প্রস্তাবের বিষয়বস্তু বিধানসভা সর্বসম্মতিক্রমে প্রস্তাব করছে যে অবিলম্বে রাজ্য সরকারের দপ্তরগুলিতে বিভিন্ন শ্রেণীর সমস্ত শূন্যপদ দ্রুত পূরণের উদ্যোগ গ্রহণ করুক। এই প্রস্তাবকে সমর্থন শুধু নয়, সবাই যেন আমরা অ্যাডপ্ট করতে পারি, ট্রেজারি বেঞ্চের মাননীয় সভ্যদের কাছেও আমার বিনম্র অনুরোধ থাকবে। আমি জানতে পারলাম মিনিস্টারকে আমি দোষ দেব না, যে ফিনান্স মিনিস্টার নাকি এটা রিপ্লাই দেবে। একই বিষয়বস্তু 5-6 মাস আগে এই হাউস যখন এখানে চলছিল, এই শূন্য পদের ব্যাপারেই রিপ্লাই দিয়েছিলেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়। কেন ফিনান্স মিনিস্টার দপ্তর কাছে পাঠানো হলো আমি জানি না অ্যাসেম্বলি থেকে, কারণ পদ ক্রিয়েশনের ব্যাপারে, নতুন ভাবে পদ তৈরির ব্যাপারে কোনো উল্লেখ নেই। এখানে শূন্য পদ মানে ফিনান্সের কনকারেন্স আছে, পদ ক্রিয়েশন ফিনান্সের অনুমতি লাগবে। তো শূন্য পদ রয়েছে, 1 বছর বাদে অবলুপ্তি ঘটে যায়, ওই পদটাকে আবার পুনরুজ্জীবিত করতে গেলে ফিনান্সে নিশ্চয়ই কনকারেন্স লাগবে। এখন যে শূন্য পদগুলো রয়েছে সে ব্যাপারে রিপ্লাই দিক, উনিও দিক। আমি অনুরোধ করব 2জন মন্ত্রী যেন এই ব্যাপারে অংশগ্রহণ করেন, কারণ আমার যে বক্তব্যটা রাখবো এটা রিলেটেড নট টু দ্য ফিনান্স বাট টু দ্য আদার মিনিস্টার, দ্যাট ইজ ম্যান পাওয়ার এন্ড যিনি মন্ত্রী, ওনার দপ্তরের উত্তর দিলেই সবচেয়ে বেটার হবে। হাউএভার, হ্যাভিং সেড সো, এটা একটা ঠিক প্রচন্ড নিষ্ঠুর রসিকতার সম্মুখীন হতে হচ্ছে আমাদের রাজ্যের শিক্ষিত যুব সমাজকে, এবং বিভিন্ন দপ্তরের বিভিন্ন পোস্টগুলো, শূন্য পদগুলো পড়ে রয়েছে, রিটায়ারমেন্ট যাচ্ছে। আপনারা মাননীয় যারা নতুন বিধায়ক দ্বয়রা রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে 18 সালে 18-19 কিংবা 17-18 এরকম যে বাজেট একটা গ্ল্যান্স আপনাদের লাইব্রেরিতে পাওয়া যাবে। বাজেট একটা গ্ল্যান্সের লাস্টের দিক দেখবেন যে 10 বছর প্রত্যেক বাজেট একটা গ্ল্যান্সই থাকে, কিন্তু ওই পিরিয়ডটা আপনারা দেখবেন 17-18
পিরিয়ড আপনারা দেখবেন আগামী নেক্সট 10 বছরে কি পরিমাণ রিটায়ারমেন্টে যাবে, অবসরপ্রাপ্ত হবেন বিভিন্ন দপ্তরের, তার একটা বর্ণনা থাকে। তো সেটা হিসেব করে যদি আমরা দেখি যে ইনটেক মানে কর্মচারী যারা বেকার, যারা কর্মচারী হিসেবে রূপান্তরিত চাকরির মাধ্যমে, আর যারা রিটায়ারমেন্টে গেছে, there is a huge difference। অর্থাৎ যে পরিমাণ লোক রিটায়ারমেন্টে গেছে সম পরিমাণ লোক অ্যাবজর্পশন হয়নি। এটা বাজেট একটা গ্লান্স দেখলে আপনারা রিফ্লেকশন পাবেন। নিয়োগ হয়েছে রেগুলার পোস্টে হয়েছে, অস্থায়ীভাবে বেশি। যাদের কোনো আজ আছে তো কাল একটা অনিশ্চয়তা সবসময় ঝুলে বেড়াচ্ছে। আউটসোর্সিং এ নিয়োগ হচ্ছে, এগুলো এখানে মাননীয় মুখ্যমন্ত্রী যখন সবগুলোকে বলে, ক্লাব করে বলে আমরা এত লোককে নিয়োগ করেছি, এগুলোকেও ধরে বলা হয়। বিভিন্ন দপ্তরে যে কিছু কিছু পরীক্ষা কারা কারা নেয়, হয় ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, টিআরবিটি, জেআরবিটি, মূলত এরা এরা এই দপ্তরগুলোই পরীক্ষা। আরেকটা হচ্ছে সেগুলো রেগুলার বেসিসে না, ওই সফেদের মাধ্যমে কিছু নিয়োগ হয়ে থাকে। মাননীয় মন্ত্রী লাস্ট টাইম যখন বিবৃতি দিয়েছিলেন ম্যান পাওয়ারের, আমি মাননীয় উপাধ্যক্ষ মহোদয় 24 থেকে 26 মাঝামাঝি মাননীয় মুখ্যমন্ত্রী 216 জন সাব ইন্সপেক্টর অফ পুলিশের জন্য ক্যাবিনেট সিদ্ধান্ত হয় সেপ্টেম্বর 2024-এ। 164টি তহসিলদার এবং 29টি আমিন রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে সেপ্টেম্বর 2025-এ সিদ্ধান্ত হয় ক্যাবিনেট। 140টি অডিটর ফিনান্স দপ্তরে সেপ্টেম্বর 2024-এ ক্যাবিনেট অ্যাপ্রুভাল হয়। 30টি অডিটর অবলিক স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর আন্ডার কোঅপারেশন ডিপার্টমেন্ট ফেব্রুয়ারি 2025-এ হয়। 14টি জুনিয়র ইঞ্জিনিয়ার আরবান দপ্তরের নভেম্বর 2025-এ হয়। 110টি ত্রিপুরা ভেটেরিনারি সার্ভিসের আন্ডারে রেগুলার ক্যাডার পোস্টের আন্ডারে টিসিএস, টিপিএস, টিফিএস এক্সেট্রা অ্যাডভার্টাইজমেন্ট হয়। তো এই জিনিসগুলো যখন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলাম বেশ কয়েক মাস আগে, মাননীয় মুখ্যমন্ত্রী একটু ব্যাপারটা নজর দিন। মাননীয় মন্ত্রী বলছে অ্যাসেম্বলিতে যে আমরা প্রসেস পাঠিয়ে দিয়েছি টিপিএসসির কাছে। আর ইন দ্য মিন টাইম এটা যখন খবরের কাগজে আসলো, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে আমার এই চিঠির প্রেক্ষিতে একটা ক্লারিফিকেশন ওনারা দেন। কবে দেন? জুলাই 2026। The attention of Tripura Public Service Commission has been drawn to a news item published in a section of local newspapers on 18 July 2026 under the headline আমলাতন্ত্রের বাড়াবাড়িতে আটকে 2110 পদে নিয়োগ, এবং 23 জুলাই 2026-এ আন্ডার দ্য হেডলাইন টিপিএসসি ধীর গতিতে ঝুলছে 2110টি চাকরি, alleging that the recruitment against 2110 posts has remained pending due to inaction on the part of the commission। খবরের কাগজে সেরকম ভাবে উঠে এসেছিল। ওরা ক্লিয়ারিফাইংলি বলছে, in this regard the commission considers it necessary to place the following facts on record in order to dispel the misleading impression created by the publication. Key number 1, the newspaper report has presented an incorrect and incomplete picture of the recruitment process undertaken by the commission. A substantial number of posts mentioned in the articles are either already under various stages of recruitment or have not been requisitioned to the commission by the government. Number 2, out of the posts mentioned in the newspaper report, 711 posts have
already been received by the commission from the concerned department and recruitment action has been initiated. The status of some of the major recruitment is as follows: assistant professor, higher education, agriculture officer, Tripura engineering service, এরকম করে করে একটা দিয়ে বলছে recruitment by the commission can be initiated only after receipt of a valid requisition from the concerned administrative department. Thereafter, the recruitment process is conducted strictly in accordance with the applicable recruitment rules and statutory procedure. No requisition has been received by the Tripura Public Service Commission from the government without receipt of a formal requisition. From the competent authority, the commission has no legal authority to initiate recruitment. These include, among others, Ujjai Pollam, fishery assistant professor under higher education, fishery officer, election inspector, sub-inspector of police, weights and measurement officer, lecturer for technical education, LDAACT under GSA, Tripura Judicial Service Grade 2, Tripura Forest Service Grade 2, TPS Grade 2, TCS Grade 2. আর এখানে মাননীয় মন্ত্রী বলেছিলেন যে লেবার ইন্সপেক্টর মিস্টার টিঙ্কুরা বলেছিলেন ফ্লোরে দুবার যে 25 জন লেবার ইন্সপেক্টর পোস্ট হ্যাভ বিন সেন্ট টু দ্য টিপিএস উইচ দে হ্যাভ ক্যাটেগরিক্যালি স্টেটেড যে না পাঠায়নি, পাঠানো ছাড়া আমরা কিভাবে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি। এই মর্মে আমি আরো এখানে বলতে চাই, তেলেঙ্গানাতে আমাদের মহামান্য রাজ্যপালের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার উপস্থিতিতে আমাদের যেখানে আমাদের দিদান গভর্নর ছিল জিষ্ণু দেববর্মা, একটা অল টিপিএসসি মানে টিপিএসসি না পাবলিক সার্ভিস কমিশনের যারা চেয়ারম্যানরা রয়েছেন তাদেরকে নিয়ে একটা মিটিং 2025 সালে ন্যাশনাল কনফারেন্স অফ চেয়ারপারসনস অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশন তেলেঙ্গানাতে হয়েছিল ডিসেম্বর 19, 19 এবং 20-তে। এখানে বিভিন্ন রিফর্মসের কথা বলা হয়েছে যে এই যে পাবলিক সার্ভিস কমিশন রিফর্মস আনতে হবে। যেমন আমি ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলি কিরকম রিফর্ম। ইঞ্জিনিয়ারদের ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস তাদের যা গ্রেড পে আর অন্যান্য আরেকটা এই গ্রেড পেতে বাকি পরীক্ষাগুলো 2 ধাপে হয়। আর ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে প্রিলি এবং মেইনস। আর ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পরীক্ষা হলে একই গ্রেড পে 5 বার পরীক্ষার মধ্যে বসতে হয়। কাজে এই যে বিভিন্ন, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এই সমস্ত যে বিভিন্ন ধরনের যে রয়েছে সেই ব্যাপারে এখানে উল্লেখ করেছেন। উল্লেখ করে বলছেন যে টাইম বাউন্ড রিক্রুটমেন্ট, সময়ের মধ্যে ক্যালেন্ডার 5 বছরের ক্যালেন্ডার তোমরা তৈরি করো। 5 বছর তোমাদের কাছে স্ট্যাটিস্টিক্স আছে যে বাজেটেড গ্রান্টস কারা কারা রিটায়ারমেন্টে যাবে, তোমরা ক্যালেন্ডার তৈরি করো। 5 বছরের ক্যালেন্ডার তৈরি করতে পুরো পাবলিক মানে ইউপিএস মানে সরি পাবলিক সার্ভিস কমিশন গুলোকে বলছে। তাহলে কি হবে, রেগুলার ইন্টারভিউ যদি পরীক্ষাগুলো হয়, ছাত্র মানে যারা স্টুডেন্ট, যারা বেকার, যারা শিক্ষা অর্জন করে বসে রয়েছেন এবং পাবলিক সার্ভিস কমিশনে ক্যাডার এবং ফিডার পরীক্ষা একসঙ্গে নেওয়ার জন্য আমি বলবো। একই পরীক্ষায় বিভিন্ন জায়গায় অধিকাংশ স্টেট গুলো রপ্ত করে ফেলেছে। আমরা সেই জামানার অতীতে কবে কি হয়েছিল সেটাই এখনো আমরা ঘুরে বেড়াচ্ছি। যুগ পাল্টাচ্ছে, দিন পাল্টে। এটা হচ্ছে কি জানেন, ব্যাঙের ছাতার মতো গজিয়ে গেছে কোচিং সেন্টার গুলো। মাসের পর মাস, মাসের পর মাস, মাসের পর মাস তারা ব্যবসা করে বেড়াচ্ছে। বিভিন্ন পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের ভিড় হয়, কম্পিটিটিভ এক্সাম, এবং এতে করে দারুণ ভাবে ঠকছে আমার ত্রিপুরার বেকার যুবকগুলো। তো এখানে বলছি ইনফ্রাস্ট্রাকচার স্ট্রাকচারাল রিফর্মস, টাইম বাউন্ড রিক্রুটমেন্ট, ট্রান্সপারেন্সি এন্ড timeliness, database integration, question paper pattern updates, question paper update এর কথা বলতে গেলে এখানে বলা উচিত
টিপিএসসি কয়েকটা পরীক্ষা যে নিয়েছিল, দেখুন আমরা কিরকম 2000 কম্বাইন্ডে 2023-এ কম্বাইন্ডে 5টা আনসার ভুল, 2025-এ কম্বাইন্ডে 6টা আনসার ভুল, এসআই সাব ইন্সপেক্টর এক্সাইজ 2026 6টা আনসার ভুল, ফিশারি অফিসার 2025 8টা আনসার ভুল, এগ্রিকালচার অফিসার 15টা আনসার ভুল, তারপরে হচ্ছে টিইএস পিডব্লিউডি 2024-এ 15টা আনসার ভুল, টিএসআরডি 2026 12টা আনসার ভুল। এবং মাননীয় বিধায়ক যে নাম অনেকের আছে এই বিষয়ে আলোচনা করবে। আচ্ছা আমি ছোট করে কমুতে। তো এখন এখানে পার্লামেন্টের মধ্যে এই বিভিন্ন ইউপিএসসি এসএসসির মধ্যে রিফর্মস এর কথা বলা হয়েছে। আমরা এখনো আমাদের রাজ্যে দেখুন কি পিকুলিয়ার, আমাদের দুর্ভাগ্য, আমরা এখনো গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার মধ্যে আমরা নাম্বার যাই পাই লিখিত ছাড়া 15 নম্বর রেখা দেওয়া হয় ইন্টারভিউ লিগে। আচ্ছা আমরা তো সেন্ট্রাল গভর্নমেন্টের মানি না, ডাবল ইঞ্জিন সরকারের মানি না। ডাবল ইঞ্জিন সরকারের ঘোষণা সিদ্ধান্ত হয়েছে গিয়া গ্রুপ বি নন গেজেটেড থেকে আরম্ভ কইরা গ্রুপ সি গ্রুপ ডি নো ইন্টারভিউ, অ্যাবসলিউটলি অন রিটেন এক্সামিনেশন রেজাল্ট। কেন আমরা এটা অ্যাডপ্ট করি না? গ্রুপ বি নন গেজেটেড থেকে গ্রুপ সি গ্রুপ ডি there is no interview, no 15 নম্বর আলাদা, only strictly on লিখিত। কেন আমাদের রাজ্যের সাথে আমরা অ্যাডপ্ট করব না? তো টাইম হ্যাজ কাম। এই যে বিভিন্ন স্টেটে এই যে ঝাড়খণ্ডের যে আন্দোলনটা কিসের থেকে? এই রিফর্ম তাদের কোনো কিছু না, দে ওয়ান্ট রিফর্ম। हमको রিফর্ম চাই, এটা আন্দোলন ঝাড়খণ্ডের। আমরা আজকে এখানে বলে দাঁড়াচ্ছে যে পার্লামেন্টে বলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে 23টা স্টেট এন্ড 8 ইউনিয়ন টেরিটরিজ ইন্টারভিউ ফর জবস অ্যাবলিশড ইন 23 স্টেটস এন্ড 8 ইউনিয়ন টেরিটরিজ ইন্ডিয়া, ডক্টর জিতেন্দ্র সিং ইউনিয়ন মিনিস্টার। এই পার্লামেন্টে আর আমাদের এখানে এখনো গ্রুপ ডি 15 নম্বর, গ্রুপ সি 15 নম্বর ওরেল, গ্রুপ বি নন গেজেটেড 15 নম্বর। Why? For that reforms is a must. মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমার কিছু প্রস্তাবনা, শুধু ক্রিটিসাইজ করে গেলাম আর কিছু প্রস্তাব দিলাম না এটা হতো। আমি সবসময় কনস্ট্রাকটিভ আলোচনায় করি। আমার অনুরোধ থাকবে 2024 সালের মার্চ সময় থেকে মন্ত্রী পরিষদ অনুমোদিত সমস্ত শূন্য পদের ফাইল টিপিএসসি জিআরবিটির কাছে পাঠিয়ে নিয়োগ প্রক্রিয়া বিলম্বে শুরু করতে এবং 2027 সালের আগে তা সম্পন্ন, মানে 27 সালের মধ্যে যেন সম্পন্ন করা হয়। টিপিএসসি কে প্রতি বছর একটি বার্ষিক নিয়োগ ক্যালেন্ডার প্রকাশ যেন করতে পারে সেটা সুনিশ্চিত করা। 10-12 মাসের মধ্যে প্রত্যেক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন যাতে করা হয় সেটা সুনিশ্চিত করা। বার্ষিক একক নিয়োগ পরীক্ষা অ্যানুয়াল সিঙ্গেল রিক্রুটমেন্ট এক্সাম, যেটা অধিকাংশ বিভিন্ন স্টেটে ইতিমধ্যে মানে ইউপিসি থেকে শুরু করে বিভিন্ন স্টেট ইতিমধ্যে পাবলিক সার্ভিস কমিশন গুলো হাতে নিয়ে নিয়েছে, কি বার্ষিক একক নিয়োগ পরীক্ষা অ্যানুয়াল সিঙ্গেল রিক্রুটমেন্ট এক্সাম চালু করা হোক, যার মাধ্যমে আলাদা আলাদা 2-3টি পরীক্ষা না দিয়ে একটি মাত্র পরীক্ষার মাধ্যমে সমস্ত সিভিল সার্ভিস পদ যেমন টিসিএস, টিপিএস, টিএফএস ইত্যাদি এবং সরকারের ফিডার, সাবঅর্ডিনেট, মিসেলেনিয়াস পদগুলো গ্রুপ বি, গ্রুপ সি নিয়োগ করা। এর মধ্যে আসাম, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং অন্যান্য পাবলিক সার্ভিস কমিশন এই নিয়ম অনুসরণ করে নিয়েছে এবং এটি অবশ্যই প্রতি বছর মানে বার্ষিক যেন অনুষ্ঠিত হয়। পরের প্রস্তাব হচ্ছে সিভিল সার্ভিস পরীক্ষা বাদে বাকি সমস্ত নিয়োগের ক্ষেত্রে ডিসক্রিপটিভ পরীক্ষার পরিবর্তে শুধুমাত্র অবজেক্টিভ এমসিকিউ পরীক্ষা চালু করা।
আদার দেন সিভিল সার্ভিস পরীক্ষা বাদে বাকি সবগুলো যেন এমসিকিউ পরীক্ষার মধ্য দিয়ে হয়। নেক্সট প্রস্তাব, কর্মী ও প্রশিক্ষণ দপ্তরে ডিওপিটি চিঠি নাম্বার ডিওপিটি 167398827123 মেনে দেশের 23টি রাজ্য, 8টি কেন্দ্র শাসিত অঞ্চল এবং এসএসসি, আইবিপিএস ও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মতো রাজ্যেও সমস্ত গ্রুপ বি, নন গেজেটেড, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদ থেকে ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষা পুরোপুরি তুলে নেওয়া হোক। এর ফলে নিয়োগ প্রক্রিয়া আরো 5 থেকে 6 মাস সময় কম লাগবে। টিপিএসসি পরের প্রস্তাব, টিপিএসসি 2024-25 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী তাদের শূন্য পদগুলো পূরণের মাধ্যমে জনবল বৃদ্ধি করতে হবে এবং হাইটেক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার নিশ্চিত করে সম্পূর্ণ পরিকাঠামোকে আরো শক্তিশালী করতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার পরবর্তী প্রস্তাব, জিআরবিটির প্রতি 5-6 বছর ব্যবধানে একসঙ্গে 4-5 হাজার পদ নিয়োগের জন্য, যেটি প্রক্রিয়া শেষ করতে আরো 4-5 বছর সময় নিয়ে যায়, পরিবর্তে প্রতি বছর নিয়মিত 1-2 হাজার করে লোক নিক না, প্রতি বছর নিক না। বিভিন্ন দপ্তরের রিকুইজিশন যেটা যা আপনারা জিআরবিটির কাছে 1000, যে মাত্র 1000 উপর দেন, পরীক্ষা করে নিন, ইনস্টেড অফ ওয়েটিং ফর আমরা 4-5 হাজার এক লোক নিমু, সেটা না করে প্রতি বছর আমরা নিতে পারি। এটা, এই জিনিসগুলো আপনারা যদি সুনিশ্চিত করেন, তাহলে এই যে ফ্রাস্ট্রেশন দ্যাট হ্যাজ বিন মাউন্টিং আপ অন আনএমপ্লয়েড ইউথস, অনেকটা রিলিফ আপনারা দিতে পারবেন। এই সরকার, এলাকার সরকার যেই থাকুক, এই বেকার কুল তো আমাদের ছেলে মেয়েরা, তো উই হ্যাভ টু থিঙ্ক ফর দ্য ব্রাইট ফিউচার। আমরা এই হতাশা থেকে তাদেরকে বেরি করে আনতে হবে এবং বাস্তবসম্মত ওই যে চলতে থাকুক, নো, রিফর্মস আনেন, রিফর্মস আইন না, একটা গতিশীল, মানে গতি যাতে থাকে সমস্ত কিছুর মধ্যে। এই যে ক্যাবিনেট সিদ্ধান্ত হয়, এক মন্ত্রী প্রেস মিট করে, খুব কষ্ট হয়তো 3 বছর পর এটা একটা আশা জাগে, তো এই ক্যাবিনেট সিদ্ধান্ত নিচ্ছে, মন্ত্রী প্রেস মিট করছে, এবার আমি কোচিং সেন্টারে যাই, প্রিপারেশন লইতে আসি, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, আমি তো টাকা দিয়ে পড়তেই আসি, এটা শেষ কোথায়? তো বি ভেরি ভেরি প্র্যাকটিক্যাল। ওই কেউ লেখা দিল, আপনারা বয়ান বলে লাইলেন, অ্যাপ্লাই ইউর মাইন্ড। আছে এফিশিয়েন্ট লোক আছে, আবার অনেক ভালো ভালো এফিশিয়েন্ট মিনিস্টার আছে না, পারতো না কেন? উই আর দেয়ার টু হেল্প। অলওয়েজ যে ক্রিটিসিজম থেকে, আমি তো ক্রিটিসিজম করিনি, ফর দ্য বেকারের জন্য আমি কিছু কথা, কোনো মানে আমার যতটুকু বুদ্ধি রয়েছে, আমার থেকে আরো বেটার হতে পারেন অনেকরা রয়েছেন। আমার জিনিসগুলো অফিসারও ভেন্টিলেট আমি করলাম, এরাও নিশ্চয়ই দে উইল টেক স্টক অফ দ্য সিচুয়েশন। সমস্ত কিছু মিলে, সবাই মিলে এই যে একটা গঠবন্ধা যে একটা সিস্টেম, এই সিস্টেমটা পরিবর্তন ঘটাই, এবং তখন দেখবেন এই যে শূন্য পদগুলো, যেটা আজকে বলছে নির্দ্বিধায়, যে কর্মচারীর সংখ্যা রাজ্যের মধ্যে কমে গেছে। আজ থেকে 10-12 বছর আগে যে কর্মচারী যে সংখ্যাটা ছিল, আমাদের সংখ্যাটা সেই জায়গায় নেই। রেগুলার এমপ্লয়িজ কথা বলছি, এখন বিভিন্ন রেগুলার এমপ্লয়িজের পদগুলো এটা আউটসোর্সিং করে দিচ্ছে। এটা ওই ঠিকাদারের মাধ্যমে এখানে লোক, ম্যান পাওয়ার আপনারা নিচ্ছেন। Why this will happen? Please try to evaluate the ground reality. খুব করুণ অবস্থার মধ্যে শিক্ষিত বেকাররা রয়েছে। সবাইকে চাকরি দিতে পারবে কোনো সংখ্যা ইম্পসিবল, দাবিও করি না। পাশাপাশি যারা ইন্ডাস্ট্রি এন্ড কমার্স মিনিস্টার রয়েছেন, where is my fault of my state? Why are we unable to establish ছোট এবং মাঝারি শিল্প? কেন আমরা এখানে করতে পারছি না? Try to introspect. Then you can absorb so many people. IT সেক্টর একটা প্রশ্ন ছিল বোধহয় আজকে, আমি খুব খুশি হয়েছিলাম, ভেবেছিলাম এই কোশ্চেনটা আসবে। আইটি সেক্টরে আমরা এই যে বিভিন্ন জায়গায় রয়েছে, দারুণ আগরতলা ফ্লাইটের মধ্যে আমরা আমাদের এই ছেলেরা ব্যাঙ্গালোর, পুনে, বিভিন্ন জায়গায়
অন্ধ্রপ্রদেশ বিভিন্ন জায়গায় চাকরি করছে, দে ওয়ান্ট টু কাম হোম। এখানে যদি আমরা আইটি সেক্টরের উপর একটু জোর দেই তাহলে একটা রেভলিউশন আমরা আনতে পারি। তো আমার সরকার আশা করি এই ব্যাপারগুলো তো বিবেচনার মধ্যে এনে একটু গতি বাড়ানোর চেষ্টা করবেন, এবং এই যে বেকারদের যে প্রবলেমগুলো সেগুলো খুব রিয়েলিস্টিক ভাবে, মাননীয় প্রণজিৎ বাবু যখন ছিল, এই শিক্ষিত বেকাররা এখন অটো চালায়, শিক্ষিত বেকাররাই টমটম চালায়, সারা রাজ্য জুড়ে এই কথা বলছি, সবাইকে চাকরি দিতে পারবে বলছি না, মেধাবী ছেলেরা অন্য কিছু করে বেড়াচ্ছে। ট্রাই টু বি সিম্পেথেটিক টুয়ার্ডস দেম অলসো। বিভিন্ন এখন ধরুন কি হচ্ছে জানেন, টার্গেট দিয়ে দেওয়া হচ্ছে, ভাই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কিংবা ওই কি বলে ট্রাফিক নাকি ট্রাফিক, এত পেনাল্টি আদায় করতে হইবে, যেন তেন রকম পেনাল্টি আদায় করতে হইবে। আমি জানি না আমার যে আমি বাইক নিয়ে যেতেছি, গাড়ি নিয়ে যেতেছি, আমাদের পলিউশনটা শেষ হয়ে গেছে, আমি জানি না, আমার ধরে পেনাল্টি 5,000, 3,000, 10,000 পেনাল্টি। তো এরকম করে তো আমরা আমাদের যুবকটার সঙ্গে আমরা সহায়তা করছি না। তো আমি ড্রিফট হতে চাই না, আমার এই সাবমিশন থাকবে এটাই, এবং আমি খুব সাধুবাদ জানাবো মাননীয় সদস্যকে, যিনি আজকে এই শূন্য পদ পূরণের জন্য, যতগুলো শূন্য পদ আছে সবগুলো পূরণের জন্য যে প্রস্তাব এনেছেন, তাকে সর্বতভাবে সমর্থন করি, এবং সুনিশ্চিত করবেন যে ল্যাপস যেন না হয়। দ্যাট উইল বি দ্য ক্রেডিট অফ দ্য ফিনান্স মিনিস্টার। কেন এতগুলো পোস্ট অ্যাবলিশড হয়ে যাবে? হ্যাঁ, আবার নতুন করে আপনারা ক্রিয়েট করতে পারেন, যখন রিকুইজিশন লাগবে আপনারা রিক্রিয়েট করতে পারেন। তো কেন অ্যাবলিশড হবে? ঠিক আছে, মাননীয় উপাধ্যক্ষ মহাশয়, ধন্যবাদ, আপনি আমাকে সময় দিয়েছেন, and you have cooperated with me. Thank you so very much. That's why I kept myself cool. এই বিষয়ে আলোচনা করার জন্য আমি মাননীয় সদস্য রঞ্জিত দেববর্মা মহাশয়কে বলছি। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, মাননীয় বিধায়ক ইসলাম উদ্দিন মহোদয় এই বিধানসভায় যে প্রাইভেট রেজুলেশনে এনেছেন, এটার উপর আমার কিছু বক্তব্য আমি রাখতে চাই। আমি বিশেষ করে ককবরকে এটা বললে ভালো হবে আমি মনে করি, যেহেতু ত্রিপুরার অধিকাংশ অনেক বেকার যুবতীরা বাংলা সঠিকভাবে বুঝেন না, এবং ককবরকে বললে এটা ভালো হবে মনে করি। এবং এই বিষয়ে আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন মহোদয় সুন্দর বাংলায় বলেছেন, সেই হিসাবে আমি ককবরকে বলতে চাই। ব্রহ্মনান ডেপুটি স্পিকার স্যার, চাকরি ত্রাং যাব অবকাহাম কক, কিন্তু দীর্ঘ বছর বিভিন্ন ডিপার্টমেন্ট যে চাকরি ত্রাংজাক দङ आरो गोबां मा एसटी रंनि भेकेन्सि दङ, जेनेरेल रंनि त्रांजागौ, एससी रंनि त्रांजागौ थां कोन जागाव, किन्तु एसटी रंनिखाय अनेक जागा त्रांजागिया बेकलग दं थां, गोबां मा बेकलग जुदि डाटा नंनाय एसटी बेकलग 20,000 न'खर दङ। आगिवा एसटी रंनि शिक्षित नायतो गैमाया ताबो एसटी बेकार शिक्षित एमए पास থেকে শুরু করে गोबां मा बेकार इन्जिनियार डक्टर गोबां मा परिजाक बेकार ताबो खालाय दं। तेबो दुखनि ककंखा त्रिपुरा हास्तेनि गोबां मा बेकार ताबो फातार हावा थांगै सुखिदार खालायो बिभिन्न दुगानो बेंगलुरु थांखाय दिल्लीआव थांखाखाय सोंनुगौ बरक आरो सुखिदार खायो गोबां रेस्टुरेंट रग बरक सामुं थांगौ चिना आगरतलानि गोबां सुपार मार्केट बिउटी पार्लर रग थांनाय दी मैक्सिमाम ग्रेजुएट सिख्ला सिख्लि रग सामुं थांगौ बेतन बोसोर 6,000 7,000 8,000 आनी ककंखा চাকরি তেলাঙ্গাকায় যেখানে 100% রুস্টার তমনি
abo tangi log naro fill up khajayamu tangi backlog ngoi thang যদি সরকারের নিয়ম অনুসারে যদি রিক্রুটমেন্ট সঠিকভাবে এসটি রঙব যদি সুযোগ রই রিক্রুটমেন্ট কাকাই তিনি মুসে ব্যাকলগ টঙ্গা নিকবিয়া প্রত্যেকটা ডিপার্টমেন্ট খৌলুই নাইকাকাই সাইমানো এসটি ব্যাকলগ যত জাগানো কবাং দं অথচ যিনি শিক্ষিত কবাং বেকার তিনি চাকরি মাইয়া হতাশ কবাং বড় পরিবার চলিমাইয়া কোন কোন শিক্ষিত বেকার যুবক কাইজাকমানি পরেব কর্মসংস্থানের অভাব বাই সামুংনি গ্রैबाय পরিবার পর্যন্ত কাগলাইজাকটিং থাঙ্গো বিচ্ছিন্ন হই থাঙ্গো অন্তে দুঃখজনক ঘটনা তঙ্গো ত্রিপুরাবো অনেক বড় সুইসাইড খাইयो কা অবন আনি কইমুং টংনাই যে অমত চিন অধিকার সে সানো मा आलादा बादे जोंनो कोटा खायरि दिन जों साया गभर्नमेंट रुल्स तुई जे नियम कानून तंगमाने 100% जे रुल्स ता तंगमाने ओ रुल्स ता तुसी जों साकरि सानो ओ रुल्स ता माने उइसे जोंनो रिक्रुटमेंट जे बेकेन तंगमन फिल अप खायरि हिनो जों आलादा साइना सार किन्तु म तिनि खाय जायगा अम देखे दीर्घ बছর ओ फिल अप खायजानो बागैना तिनि हाजार हाजार एसटी ने रंनि ব্যাকলগ টঙ্গই থাকা আর ইয়াঙ্গো ত্রিপুরাসা বেকার যুবক যুবতীর চাকরি মায়া হতাশ দিন কাটে অম থেকে বঞ্চনানি বাগৈ ত্রিপুরাসার যতটু বুসকাঙ্গ আগগনানি তংমানি আগক মালিয়া অর্থনৈতিক দিক থেকে বড় উপলব্ধ ক্লাই থাকা পাহাড় সামুং টাঙানি কোনো সুযোগ করে শহর ফাইটাকাই টমটম চালকনানি দোকান বইনি দোকান রগ টংনানি সারা বনি কপালতে কিছু করে মা অমনিসাই দুঃখনি কেরেন কথা মা তাই করে নিন जों साइमानो का अबनि बागैनो आं सानानि मुसुंगो जे एसटी जे बैकलॉग टंगमानि अबनो स्पेशल ड्राइव खायै रिक्रुटमेंट खालायदि अब बुंनो अधिकार न रिरेदि अधिकार न कासुइ तो नहै मुथागै तो नै तो लाभ करे रिरेदि जों अबसि सानो जों बिसि सान्या only 31% aboni bising se backlog tamung nai जों tebo ukologo suri thangnai hani busaro tebo ukologo suri thanai sar tebo dukho gothona awo susingni madhyame je tabuk se buklangjak tongo bibano department including Tripura Bidhan Sabha je recruitment outsourcing ni madhyam tlangmani aro ST rongni কোনো কোটা মানি জায়গা এসটি কয়জন মান আউটসোর্সিং নি বিভিন্ন এজেন্সির মাধ্যমে যে ত্লাংজাক মানি আর কোন রুস্টার তোস্টার কিচ্ছু মানি জায়গা আর তাবসিং সাইমান খা যে ও যে আউটসোর্সিং নি মাধ্যমে যে বরং রং রিক্রুটমেন্ট খাই জাখা বরনে তাবুক রেগুলার খাইনানি বাগে গভর্নমেন্ট সার্ভিস নানি বাগে তাব চাইতক জায়গায় দङ একে আর এসটি কোটা করে ইনকে কাবে বেকে নং থাংনাই बैकलॉग में थांनाय का अमति खेबो गोबां कौशले गभर्नमेंट साख्रि त्रांथिनि वो चिनि बरर माया चिनि एमएलए हस्टेल गोबां मा आउटसोर्सिं नि साख्रि त्रांखा विभिन्न सिंखबो नक फारनानि साफाई खायनानि विभिन्न करगो थांनाय दे एसटी कयता खरक बसक आनि मखलो तो क्लाइ पांग एमएलए हस्टेल 3.5 বছর तंका सर कलाया ওই ভাবে খাই একটা বঞ্চনা একটা অবহেলা খাই যাবে তঙ্গ ও হানি ত্রিপুরা সার আং কয়নাই গভর্নমেন্ট যে কোনো সার্ভিস আউটসোর্সিং ফর নংথন বা গভর্নমেন্ট ডাইরেক্ট নেনে রিক্রুটমেন্ট ফর নংথন প্রত্যেকটা জায়গাও যাহাতে কাই ও হানি এসটি রক যারা শিডিউল ট্রাইব জানাই রক বরংনি চাকরি সঠিকভাবে এবং যে মানথাই যে অধিকার অব সফুংনাनै उंथन मान कायसा सरकारनि थाने कयमुं दंनाय ताय कायसा क अतीतबो जों नुखा
गोबां जायगा जखन ते बिनि योग्यता अभाब फिनै एसटी रिजार्व ना डी रिजार्व खायरि माने हमते गोबां जायगा खायजाखा गोबां विशेष करे हाई लेवल नि जे पोस्ट आरो रग दाम खायजाखा योग्यता ने अभाबे ओ एसटी कोटा रंग अबरंग डी रिजार्व खायरि जागो ताते बंचना साबो तिप्रा सारकंगो एसटी बरंगो सार इंका जाहाते आबोनबो जाहाते बिनि योग्यता करिखानो आबरंग रिजार्व तन नंथन ताजे डी रिजार्व ता खायलायतुन अमो आनि कायसा कयमुं तंनाय अमो सिमियो सर तिनि चेंगर रुखा चीनी त्रिपुरा राज्य जनजाति कैसे कल्याण दफ्तर तंगो अब दफ्तर मंत्री बो तंगो तिनी और करई तबो करई और मानंते एससी मंत्री सुधांशु दास साका बो करई नै बक बरगो मान तारपरे सर तमो जे एसटी रंगनि जे बेकलॉग कमुइ तंगमानि ओ जे 100% जे रूस्टार माने जायगा माने अब बिनि नजर तो तंगान साइमेया किंतु बिनि दायित्व तंगो बिनि रेसपॉन्सिबिलिटी तंगो बो कैबिनेट तो प्रोग्राम सालायमानो ओ बेकलॉग नो सुफुंनानि बागै किंतु जों तिनि जरा खानायाखौ बो कैबिनेट तो ओ बेकलॉग नो सुफुंनानि बागै कक सामानि कोन दिने पर कोन समय पर सामानि खानायाखौ ना विधानसभा ना कैबिनेट न न जागाव बाहाय के उमसेनाय बाहाय के तिप्रसा सिकला सिकली बेकारनि कपाल खलकसिनाय आबोना आनि कैसे कयमुं तंनाय जे जनजाति कल्याण मंत्री जाहाते अ बेकलॉग रो 100% रोस्टार आउटसोर्सिंग नि माध्यमे जे साकिर खालामनि आरो जाहाते काय एसटी रंनि जे संरक्षण दंमनि आबोनो ठीक ठीक भाबे मानि जायगा आबो बिनि मखल कायसंनानि बागै आनि कयमुं बिन थानि तंनाय एवं आनि कप्पारिनानि सिकां गभर्नमेन्टनि थानि कायसानि अनुरोध तंनाय जे एसटी जे बेकलॉग तंमानि आबो स्पेशल ड्राइव नि माध्यमे खूब ताड़ाताड़ी आबोनो रिक्रुटमेंट खायना नंथन ताते दीर्घ बছর जे हाजार हाजार जे बेकलॉग तंमानि अवश्य बुंजाखाय त्रिपुरा सरक बेकार सिकला सिकलिर सेबुं माननि सेबुंनाय आउटसोर्सनि माध्यमे जत डिपार्टमेंट जे चाकरी तलांजाक दंगो बा रिक्रुटमेंट खालायजागै दंगो आरो जाहाते 100% रुल्स न जे आइन गभर्नमेंट जे रुल्स न आरो फनांनानै उंथन अमानानि कयमुं दंनाय ताय आं तामो सानाय आं पाइखागो आं गभर्नमेंटनि थाने अमानानि आपिल दंनाय एसटी बैकलॉग न दाती स्पेशल ड्राइव माने सुफुंनांथन मानोना डेपुटी स्पीकर सर नन बिलाय के हामबाय ধন্যবাদ মাননীয় সদস্য রঞ্জিত বাবু আপনাদের দুইজন আছে কি দুইজনই বলবেন না একজন বললে হবে সময় অনেক হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে মাননীয় সদস্য নির্মল বিশ্বাস माननीय उपाध्यक्ष महोदय माननीय सदस्य इस्लामुद्दीन महोदय प्राइवेट मेम्बर रेजुलेशনের माध्यमे अत्यंत गुरुत्वपूर्ण एक विषय आजकेर এই সভায় উত্থাপন করেছেন আমি আশা করছি এই বিধানসভা আমরা সর্বসম্মতভাবে এই প্রস্তাবকে সমর্থন করব আমাদের রাজ্যের বেকাররা প্রচন্ড হতাশায় ভুগছে আমার আগে তিনজন সম্মানীয় সদস্য এই প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে কথাগুলি বলছিলেন রাজ্যের হাজার হাজার বেকাররা এই বিধানসভার দিকে তাকিয়ে আছে 3 দিনের বিধানসভার অধিবেশন চলছে এখান থেকে এই রাজ্যের বেকার যুবকদের জন্য কি সিদ্ধান্ত হয় কি আলোচনা হয় কিন্তু স্যার এটা ঘটনা যে আমাদের রাজ্যে প্রায় প্রতিটি দপ্তরে রাজ্য সরকারের
শূন্যপদের পাহাড় জমে আছে। প্রত্যেকটা দপ্তর যদি আমরা দেখি, এমন কোনো দপ্তর নেই যেখানে শূন্যপদ নেই। এবং এটাই বিধানসভাতেই আমরা গত 1 বছর আগে বিভিন্ন দপ্তরের দেওয়া যে তথ্য, তার মধ্য দিয়ে আমাদের সামনে আসে। অন্যান্য দপ্তরের কথা স্যার বাদই দিলাম, আমার চেয়ে মাননীয় উপাধ্যক্ষ মহোদয় আপনি আরো বেশি করে বলতে পারবেন এই পবিত্র বিধানসভার কথা, যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি। এই বিধানসভায় আজকে কর্মচারী সংকট কোন জায়গায়? আজ থেকে 8 বছর, 10 বছর, 12 বছর আগে বিধানসভার মধ্যে কর্মচারী সংখ্যা কত ছিল? আজকে কোন জায়গায়? কিছু আউটসোর্সিং, তার মাধ্যমে এখন বিধানসভার কাজকর্ম চালাতে হচ্ছে। এবং এই চেহারা শুধু বিধানসভার ক্ষেত্রে না, রাজ্যের অধিকাংশ দপ্তরের ক্ষেত্রে। এবং আমরা দেখলাম এখানেও নিয়োগ করবার জন্য তার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল এবং মাঝপথে সেটা আবার বাতিল হয়ে যায়। এভাবে বিভিন্ন সময়েই আমরা লক্ষ্য করি যে রাজ্যের বিভিন্ন দপ্তরগুলির মধ্যে ইন্টারভিউ হয়, ঘোষণা হয়, কিন্তু পরবর্তী সময়ে এগুলি আবার বাতিলও হয়ে যায়। আমাদের সবচেয়ে বেশি যে সংকট, এটা হচ্ছে শিক্ষা দপ্তরে, স্বাস্থ্য দপ্তরে, যে দপ্তরগুলির সঙ্গে মানুষের প্রতিদিনকার যোগাযোগ, প্রতিদিনকার সম্পর্ক। আমরা দেখছি এই দপ্তরগুলির মধ্যে সবচেয়ে বেশি সেখানে কর্মচারী সংকট। গতকাল আমাদের এই সভায় শিক্ষক সংকট সম্পর্কে মাননীয় বিরোধী দলনেতা একটা বিষয় উত্থাপন করেছিলেন, সেখানে বিস্তৃত আলোচনা হয়েছে। আমরা জানি যে আমাদের রাজ্যে পূর্বতন বামফ্রন্ট সরকারের সময় বছরে 2 বার করে ট্যাট পরীক্ষা হতো শিক্ষক নিয়োগের জন্য, কিন্তু আজকে কোন জায়গায়? আজকে বছরের পর বছর পেরিয়ে যায়, সেখানে ট্যাট পরীক্ষাই তো হয় না। 2022 সালে হয়েছিল, পরবর্তী সময় আবার 2025 সালে হয়েছে, 3 বছর পরে। 2025 সালের পর আজকে 26 সাল, প্রায় শেষের দিকে। এবং পরীক্ষায় যা হচ্ছে, সেখানে নিয়োগ করার ক্ষেত্রে আমরা দেখছি সেটা দীর্ঘ বিলম্বিত হচ্ছে। রাজ্যের স্কুলগুলির মধ্যে শিক্ষক সংকট এটা প্রতিদিনকার একটা আলোচিত ঘটনা। রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা দেখি প্রায় প্রতিদিনই যখন রাস্তা অবরোধ হয়, আন্দোলন হয়, তার যে মূল যে দাবিগুলি, সেখানে দেখা যায় যে শিক্ষক সংকট একটা অন্যতম বিষয়। এই সড়ক অবরোধের ছাত্ররা রাস্তায় নেমে আসছে, যে সময়টা ছাত্রদের ক্লাসরুমে থাকার কথা তারা রাস্তায় এসে বসছে। শিক্ষক সংকট এমন একটা জায়গার মধ্যে গিয়ে পৌঁছেছে। এবং শুধু স্যার শিক্ষক সংকটের বিষয় না, প্রত্যেকটা দপ্তর ধরে ধরে যদি আমরা দেখি, স্বাস্থ্য দপ্তর, সেখানে চিকিৎসকের সংকট, স্বাস্থ্য কর্মীদের সংকট। ফলে আজকের এই যে বিষয়টা এখানে উত্থাপিত হলো যে শূন্যপদ, সমস্ত শূন্যপদগুলি পূরণ করা। আমাদের রাজ্যে বর্তমানে শূন্যপদের সংখ্যা প্রায় 60,000-এর কাছাকাছি। স্যার, আমরা শুনেছিলাম 2018 সালে বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজ্যে একটা প্রচার দেওয়ার চেষ্টা হয়েছে যে ত্রিপুরা রাজ্যে তৎকালীন সময়ে নাকি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলিতে শূন্যপদ প্রায় 50,000, এবং নতুন সরকার তৈরি হলে পরে প্রথম ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে সমস্ত শূন্যপদ পূরণ করা হয়। যদিও তখন পূর্বতন সরকার পক্ষ থেকে এটা বলা হয়েছিল যে না, শূন্যপদ এতটা না, অনেক কম ছিল। 2019 সালে এই বিধানসভায় একটা প্রশ্নের মাধ্যমে আমরা তখন জানতে পারলাম, সরকারের দিক থেকে যে উত্তর দেওয়া হলো, সেই সংখ্যাটা 20,000-এর কম ছিল। আমার যতটুকু মনে পড়ে 17 কিংবা 18,000-এর কাছাকাছি ছিল ফিগারটা। কিন্তু সেদিন এমন একটা প্রচার দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে বলা হয়েছিল যে বছরে আবার 50,000 করে সেখানে চাকরি হয়। কিন্তু আজকের সময়ে স্যার, এটা ঘটনা যে আমাদের রাজ্যের বেকাররা প্রচন্ড হতাশায় ভুগছেন। আজকেও আমাদের এই অধিবেশনে আলোচনা হয়েছে নেশা নিয়ে। এই যে নেশার এত বাড়াবাড়ন, তার পিছনে একটা কারণ, কাজ নেই, কর্মসংস্থানের প্রশ্নে প্রচন্ড হতাশা আছে। আমাদের রাজ্যের যুবকদের একটা ভালো অংশ এখন বহির রাজ্যে চলে যাচ্ছেন,
বিশেষ করে দক্ষিণ ভারতের দিকে। ফলে আমরা আশা করি যে সরকার এই বিষয়গুলি বিবেচনার মধ্যে রেখে সেখানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন এবং শুধুমাত্র শূন্যপদের ক্ষেত্রেই না, আমরা বলতে পারি যেমন ধরুন যারা স্কিম ওয়ার্কার রয়েছে তারা সেখানে নিয়মিত তাদের বেতন হচ্ছে, তাদের বেতন ভাতার প্রশ্নে, বিভিন্ন পাওনার প্রশ্নে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে, তাদের কথা রয়েছে, তাদের দাবি রয়েছে। আমি দেখছিলাম 3 দিন আগে আমাদের খোয়াই জেলার মিড ডে মিল ওয়ার্কাররা জমায়েত হয়ে সেখানে মিছিল সংগঠিত করছেন। তাদের কি বক্তব্য? যে আমরা 3 মাস ধরে বেতন ভাতা পাচ্ছি না। কত টাকাই তারা পান? আজকের মূল্যবৃদ্ধির বাজারে যখন চিনির দাম 70 টাকা, 1 লিটার তেল কিনতে হয় 200 টাকা, সেই সময় একজন 7,000, 8,000, 5,000 টাকা বেতন পেয়ে থাকে, তারা যখন 2 মাস 4 মাস পেরিয়ে যায় বেতনটা পান না, স্বাভাবিকভাবে এই মানুষগুলি চলবেন কিভাবে? এর নাম তো স্যার সবকা সাথ সবকা বিকাশ হতে পারে না। যথার্থ অর্থেই যদি সবকা সাথ সবকা বিকাশ করতে হয় তাহলে আমরা বলবো এই সমস্ত ক্ষেত্রগুলিতে সরকার সেখানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক এবং এই সময়ের মধ্যে আমরা যেটা দেখছি যে বিভিন্ন সময় যে ঘোষণা দেওয়া হয় সরকার থেকে, নিয়োগ করা হয়, সেগুলিও একটা প্রক্রিয়া শুরু হয়, মাঝপথে সেটা বন্ধ হয়ে যায়, খুব ধীর গতিতে চলছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে সেই ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্যেও বিভিন্ন ধরনের ঘোটালা বেরিয়ে আসছে। যেমন গত মাসে একটা সংবাদ শিরোনাম আমাদের নজরে আসলো, এনএইচএম এর অধীনে কমিউনিটি হেলথ অফিসার CHO পদের নিয়োগ পরীক্ষা, এবং একটা গুরুতর প্রশ্ন উঠে আসলো যে সেই প্রশ্ন ফাঁস হয়ে গেছে। তাদের মধ্যে একটা বিরাট ক্ষোভ, বিভিন্ন সংবাদপত্রে আমরা দেখলাম, এটা শিরোনাম হলো, সংবাদ প্রকাশিত হলো। এইভাবে এই ধরনের কিছু কিছু ঘটনা প্রায় সময় নজরে আসছে। ফলে সমস্ত দিক মিলিয়ে মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে আমি সরকারের কাছে এই দাবি রাখব এবং আশা করব আমরা সবাই মিলে এই প্রস্তাবকে যেমন গ্রহণ করব, তার পাশাপাশি আগামী দিনে কিভাবে আমাদের রাজ্যের বেকারদের যে আশা, যে প্রত্যাশা, হ্যাঁ সবাইকে সরকারি চাকরির ব্যবস্থা করা যাবে না, এটা ঠিক, কিন্তু তারপরে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে যতটুকু সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে, এবং আপনারা তো ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট, অনেক বেশি ক্ষমতা রয়েছে, স্বাভাবিক ডাবল ইঞ্জিন গভর্নমেন্টের কাছে এই রাজ্যের বেকার যুবকদের, এই রাজ্যের মানুষের চাহিদা তো ডাবল, অনেক বেশি প্রত্যাশা। ফলে সেই প্রত্যাশা পূরণ করবার প্রশ্নে সেখানে প্রয়োজনীয় উদ্যোগ, ভূমিকা গ্রহণ করবেন এবং সেই সঙ্গে আমার দাবি থাকবে যে অবিলম্বে সমস্ত শূন্যপদগুলি পূরণ করার জন্য সরকার সেখানে উদ্যোগ গ্রহণ করুক। টেট পরীক্ষা আগে যেভাবে আমাদের রাজ্যে ছিল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বছরে 2 বার, সেইভাবে আবার এটা চালু হোক, অন্ততপক্ষে বছরে 2 বার টেট পরীক্ষা হোক এবং পরীক্ষার পরে এই প্রক্রিয়াটাকে বিলম্বিত না করে দ্রুত সেখানে নিয়োগ করা হোক। জিআরবিটি তার মাধ্যমেও সেই নিয়োগ প্রক্রিয়া অন্ততপক্ষে বছরে 1 বার করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করুন। পাশাপাশি আপনাদেরই দেওয়া প্রতিশ্রুতি, আজ থেকে 8.5-9 বছর আগে ভীষণ ডকুমেন্ট, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকার যথাযথ ভূমিকা গ্রহণ করুক। এই কয়টি কথা বলে কিছুক্ষণ সময় দেওয়ার জন্য মাননীয় উপাধ্যক্ষ মহোদয় আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। আশা করছি আমরা সবাই এই প্রস্তাবকে সেখানে সমর্থন জানাব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য নির্মল বিশ্বাস। আমি এখন মাননীয় সদস্য দীপঙ্কর সেন বাবুকে বলবো শর্টকাটে বলার জন্য। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, যে প্রস্তাব মাননীয় বিধায়ক ইসলাম উদ্দিন এখানে এনেছেন, কোনো সুস্থ মানুষ তার বিরোধিতা করতে পারে না, কাজে তার সমর্থন জানিয়েই আমি 2-1টি কথা সেখানের মধ্যে শুধু তুলে ধরতে চাই। আপনারা জানেন যে আমাদের রাজ্যের কর্মসংস্থান
একটা বিশেষ অবস্থার মধ্যে সেখানে আছে, মানুষ যে আছে। আমরা যখন এই বিধানসভা অধিবেশনের জন্য বাসে করে আসছিলাম, তখনও দুইজন যুবক বলছেন, স্যার বিধানসভা তো হবে, আমাদের কথা একটু বলবেন। উদ্বিগ্ন হয়ে আছে সবাই। তার কারণ হচ্ছে আমাদের রাজ্যের অর্থ কমিশনের চেয়ারম্যান রাজ্য সফরে যখন এসেছিলেন, ডাক্তার অরবিন্দ পানাগড়িয়া, তার যে তথ্য সেখানে, সে তথ্য অনুসারে সেখানের মধ্যে দেখাচ্ছে যে ত্রিপুরা রাজ্যগুলোর মধ্যে একটা গরিবতম রাজ্য। এখানে 13.11% মানুষ দরিদ্র সীমার নিচে, অর্থাৎ দরিদ্রতার কবলে সেখানের মধ্যে রয়েছে। এবং মাথাপিছু গড় আয় যেটা, এটাও সেখানের মধ্যে আমাদের রাজ্যে সেখানের মধ্যে কমছে। কিন্তু ভাইরাস আমাদের রাজ্যে শিক্ষার হার অনেক, শিক্ষিত লোকের সংখ্যা সেখানের মধ্যে অনেক সেখানে আছে। কাজে সেদিক থেকে এটা অনেকটা বিপরীত ধর্মী। সেদিক থেকে আমি শুধু একটা তথ্য সেখানের মধ্যে দিতে চাই। 2017 সালের 31 ডিসেম্বর পর্যন্ত গ্রুপ এ কর্মচারী ছিল আমাদের 4741 জন। ভাইরাস এটা 2000 এই সময়ের মধ্যে এসে সেটা দাঁড়িয়েছে 6239 জন। গ্রুপ বি 7117 জন, সেটার সংখ্যা এসে দাঁড়িয়েছে 4391 জন। গ্রুপ সি সবচেয়ে বেশি, 92,738 জন ছিল, সেই সংখ্যাটা এখন এসে দাঁড়িয়েছে 75,640 জন। সর্বশেষ গ্রুপ বি দারুণভাবে কমেছে, 48,235 জন ছিল, যেটা 48,000 থেকে কমে 18,799 জনে এসে সেখানের মধ্যে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রায় 58,000-এর উপরে এখন সেখানে এই ধরনের একটা শূন্য পদ এসে দাঁড়িয়েছে। আমাদের রাজ্যে কি বেকার নেই? বেকার প্রচুর সংখ্যায় সেখানের মধ্যে আছে। স্নাতকোত্তর বেকার 64,096 জন, স্নাতক 89,021 জন, HS+2 38,117 জন, মাধ্যমিক 2,53,890 জন, ডিপ্লোমা 19,083 প্লাস তার সঙ্গে 12,649, মাধ্যমিক ফেল 67,664 জন, ITI পাস 8,787 জন, ইঞ্জিনিয়ারিং পাস 15,000, ডাক্তার 3,000, নার্স প্যারামেডিক 9,000, বিএড এমএড 11,000, নেটস ল্যাব 1,899 জন। সংখ্যাটা যদি আমরা যোগ করি তাহলে দেখা যাবে যে 5 লক্ষের মতো বেকার আমাদের এই রাজ্যের ভেতরে রয়েছে, যারা কর্মসংস্থান চায়, এবং এই কর্মসংস্থানের ব্যবস্থা করাটা আমাদের রাজ্য সরকারের সেখানের মধ্যে একটা নৈতিক দায়িত্ব। কাজ পাচ্ছে না, যার ফলে দেখা যাচ্ছে শ্রম দপ্তরের একটা তথ্য আপনাদের সামনে সেখানের মধ্যে বলছি, 92,097 জন যারা আমাদের রাজ্য থেকে বাইরের রাজ্যে গিয়ে সেখানে কাজের সন্ধানে চলে গেছে। শ্রম দপ্তরের তথ্য, এটা আমার কোনো তথ্য নয়। এর মধ্যে 17,053 জন হচ্ছে মহিলা, যারা কাজের সন্ধানে বাইরে চলে যেতে সেখানের মধ্যে বাধ্য হচ্ছে। এখন এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমাদের সরকারের কাছে সবচাইতে একটা বড় চ্যালেঞ্জ, যেই সময়ের ভেতরে তাদের জন্য একটা ব্যবস্থা আমাদের সেখানের মধ্যে করতে হবে। আমি খুব ছোট্ট পরিসরেই বলছি। এবং এখানে দেখেছেন যে বাম আমলে একটা ইন্টারভিউ হয়েছিল, সেই ইন্টারভিউটা সম্পর্কে অনেকদিন স্থবিরতা ছিল। 10,323 যাদের একটা আইনি জটিলতা, তাদেরকে কর্মসংস্থানের মধ্যে নিয়ে আসার জন্য সে সুযোগ সেখানের মধ্যে তৈরি করা, তার সঙ্গে আরো কিছু মিলে লাভ করে একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল। এবং সেই ইন্টারভিউটা সেখানের মধ্যে এই গভর্নমেন্ট আসার পরে সেটাকে স্টপ করে রাখা হয়েছে। তার পরবর্তী সময় সেটা কোর্টের নির্দেশে দেখা গেল যে না, এই প্রক্রিয়াটা পুনর্বহাল আছে। তখনই আমরা দাবি করেছিলাম যে এই সংখ্যাটাও যদি সেখানের মধ্যে নিয়োগ করা হয় তাহলে আমাদের রাজ্যের কর্মসংস্থানের একটা বিরাট সুযোগ সেখানের মধ্যে হবে। এবং এটা যে বৈধ সেখানের মধ্যে আমি বলি যে 1 সেপ্টেম্বর 2025 আমাদের পত্রিকাগুলোতে সেটা প্রকাশিত হয়েছিল যে এটা বৈধ এবং সেইভাবে তার কর্মসংস্থানের সুযোগ সেখানের মধ্যে করা হোক। কাজে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আরো অনেকগুলো আইনি জটিলতা, বিভিন্ন পদ্ধতি সেখানে হচ্ছে, যেখানে সরকার আরো বেশি গুরুত্ব সেখানের মধ্যে দেওয়া দরকার। যেমন দেখুন প্রাইমারি টিচার, এখন কি সিদ্ধান্ত সেখানে প্রাইমারি টিচার সারা দেশের ক্ষেত্রে সেখানের মধ্যে বলা হচ্ছে যে তারা যদি টেট কোয়ালিফাই না হয় তাহলে তারা চাকরির মধ্যে থাকবে না।
আমি জানি না অর্থমন্ত্রী এখানে আছেন, কি সিদ্ধান্ত গভর্নমেন্ট সেখানে মধ্যে আছে। অন্যান্য রাজ্যগুলো জরুরি ভিত্তিতে তাদের ডেট ব্যবস্থা করা হচ্ছে, যদি না হয় তাহলে এই লোকগুলো সেখানে মধ্যে চাকরি থেকে ছাঁটাই হয়ে যাবে। তাহলে তার জন্য জরুরি ভিত্তিতে সহজ পদ্ধতিতে কিভাবে টেট নিয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ করতে পারে, বিভিন্ন রাজ্যগুলো সেখানে মধ্যে তার জন্য তড়িঘড়ি সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু আমি এখন পর্যন্ত দেখিনি আমাদের স্টেট গভর্নমেন্ট এই ধরনের কোনো উদ্যোগ সেখানে মধ্যে গ্রহণ করেছে, কাজে এটা আমি সেখানে মধ্যে দেখিনি। কাজে লাস্ট আমি যে কথাটা সেখানে মধ্যে বলবো যে আমাদের রাজ্য সরকার এবং অর্থমন্ত্রীর কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ। একদিকে হচ্ছে ঋণের বোঝা আমাদের রাজ্যে, যে ঋণের বোঝা 2017 সালে 11,851 ছিল, সেই ঋণের বোঝা 2024 সালে এসে 24,685 হয়েছে, আর 2026 সালে সেটা 26,300 কাছাকাছি সেখানের মধ্যে এই ঋণের বোঝা সেখানের মধ্যে হয়েছে কোটি টাকা। আরেকদিকে সেখানের মধ্যে দেখা গেছে কর্মসংস্থানের চাপ, আরেকদিকে সেখানের মধ্যে ভীষণ ডকুমেন্টের সেখানের মধ্যে কমিটমেন্ট পালন করা, সামনে নির্বাচন আসছে। কাজে অর্থমন্ত্রী এবং এই সরকারের সামনে ত্রিমুখী চাপ কিন্তু সেখানের মধ্যে রয়েছে। তার মধ্যে দাঁড়িয়ে সুপরিকল্পিতভাবে সরকার যদি সেখানের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করে এই কর্মসংস্থানের জন্য সেখানের মধ্যে পথ তৈরি না করে, তাহলে আমাদের বেকার যুবকদের সামনে এটা বলতে হবে যে হতাশা ছাড়া আর তার সামনে সেখানে কোনো কিছু নেই। কাজে সেই দিক থেকে আমি বলবো যে মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় শ্রী ইসলামউদ্দিন যে প্রস্তাব সেখানে মধ্যে এনেছেন একেবারে সময় উপযোগী এবং আমাদের ভাবনার মধ্যে সেখানে মধ্যে আঘাত করার মতো, সরকারকে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করার মতো। তাই আমার দৃঢ় বিশ্বাস যে এই প্রস্তাবকে শুধু সমর্থনের প্রশ্ন না, সরকার তাকে বিবেক দিয়ে দেখে এটাকে কি করে ইমপ্লিমেন্ট করে তড়িঘড়ি তার সংস্থানের ব্যবস্থা করা যায় সেই উদ্যোগ সেখানে মধ্যে গ্রহণ করবেন। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আমি ডেপুটি স্পিকার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় সদস্য দীপঙ্কর বাবু। এখন আমি মাননীয় সদস্য শ্রী ইসলামউদ্দিন কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি ভোটে দিচ্ছি। রেজলিউশনটি হলো এই মন্ত্রী মহোদয় না করলে কে ভোটের পরে দিবে? আচ্ছা আচ্ছা, এখন মাননীয় মন্ত্রীকে মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য শ্রী ইসলামউদ্দিন মহাশয় যে বেসরকারি প্রস্তাব এখানে উত্থাপন করেছেন এবং এই প্রস্তাবে বিধানসভা সর্বসম্মতিক্রমে প্রস্তাব করছে যে অবিলম্বে রাজ্য সরকারের দপ্তরগুলিতে বিভিন্ন শ্রেণীর সমস্ত শূন্যপদ পূরণে উদ্যোগ গ্রহণ করুক। এই পরিপ্রেক্ষিতে এখানে ইসলামউদ্দিন মহাশয় বলার পরেও সেখানে বেশ কয়েকজন মাননীয় সদস্যরা তার পক্ষে বক্তব্য রেখেছেন এবং আমাদের সরকার এর আগেও বিভিন্ন সময়ে এই শূন্যপদ পূরণের জন্য বিভিন্ন সভাতে আলোচনা করা হয়েছে এবং এই শূন্যপদগুলো কিসের কিভাবে হয়, যেমন ধরুন অবসর গ্রহণ বা অন্য কারণে ক্যাডার সার্ভিস এবং স্থায়ী পদ থেকে যে শূন্যপদ সৃষ্টি হয় সেগুলিকেই কেবল শূন্যপদ হিসাবে গণ্য করা হয়। অস্থায়ী পদের ক্ষেত্রে যদি কোনো পদ 1 বছরের বেশি সময় ধরে খালি থাকে তবে সেই পদটি লুপ্ত হয়ে যায় এবং পুনরায় সে পদ সৃষ্টি করতে হয়। পদ সৃষ্টি এবং শূন্যপদ পূরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। কোনো পদ প্রথম সৃষ্টি হয়, এরপর ফিলিং আপ, পারমিশন পাওয়ার পর প্রার্থী বাছাইয়ের জন্য রিক্রুটমেন্ট বোর্ডকে দায়িত্ব দেওয়া হয় এবং রিক্রুটমেন্ট বোর্ড থেকে সুপারিশ পাওয়ার পর অফার অফ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। আমি প্রক্রিয়াটার কথা বলছি। আমাদের সরকার কেবল ক্যাডার সার্ভিস ও স্থায়ী পদ শূন্য পদের ক্ষেত্রেই
নিয়োগ সীমাবদ্ধ রাখেনি, বরং প্রয়োজন অনুযায়ী নতুন পদ সৃষ্টি করে নিয়োগ করে থাকে। আমাদের সরকারের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে এই স্বচ্ছ নিয়োগ নীতি প্রণয়ন, এবং এর মধ্যে কোথাও যাতে কোনো প্রশ্ন না থাকে এই নিয়োগের ক্ষেত্রে, এবং সেটা সরকার আসার পর থেকে আমরা বরাবর সেটা আমরা মান্যতা দিয়ে চলেছি। এবং স্বাভাবিকভাবেই এই স্বচ্ছ প্রক্রিয়াটাকে জারি রাখার জন্য অর্থ দপ্তর থেকে যে সমস্ত এবং এই ক্রিয়েশন এবং ফিলিং আপগুলো আমরা দিয়ে থাকি, সেগুলো বিভিন্ন মাধ্যমে সেগুলো যখন সিলেকশন হয় তখনই এগুলো হয়। যেমন এখানে আমরা 2018-19 থেকে এই এ গ্রেডে 101 জন আমাদের নিয়োগ পেয়েছে, বি গ্রেডে 1 জন হয়েছে, সি গ্রেডে 981 জন হয়েছে এবং ডি গ্রেডে 87 জন হয়েছে। মোট 1170 জন 2018-19 সালে এটা আমরা নিয়োগ দিতে পেরেছি। 2019-20 সালে এ গ্রেডের 4 জন, বি গ্রেড 3 এবং সি গ্রেডের 917 এবং ডি গ্রেডে 159 জন। এভাবে এখানেও ওই বছরে 1083 জন হয়েছে। 2020-21 সালে, এটা সবাই জানেন যেটা কোভিডের সময় সারা দেশ যখন আমরা জর্জরিত আমাদের, সে ওই 20-21 এই গ্রেডে 41 জন এবং বি গ্রেডে 5 জন, সি গ্রেডে 517 এবং ডি গ্রেডে 117 জনের নিয়োগ হয়েছে, মোট 680 জন। 2021-22 সালে এ গ্রেডে 225 জন এবং বি গ্রেডে 14 জন, সি গ্রেডে 2648 জন এবং ডি গ্রেডে 115 জন, মোট 3002 জন সেখানে নিয়োগ প্রাপ্ত হয়েছে। 2022-23 সালে এ গ্রেডে 107 জন এবং বি গ্রুপ গ্রেডে 67, সি গ্রেডে 3425 এবং ডি গ্রেডে 110, টোটাল 3709 জন। 23-24 এ গ্রেডে 35, বি গ্রেডে 215, সি গ্রেডে 3371 এবং ডি গ্রেডে 190, টোটাল 3811। 24-25 এ গ্রেডে 40 জন, বি গ্রেডে 393 এবং সি গ্রেডে 1425 এবং ডি গ্রেডে 2241, মোট 4099 জন। ঠিক তেমনি 2025-26 সালে এ গ্রেডে 321 জন, বি গ্রেডে 445 এবং সি গ্রেডে 2037 এবং ডি গ্রেডে 488, মোট 3291 জন। 26-27 এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে রেকর্ড অনুযায়ী, যেখানে এ গ্রেডে 3 জন, বি গ্রেডে 0, সি গ্রেডে 1512 এবং ডি গ্রেডে 5 জন, মোট 1520। এই টোটালি যদি এই গ্রেডকে আমরা টোটাল করি, এই পর্যন্ত আমাদের এই সময়কাল পর্যন্ত 877 জন এবং বি গ্রেডে 1143 এবং সি গ্রেডে 16,833 এবং ডি গ্রেডে 3,512, টোটাল 22,365 জন অলরেডি হয়ে গেছে। নতুন যে এর মধ্যে যেখানে অফার অফ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে গেছে অলরেডি বা টিপিএসসি রিকমেন্ড করেছে এবং যাদের অফার অফ অ্যাপয়েন্টমেন্ট অতি সত্ত্বর দেওয়া হচ্ছে, যেমন 131 জন এগ্রিকালচারাল অফিসার্স এবং 42 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার্স এবং এছাড়া 74 জন সরকারি অধ্যাপককে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আরো 127 জন সরকারি অধ্যাপক এবং অফার অফ অ্যাপয়েন্টমেন্ট সুপারিশ করে দেওয়া হয়েছে। এই টোটাল এই সংখ্যার সঙ্গে 374 জন যুক্ত হবে নতুন করে। এবং প্রমোশন পোস্টগুলি এই ভ্যাকেন্সি ফিল আপের মধ্যে নেই। প্রমোশন পোস্টের জন্য পোস্ট ক্রিয়েশনের যেখানে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে অর্থ দপ্তরের অনুমোদন দেওয়া হয়। প্রমোশন পোস্ট ফিলিং আপের জন্য অর্থ দপ্তরের অনুমোদনের কোনো প্রয়োজন হয় না। এবং বিভিন্ন সময়ে
আমরা আগেও বলেছি, বারবার বলেছি যে এই নিয়োগ নীতির ক্ষেত্রে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য সরকার আমরা যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে স্বাভাবিকভাবে বিগত সময় যেভাবে নিয়োগ প্রক্রিয়া ছিল সেখানে বর্তমান আমাদের সরকারের সেই নিয়োগ প্রক্রিয়া আমরা পরিবর্তন করেছি এবং সেটা অবশ্যই স্বচ্ছতার মাধ্যমে হয়, মেধার ভিত্তির মাধ্যমে হয় এবং যারা এর যোগ্য তারা প্রপারলি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তাদের চাকরি পাচ্ছে। কে পাচ্ছে সে পরিচয় তার একমাত্র তার যোগ্যতা তাকে বিবেচিত করে। কে চাকরি পাচ্ছে তাকে নির্দিষ্ট করে কেউ দেওয়ার কোনো সুযোগ এই সরকারের মধ্যে আমাদের রাখেনি। সুতরাং এই চাকরি অনেকে পাচ্ছে, তাদের কোনো পরিচিতি, তাদের ব্যাকগ্রাউন্ড কি সেটা কোনো বিবেচ্য বিষয় সরকারের মধ্যে নেই। সরকার একটা বিবেচ্য বিষয়, যেই যাবত চাকরি পেয়েছে তাদের যোগ্যতা বলে পেয়েছে, কারোর দয়ায় তারা চাকরি পায়নি। আমি মনে করি তারা এই সম্পর্কে যথেষ্টভাবে এভাবে মানসিক একটা শক্তিও তাদের মধ্যে পায়। কারণ দয়া দেওয়া এক জিনিস, আর কারণ নিজের সক্ষমতা বজায় রেখে, যোগ্যতা বজায় রেখে চাকরি পাওয়া সেটা অন্যতম অংশ। তো এই বিভিন্ন এই নিয়ম নীতি মেনে টিপিএসসি, জেআরবিটি, টিআরবিটি বা অন্য কোনো রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যখন নিয়োগ প্রক্রিয়া একটু সময় সাপেক্ষ, এটা বারবার আমরা স্বীকারও করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন যে এটা সময় সাপেক্ষ, কিন্তু সরকারের কাজকে বন্ধ রাখা যাবে না। সরকারি কাজকে জনগণের স্বার্থে যেখানে সরকারের কাজ এটা চালু রাখার জন্য অবশ্যই আমরা এই পাবলিক সেবা এবং উন্নয়ন প্রক্রিয়া ব্যবস্থা না হয় তার জন্য আমরা অবশ্যই আউটসোর্সিং এবং কন্ট্রাকচুয়াল চাকরি সময় সময় আমাদেরকে দিয়ে এই সমস্ত কাজগুলো আমাদের পরিচালনা করে রাখতে হয়েছে। এবং তারও একটা, যেগুলো নিয়োগ প্রক্রিয়া দেরি হচ্ছে সেখানে সরকারের কাজ চলতে হবে এবং সেখানে যার জন্য কি হয়েছে আমি আবারও সেটা সংখ্যা 2018-19 থেকে বলছি যে কন্ট্রাকচুয়াল চাকরি 18-19 আমরা 34 জন দিয়েছি এবং 19-20 476 জন দিয়েছি এবং 2020-21 1435 জন দিয়েছি, 2021-22 সালে 2769 জনকে দিয়েছি এবং 2022-23 1560 জনকে দিয়েছি, 2023-24 3694 জনকে দিয়েছি এবং 2024-25 3349 জনকে দিয়েছি, 2025-26 598 জন দিয়েছি এবং 2026-27 169 জনকে দিয়ে, যার টোটাল সংখ্যা 14,084। রেগুলার ছাড়া এগুলো আমি বলেছি তো, এগুলো সমস্ত কন্ট্রাকচুয়াল। আউটসোর্সিং আসুন, সেই 18-19 আমরা 1408 জন দিয়েছি, 2019-20 399 জন দিয়েছি এবং 2020-21 1610 জনকে দিয়েছি, 2021-22 891 জন, 2022-23 1081, 2023-24 1752 এবং 2024-25 1674 এবং 2025-26 1297, 2026-27 2032। এই টোটাল মিলে আমরা 26,228 জনকে আমাদেরকে এই কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিং আমরা নিযুক্ত করতে হয়েছে। এবং এছাড়াও যেখানে শূন্যপদ কেবলমাত্র এন্ট্রি পোস্টেই থাকে না, কর্মচারী অবসর গ্রহণের পর শূন্যপদ অটোমেটিক্যালি সৃষ্টি হয়। যখন কোনো কর্মচারী অবসরে যান তখন যে পদ থেকে অবসরে যান তার গ্রুপ ডি ব্যতীত অন্য পদ সাধারণত পদোন্নতির মাধ্যমে পূরণ করা সম্ভব। এবং বর্তমান সরকার আমলে পদোন্নতি সংক্রান্ত একটি মামলা মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় অনেকদিন যাবত আমরা পুরো পদোন্নতি প্রক্রিয়া বন্ধ ছিল। কিন্তু আমাদের সরকার ক্ষমতা আসার পর এই প্রমোশন প্রক্রিয়ার জটিলতা নিরসনে আমরা অ্যাডহক প্রমোশন পলিসি আমরা চালু করতে হয়েছে আমাদেরকে, যাতে কর্মচারী কুল একদিকে প্রমোশন পায়, অন্যদিকে যাতে অধিকতর শূন্যপদ এটা সৃষ্টি হয় এবং রাজ্যের বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। অ্যাডহক প্রমোশন পলিসির মাধ্যমে যারা প্রমোশন পেয়েছিল তাদেরকে পরবর্তীকালে রেগুলার করা হয়েছে। যেহেতু প্রমোশন রিলেটেড মামলাটা এখন মহামান্য সুপ্রিম কোর্টের বিচারাধীন আছে, তাই আমাদের সরকার আইনত বিষয়গুলো বিবেচনা করে দেখছে যাতে এই মুহূর্তে আইনসম্মতভাবে দ্রুত পদোন্নতি পাওয়া যায়। এছাড়াও যে বর্তমানে যে প্রত্যেকটি দপ্তরে আমাদের কাছে তথ্য মোতাবেক কোন কোন জায়গাতে কোন
কোন দপ্তরে কিভাবে নিয়োগের প্রক্রিয়া জারি চলছে। যেমন ধরুন গ্রাম উন্নয়ন দপ্তর, টিপিএসসির মাধ্যমে 198 জন জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ডিগ্রি 105 জন ডিপ্লোমা এবং 93 জন এই নিয়োগ প্রক্রিয়া চলছে। ডিগ্রিতে 105, ডিপ্লোমাতে 93 জন। এটা জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 8টি পদে, ডিগ্রি এবং 5টি এবং ডিপ্লোমা 3টি। এটা টিপিএসসির মাধ্যমে বর্তমানে চলছে। ত্রিপুরা পুলিশের 6700টি স্পেশাল এক্সিকিউটিভ পদে অন্তর্ভুক্তি অলরেডি আমাদের অর্থ দপ্তর সেখানে অনুমোদন দিয়ে দিয়েছে, প্রক্রিয়া চলছে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, ইউথ অর্গানাইজার, জুনিয়র পিআই, কোচ ইত্যাদি 326টি পদ পূরণের প্রক্রিয়া চলছে। পিডব্লিউডি আরএনবি, টিএস গ্রেড 5 এ জুনিয়র ইঞ্জিনিয়ার ডিগ্রি এর 195টি পদ এবং টিএস গ্রুপ 5B জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা এর 115টি পদ পূরণের প্রক্রিয়া চলছে। ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সেটেলমেন্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সেটেলমেন্ট ডিপার্টমেন্ট দপ্তরে অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার, কানুনগো ও আমিনে 141টি পদের লোক নিয়োগের প্রক্রিয়া চলছে। শিল্প বাণিজ্য দপ্তর 42টি সিনিয়র ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। 6টি এলডিসি ও 6টি ড্রাইভার পদ পূরণের প্রক্রিয়া চলছে। তাছাড়া এক্সটেনশন অফিসারের 6টি, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 38টি, স্টোর কিপারের 4টি পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি দপ্তর এগ্রিকালচার অফিসার 136টি পদ পূরণের প্রক্রিয়া টিপিএসসির মাধ্যমে চলছে। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিপার্টমেন্ট মেশিনম্যান, চার্জম্যান, রাইন্ডার 15 পদে এটি নিয়োগ প্রক্রিয়া চলছে। এবং স্বরাষ্ট্র দপ্তরের আরেকটা স্বরাষ্ট্র কারা দপ্তরের ওয়ার্ডার, পুরুষ ও মহিলা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে মোট 283 জনকে নিয়োগের প্রক্রিয়া চলছে। ট্যাক্সেস অ্যান্ড এক্সাইজ অর্গানাইজেশন, অর্থ দপ্তরের অধীন কর সংস্থার মধ্যে 3টি সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সেস এবং 9টি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে টিপিএসসির মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া বর্তমানে চলছে। কমিশনার অফ এক্সাইজ দপ্তরে টিপিএসসির মাধ্যমে 88টি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ পদে নিয়োগের প্রক্রিয়া বর্তমানে চলছে। সেকেন্ডারি এডুকেশন দপ্তরের অধীনে 700টি গ্র্যাজুয়েট টিচার পদে পূরণের প্রক্রিয়া টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে প্রক্রিয়াধীন। হায়ার এডুকেশন দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর, সরকারি সাধারণ ডিগ্রি কলেজগুলিতে 201টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গ্রুপ এ গ্যাজেটেড পদে শূন্য পূরণের জন্য টিপিএসসির কাছে রিকুইজিশন পাঠিয়েছে। সম্প্রতি টিপিএসসি তাদের ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট পরীক্ষার প্রথম পর্বে সরকারি অধ্যাপক পদের জন্য 74 জন প্রার্থীকে সুপারিশ করেছে এবং ইন্টারভিউ পার্সোনালিটি টেস্টের দ্বিতীয় পর্বের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইন্সট্রাক্টর মিউজিক কলেজে 19টি পদ পূরণের জন্য জিআরবিটির কাছে পাঠানো হয়েছে। এলিমেন্টারি এডুকেশন দপ্তর 1036টি আন্ডার গ্রাজুয়েট টিচার এবং 1020টি গ্রাজুয়েট টিচার এবং 352টি প্রি প্রাইমারি টিচার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর 42টি সুপারভাইজার পদ এবং 4টি সিডিপিও পদ পূরণের প্রক্রিয়া টিপিএসসির মাধ্যমে চলছে। রাজস্ব দপ্তর 14টি রেভিনিউ ইন্সপেক্টরের পদ পূরণের প্রক্রিয়া টিপিএসসির মাধ্যমে চলছে। তাছাড়া তহসিলদার, জুনিয়র সার্ভেয়ার, আমিন ও মহলের 240টি পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি সম্পদ বিকাশ দপ্তর ভেটেরিনারি অফিসার 110টি পদ পূরণের প্রক্রিয়া টিপিএসসির মাধ্যমে বর্তমানে চলছে। নির্বাচন দপ্তর 36টি জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, 11টি এলটিসি ও 4টি গ্রুপ ডি পদ জিআরবিটির মাধ্যমে নিয়োগ করার প্রক্রিয়া চলছে। পর্যটন দপ্তর অ্যাসিস্ট্যান্ট টুরিস্ট অফিসারের 2টি পদ, এলডিসি 6টি পদ ও গ্রুপ ডি 13টি পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ পরিসংখ্যান দপ্তর ইনভেস্টিগেটরের 23টি পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। জিএপিএনটি ডিপার্টমেন্ট 100টি PA2 পদ পূরণের প্রক্রিয়া টিপিএসসির মাধ্যমে বর্তমানে চলছে। তথ্য ও প্রযুক্তি দপ্তর 220টি অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার
এবং 2টি সিনিয়র কম্পিউটার নিয়োগের প্রক্রিয়া টিপিএসসির মাধ্যমে চলছে। তাছাড়া 7টি এডিসির পদ ও 2টি এমটিএস এর পদ জেআরবিটির মাধ্যমে নিয়োগ করা হবে। একটি ড্রাইভারের পদে নিয়োগ করা হবে। বন দপ্তর 104 জন ফরেস্টার এবং 167 জন ফরেস্ট গার্ড নিয়োগের প্রক্রিয়া বর্তমানে চলছে। খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র স্টোর কিপার, সিনিয়র স্টোর গার্ডের 56টি পদ পূরণ প্রক্রিয়া বর্তমানে চলছে। তথ্য সংস্কৃতি দপ্তর রিপোর্টার, এলডিসি, কালচারাল অ্যাসিস্ট্যান্ট, স্ক্রিপ্ট রাইটার, ফোক আর্টিস্ট ইত্যাদি পদে 50 জনকে নিয়োগ করা হবে। ডাইরেক্টর অফ ইনস্টিটিউশনাল ফাইন্যান্স দপ্তরের 5টি ইন্সপেক্টর অফ স্মল সেভিংস পদে নিয়োগ করা হবে। এবং হোম ফায়ার এমার্জেন্সি সার্ভিসেস দপ্তর 329টি পদে, ফায়ারম্যান 304টি ও ড্রাইভার 25টি নিয়োগ প্রক্রিয়া চলছে। ডাইরেক্টর অফ প্রসিকিউশন 8টি ডেপুটি ডাইরেক্টর ও 1টি ডাইরেক্টর পদ টিপিএসসি এর মাধ্যমে পূরণের প্রক্রিয়ার মধ্যে চলছে। রাজ্য সৈনিক বোর্ডে ওয়েলফেয়ার অফিসার, এলডিসি হেড ক্লার্ক পদে 11 জনকে নিয়োগ করা হবে। আইন দপ্তরের এলডিসি লাইব্রেরি, ড্রাইভার, মাল্টিটাস্কিং স্টাফ পদে 16টি পদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমবায় দপ্তর অডিট, কোঅপারেটিভ, ইনভেস্টিগেটর, কোঅপারেটিভ, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর ইত্যাদি 127টি পদ পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং জিএএসএ দপ্তর মাল্টিটাস্কিং স্টাফের 88টি পদ জিআরবিটি এর মাধ্যমে পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজের 2টি পদ পূরণের প্রক্রিয়া টিপিএস এর মাধ্যমে চলছে। এবং ট্রেজারি ডাইরেক্টরেটের গ্রুপ বি, গ্রুপ সি এর প্রায় 81টি পদ পূরণের প্রক্রিয়া চলছে। স্বাস্থ্য দপ্তর, প্রফেসর সুপার ফেসিলিটি, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের 18টি পদ, মেডিকেল অফিসার ডেন্টালের 6টি পদ ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারের 2টি পদ এবং ফুড সেফটি অফিসারের 16টি পদ পূরণের প্রক্রিয়া টিপিএস এর মাধ্যমে চলছে। স্বাস্থ্য দপ্তরের অধীনে 50 জন কর মাঠ, 100 জন পুরুষ এবং মহিলা এমপিডব্লিউডি নিয়োগ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এগুলো অলরেডি অর্থক্ষেত্রে অনুমোদন হয়েছে এবং এই টোটাল সংখ্যাটা 13,338টি পদ টোটাল অনলাইনে পাইপলাইনে আছে, এগুলো হলে এগুলোর সঙ্গে এগুলো আমাদের পাবে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার শূন্যপদ পূরণে কোথাও অন্যায়ের জায়গা নেই। আপনারা বারবার বলেছেন, এখানে আলোচনা হয়েছে, শুধু একটা জায়গায় অবশ্যই আপনারা বলেন, সেটা আমরা অস্বীকারও করি না, যে প্রক্রিয়াতে যে সিস্টেম, যে পদ্ধতি ট্রান্সপারেন্ট করার জন্য, স্বচ্ছতা বজায় রাখার জন্য যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে নিয়োগ প্রক্রিয়া একটা বিলম্বিত, এটা অবশ্যই এটা আপনারা বলেন, সেটা আমরা অস্বীকার করি না। এবং সেই সঙ্গে যাতে সরকারের কোনো কাজ যাতে কোথাও না বাধাপ্রাপ্তি হয়, এবং তার জন্য কন্ট্রাকচুয়াল বা আউটসোর্সিং এর মাধ্যমে আমরা সেই কাজটুকু পরিচালনা করার ব্যবস্থা আমরা নিয়েছি। তো এখানে আমরা দিচ্ছি, এরপরে আরো আসবে না, প্রতি মাসে বা বছরের বিভিন্ন সময়ে এখানে রিটায়ারমেন্টে যাচ্ছে, অটোমেটিক্যালি শূন্যপদ আমরা সৃষ্টি হবে। এবং সময় যখন এগুলো ঠিক প্রসেস অনুযায়ী কমপ্লিট হবে, তো অটোমেটিক্যালি বাইরে এখন এরকম নয় যে আরগুলো কেন দেওয়া হচ্ছে না, আসলে এগুলো কমপ্লিট করা, কারণ এখানে যদি আমরা দিয়ে দিই, সবকটা প্রসেস করে যদি দেরি হয়, তাহলে অটোমেটিক্যালি সেগুলো আবার ওই ল্যাপস হয়ে যায়। তো সেই কারণে এগুলো আমরা দফায় যখনই ছাড়ছে, তার সঙ্গে আমরা পরে নেক্সট স্টপে আবার সেখানে আমাদের দাঁড় করে দেওয়া হচ্ছে। এবং এগুলো এই শূন্যপদ বা যেখানে রিক্রুটমেন্টের যে প্রশ্নটা আসে, সেটা অবশ্যই ডিপার্টমেন্ট ওয়াইজ অর্থোত্তর আসে। অর্থোত্তর আসার পরে সেগুলো আমরা যদি পদ থাকে ক্রিয়েশন করা হবে, ফিলিং আপের সঙ্গে সঙ্গে আমরা একসঙ্গে দিয়ে দিই। আগে একটা সময় শুধু ক্রিয়েশন করো, আবারও ঘুরে ক্যাবিনেটে আসবে, সেখানে ফিলিং আপের বস্ত থাকতো, সেখানে একটা টাইম আপনার লাগতো অনেক বেশি, যাতে তড়িঘড়ি হয়। ফাইন্যান্স দপ্তরে আমরা সেটা নতুন করে দিচ্ছি ক্যাবিনেটে, যে ফিলিং এবং ক্রিয়েশন এবং ফিলিং আপ একসঙ্গে যাতে ফাইল ডিপার্টমেন্টগুলো পাঠায় এবং সঙ্গে সঙ্গে ফাইন্যান্স ডিপার্টমেন্ট সেটা ছেড়ে দেয়। এরপরে
যে প্রসেস প্রক্রিয়ার মাধ্যমে যায় তখন কিন্তু ফাইন্যান্স দপ্তরের এই ম্যাটারটার মধ্যে কোন রকম অত থাকে না। হ্যাঁ, অনেকে এখানে বলেছেন যে সরকার এগুলো দেখা উচিত, যে এগুলো আরো ত্বরান্বিত করার জন্য সময়ে সময়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের মন্ত্রিসভার সদস্যরা এই নিয়ে বারংবার আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি যাতে এটা প্রসেস পদ্ধতি করা যায়, কিন্তু এর বাইরে আমরা অনধিকার চর্চা করার মতো আমরা করতে পারি না। এবং সেই সঙ্গে এটাও ঠিক কথা উঠেছে, যেখানেও বলেছে যে টিপিএসসির এই যে এরা যে পরিচালনা এই যে কমিটি, তার জন্য লোক সংখ্যা বাড়িয়ে দেওয়া হোক, বা জিআইপিটি বিভিন্ন সময় যেখানে সংখ্যা যদি কম হয় এই প্রক্রিয়াটাকে তড়িঘড়ি করার জন্য সেখানে সরকারের আপত্তি, সেখানে সব জায়গাতে আমাদের সরকারের তরফ থেকে সেগুলো আমরা অনুমোদন দেওয়া হয়েছে। তেমনি ধরুন এখানে মাননীয় সদস্য ওনারা যা বলেছেন সবাই একটু রকম প্রস্তাব, ইসলামবাবু যেটা রেখেছেন বা আপনাদের যা রেখেছে বা সুদীপবাবু যেন রেখেছে, সবাই মোটামুটি আছে। সুদীপবাবু বলেছেন সবাইকে চাকরি দেওয়া সম্ভব না, এটা আপনারাও বলেছেন, এটাও সত্যি কথা যে ভ্যাকেন্সি আছে বলেই তো আমরা এগুলো আমরা ফিল আপের জন্য দিয়েছি, আছে বলেই তো চাকরি দিচ্ছি। এরকম তো আমরা অস্বীকার করছে যে ভ্যাকেন্সি নেই। আজকে এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে আমি ব্যাখ্যা দিয়েছি এবং যা করেছি সেটাও বলেছি, এখন এগুলো আমাদের টোটালি সরকার যদি তাকে না দেওয়ার কোনো পরিকল্পনা থাকতো তার অবশ্যই বারবার এই শূন্যপদ পূরণের জন্য আপনাদের বলা, কোথাও তার কোনো ইয়ে থাকতো না। বলেছেন ঠিক আছে, আমরা করছি, আপনারা চাইছেন আমরা করছি, কিন্তু আমরা করছি না যে শব্দটা হচ্ছে সেটা তো আমরা সরকার সমর্থন করতে পারি না। তেমনি আমাদের মাননীয় সদস্য রঞ্জিত বাবু একটা কথা বলেছেন যে ব্যাকলগের ব্যাপারে, অবশ্যই যদিও ব্যাকলগ ব্যাপারটা আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছে এটা আসে না, এটা আসে ডিপার্টমেন্টের কাছে, যে ডিপার্টমেন্টগুলো যদি এখানে কোথাও ব্যাকলগ হয়ে থাকে সেই ডিপার্টমেন্ট। তো আপনি যখন রেখেছেন, আমি এটাও বলি যেটা আমাদের কাছে সরাসরি ফাইন্যান্সের রিপোর্ট থাকে না, তবে এটা অবশ্যই যখন বলেছেন আমরা আমাদের তরফ থেকে ফাইন্যান্সের তরফ থেকে আমরা সমস্ত কনসার্ন ডিপার্টমেন্টগুলোকে এই ধরনের ব্যাকলগ থাকলে যাতে এগুলো তারা এগুলো আবার এখানে পাঠায়। আর সেই সঙ্গে এসটি এবং এসসি এই ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে সেগুলো তো এগুলো আসবে। তবে একটা কথা আপনি বলেছেন যে আউটসোর্সিং এর নেওয়া যে নেওয়া হয় তাদের মধ্যে আপনাদের এখানে এসটি যেখানে রোস্টার মেনটেন করা হয় না, যেটা আপনি বলেছেন এটা ঠিক, যে এই যে আউটসোর্সিংটা নেওয়া হয় সেটা কিন্তু একটা কোনো এজেন্সির মাধ্যমে নেওয়া হয়। তো সেখানে এজেন্সি সেখানে ঠিক করে নেয়, তারপরেও আমাদের থাকে যেটা রোস্টার মেনটেন করা যাতে প্রক্রিয়াটা চালু রাখে, 31%, 17% যাতে এটা মেনটেন করা হয়। এমন নয় যে সরকার বলে না যে এমনি একতরফা দিয়ে দাও, সেখানে ইন্টারভিউ হয়, তারা করে, যেসব এজেন্সিগুলো শপথের মাধ্যমে করা হয় সেটা কিন্তু মেনটেন করা হয়। তারপরেও আপনি বলছেন যদি হয় এরকম আউটসোর্সিং এর ক্ষেত্রে, সেটাও আগামী সময় আমাদের নেক্সট এটা অবশ্যই আরো ভালো করে ফলো আপ করা হবে। কারণ এখানে কোনো সরকারি চাকুরি কি আউটসোর্সিং কি কন্ট্রাকচুয়াল পার্মানেন্টের কথা ছেড়ে দিন, মানে কম্পালসারি সেখানে রোস্টার মেনটেন করতে হবে, এখানে কোথাও কোনো গ্যাপ দেওয়ার জায়গা নেই। তো সুতরাং এই জায়গার ক্ষেত্রে যদি কোথাও কোথাও তাকে ডিসপুট থাকে, আপনি বলেছেন প্রস্তাব রেখেছেন, সেটা অবশ্যই আমরা এই সব পরবর্তী সময় আলোচনা করে আমরা দেখে নেব যাতে এটা মেনটেন করা হয়। আমি এই মুহূর্তে বলবো না যে হয় না, কিন্তু আপনি বলেছেন যেহেতু সেটা আমরা মাথায় রাখলাম, সেটা আমরা অবশ্যই আলোচনা করে নেবো কেন কোথায় এটা গ্যাপ হচ্ছে। এবং আমি অর্থের পক্ষ থেকে আমি আমার এই ডিটেলস আমার মানে যা তথ্য তা আমি দিয়েছি আপনাদের কাছে, এবং আমি অবশ্যই বলবো যে এই বেসরকারি প্রস্তাবে যেখানে ইসলামউদ্দিন মহোদয় এনেছেন, আপনাকে অবশ্যই সেটা বলবো যে আপনি এনেছেন এবং সেটা নিয়ে আলোচনা করার দায়িত্ব সরকারের আছে, এবং সরকার তার আপনার যে বক্তব্য রেখেছেন সেটা সরকারের পক্ষ থেকে যত রিপোর্ট সেটা আপনাকে এই সভাকে জানানো এটা আমাদের অবশ্যই কর্তব্য। কিন্তু যে অর্থ নিয়ে আপনারা বলছেন যে শূন্য পদ পূরণ করতে সরকার রাজি হয় না এবং সরকার করছে না, সরকার অবহেলা করছে বা সবাই এটা অবজ্ঞা করছে, সেটা আমরা সেটা মেনে নিতে পারি না। তারপরে বেসরকারি বার্তা যেহেতু বলছেন এই বক্তব্য আমি এই বক্তব্য আমি সমর্থন করি না, আমি এটাকে অবশ্যই আমাদের তরফ থেকে আমি এটাকে খারিজ করলাম। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম।
এখন আমি মাননীয় সদস্য শ্রী ইসলামউদ্দিন একটু একটু ক্লারিফিকেশন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ, খুব পরিশ্রম করেছেন নিজেদের পক্ষে যুক্তি টানার জন্য, আপনাকে করতেই হবে, করেছেন, ঠিক আছে। কিন্তু আপনার কিছু যুক্তি দেখিয়েছেন যে ভ্যাকান্সি মানে 1 বছর থাকলেই যদি 1 বছর যদি পরে যদি মধ্যে যদি রিক্রুটমেন্ট না হয় এটা আর থাকে না। আরে শুনুন না, এত অধৈর্য কেন, এত অধৈর্য কেন? আপনি 1 বছরের মধ্যে রিক্রুট করতে পারেন না, দিস ইজ ইউর ফেলিওর, ইট ইজ ইউর ফেলিওর। কিন্তু এই পদ তো ক্রিয়েট করা হয়েছিল, দ্যাট ওয়াজ এ পার্মানেন্ট পোস্ট। সেই পার্মানেন্ট পোস্ট আপনি 1 বছর নানা কারণে, হতে পারে রিক্রুটমেন্ট বোর্ডের কারণে, হতে পারে আপনি ফাইন্যান্স থেকে রিক্রুটমেন্টের যে ক্লিয়ারেন্স দেননি, হয়নি, এই জন্য এটা অ্যাবলিশ হয়ে গেছে। দিস ইজ দি ফেলিওর অফ দ্য গভর্নমেন্ট, নাম্বার 1। নাম্বার 2 বলছেন না, এখানে আমাদের প্রস্তাবে, মাননীয় ইসলামউদ্দিন সাহেবের প্রস্তাবে এখানে কোনো রিক্রুটমেন্ট হয় না, কথা বলা হয়নি। বলা হয়েছে বাল্ক অফ ভ্যাকান্সিস এটা পূরণ করা হোক। এই যে আপনি তথ্য দিয়েছেন, হ্যাঁ, তথ্য আপনি একদম অ্যাকুরেট দিয়েছেন। সব টেনে টুনে 2018 থেকে মাত্র উঠতে পেরেছেন 22,000-এ। ঠিক আছে, তাহলে আরো আপনাকে 12,000 দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি জয়েন করেছেন তো একটু এইভাবে পাল্টাপাল্টি করতে থাকলে আপনাকে ডিস্টার্ব করছি না আমি। আপনি বলুন, আপনি যেটা বলেছেন 22,000 তো অবশ্যই বলেছে আপনাকে 1-2 করে সবই, আরো যেটা হচ্ছে সেটাও বলুন। না না, সেটা বলে না, সেটা না বলে ঠিক আছে, এখনো 22,000 বলেছেন। ঠিক আছে, আপনি যেটা দিয়েছেন, আপনার কথা তো বলছি, আরে আপনাকে তো আমি হয়েছে। আপনাকে সাপোর্ট করে তো বলছি ঠিক আছে, হয়েছে। 22,000। কিন্তু এই 8.5 বছরে রিটায়ারমেন্টের কথা হয়ে গেছে। একমাত্র শিক্ষা দপ্তরে 16,000 টিচার রিটায়ারমেন্টে গেছে। তা আপনি ঠিক আছে, ঠিক আছে, কি আপনি করলেন? বলছেন, সবাই স্যার, শুনেছে। শুনুন, আরে এত ইম্পর্টেন্ট একটা ম্যাটার। থার্ড বলছেন যে স্বচ্ছতা, তাহলে কি আবার নতুন আলোচনা শুরু হয়েছে কি? আপনি বারবার 2 ঘন্টা আলোচনা হয়েছে, 2 আওয়ার্স। আরে 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 না, কাটো বেকারকে কোনো থাকে এত সুন্দর, আর ফাইন্যান্স মিনিস্টার এত সুন্দরভাবে পেশ করেছে। হাউসকে অনেক বলেছেন, রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য কৌশল, রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য কৌশল। না, অনেক আমি তো ওটা প্রকৃতি বলছি, বলেছেন তো, যদি তরফ থাকে অনেকভাবে হয়েছে তো। না, সফেদের মাধ্যমে নিয়োগ করছে। বলেছেন। সফেদটা কি? সোসাইটি ফর পয়েন্ট অফ প্রেডিকশন ব্যাপার আছে, এটা কি পয়েন্ট অফ প্রেডিকশন ব্যাপার আছে, এটা প্রাইভেট পাবলিক রেজিস্ট্রেশন, এটা এর স্কোপে নেই। কোন স্কোপে কথা বলছেন? উল্লেখ করা হয়েছে, কোন অধিকারের কথা বলছেন? উল্লেখ করা হয়েছে, অনেকগুলো করা মিনিস্টার হয়েছে। বললো স্যার, হ্যাঁ। মিনিস্টারের পরে ওনার স্কোপ নেই, হয়েছে, আগে বলতে হবে না, অনেকগুলো করা হয়েছে, অনেকগুলো করা হয়েছে। বলছি নেই, নেই, অনেক করা হয়েছে। বন্ধ করবে, চলে যান, চলে যান। এখন আমি মাননীয় রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য কৌশল, রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য কৌশল, ঠিক আছে। রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য কৌশল। অর্থমন্ত্রী এত সুন্দর করে প্লেস করেছে, জানে হাইলাইট হবে কালকে, সেই জন্য রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য কৌশল। চলে যান, বিভ্রান্ত করলে হবে না। এটা জানি যাবে স্যার, এটা জানি যাবে। ওয়ার্ক আউটের জন্য প্ল্যান, ওয়ার্ক আউটের জন্য প্ল্যান, ওয়ার্ক আউট করার জন্য প্ল্যান। কারণ ইম্পর্টেন্ট দুটা বিজনেস আছে, সেটা পার্টিসিপেট করবে না, এটা কৌশল, রাজ্যবাসীকে কৌশল, এটা রাজ্যবাসীকে বিভ্রান্ত করার কৌশল। মাইকটা কোথায় আছে দেখেন, মাইকটা মন্ত্রীর পরে স্যার, মন্ত্রীর পরে অনেক বড় হয়েছে, মন্ত্রীর পরে পারে কিনা? আরে
পারবে? পুলিশ রায় সমর্থনের জন্য ওনাকে বসেন আপনি। আমি বলবো, আমি বলছি বসুন, বসুন, ঠিক আছে, আমি তো শেষ করছি। বসুন, আমি শেষ করছি। বসুন, আমি বলছি না বসুন, নো, আপনি কথা বলতে স্কোপ নেই, নো স্কোপ, অনেক গায়ের জোর চলবে না, গায়ের জোর চলবে না, অনেক বলা হয়েছে। এটা সিপিএমের আমল না, দুই তিনজন বলেছে এটা সিপিএমের আমল না, গায়ের জোর চলবে না এখানে, এটা একদম বুঝিয়ে ফেলবো, গায়ের জোর চলবে না এখানে, ভোট দাদাগিরি করেছেন, ঠিক আছে। ৩ বছর ভোট দাদাগিরি করেছেন, অনেক অন্যায় করেছেন, অনেক পাপ করেছেন, ক্রাইম করেছেন, কোনো কথা বলবেন না, কোনো কথাই বলবেন না, আরে কেউ একদম স্টপ, একদম স্টপ, একদম না, এলপি সাহেব আরে ওনাকে বলুন না, ওনাকে বলুন আগে, ওনাকে বলুন, বসো, বসো, বসেন বসেন বসো, এখন বসো, এখন আমি মাননীয় সদস্য শ্রী ইসলাম উদ্দিন কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি বুথে দিচ্ছি। রেজলিউশনটি হলো, এই বিধানসভা সর্বসম্মতিক্রমে প্রস্তাব করছে যে অবিলম্বে রাজ্য সরকারের দপ্তরগুলিতে বিভিন্ন শ্রেণীর সমস্ত শূন্য পদ দ্রুত পূরণে উদ্যোগ গ্রহণ করুক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা না বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব মাননীয় সদস্য ইসলাম উদ্দিন আনিত রেজুলেশনটি সবার বাতিল হলো। ওয়ার্কআউট করো, ইয়েস, বাতিল হলো। ইয়েস, ওয়ার্কআউট, ওয়ার্কআউট, ওয়ার্কআউট করো ভাই, ওয়ার্কআউট করো, আর লস কর, বসেন বসেন, রাজ্যবাসী দেখে যাও, আরো রয়েছে, আরো রয়েছে, রাজ্যবাসী দেখে যাও, আরো রয়েছে, থাকো, বসেন বসেন বসেন, আরে বসেন বসেন বসেন, আরে বসেন, শুনেন 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 শুনেন, অধৈর্য হবেন না, সবাই শুনবেন। দ্বিতীয় রেজলিউশনটি এনেছেন মাননীয় সদস্য শ্রী তফাজ্জল হোসেন। আমি এখন মাননীয় সদস্য শ্রী তফাজ্জল হোসেনকে অনুরোধ করছি ওনার রেজলিউশনটি সবাই উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে এই পবিত্র বিধানসভায় আমি যে বেসরকারি প্রস্তাবটি পেশ করতে যাচ্ছি সেটি শুধু ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের মধ্যে সীমাবদ্ধ নয়। এই প্রস্তাবটি আগামী দিনের নেক্সট জেনারেশন তথা যুব সমাজের ভবিষ্যৎ তথা কর্মসংস্থান এবং ত্রিপুরা রাজ্যের অর্থনীতি। রেজলিউশনটা আগে পরে নিন। পড়ছি স্যার, পড়ছি স্যার, আগে পড়ে নিন। প্লিজ এটা পরে তারপরে আপনি পড়ছি বলবেন। স্যার, আগে পড়েন, আগে পড়েন, আগে পড়ে তারপর। এটি আমাদের জন্য আমার উত্থাপিত বেসরকারি প্রস্তাবটি হলো রাজ্যের যুব সমাজের কর্মসংস্থান বৃদ্ধি ও তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজির ব্যবস্থাপনার যথাযথ সম্প্রসারণ সহ স্টার্টআপ হাব গড়ে তোলার লক্ষ্যে ত্রিপুরা সরকার নতুন করে আরো উপযুক্ত কিছু পদক্ষেপ গ্রহণ করুক। আরেকবার বলবো স্যার, তাদেরকে একবারই যথেষ্ট, একবারই যথেষ্ট। এরপরে প্রথম পরে তারপরেই শুরু করেন। আচ্ছা আপনার কি যুক্তি আছে বলুন। আচ্ছা, এই পবিত্র বিধানসভায় আমার এই প্রস্তাবটি শুধু ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি নেক্সট জেনারেশন অর্থাৎ আগামী প্রজন্ম, তার ভবিষ্যৎ এবং কর্মসংস্থান এবং আমাদের ত্রিপুরা সরকারের ইকোনমি অর্থনীতি কোন দিকে যাবে তার সাথে সরাসরি যুক্ত। আমি আজকে একটু পরিষ্কার করে বলতে চাই, এই প্রস্তাবটি, এই বেসরকারি প্রস্তাবটি কোনো বেসরকারি বেসরকারি কোথায় আপনি পাচ্ছেন? কোনো রাজনৈতিক প্রস্তাব নয়, তাই
আমি অনুরোধ করব সরকার দলের যারা মাননীয় সদস্যগণ আছেন এবং মন্ত্রীগণ আছেন এবং বেসরকারি অর্থাৎ বিরোধী দলের যারা সদস্যগণ আছেন তাদেরকে অনুরোধ করব সমর্থন করার জন্য। ঠিক আছে। আজকের এই প্রস্তাবের কেন্দ্রবিন্দু আগামী দিনের যুব সমাজ। মাননীয় স্পিকার স্যার, আমরা এমন একটি সময় বাস করছি যখন পৃথিবী অর্থনীতি দ্রুত বদলাচ্ছে। এমন একটা সময় ছিল শিল্প বলতে বোঝানো হতো ফ্যাক্টরি, মেশিনারি, ল্যান্ড, ফিজিক্যাল প্রোডাকশন। আজকের পৃথিবীতে একটি কম্পিউটার, আজকের পৃথিবীতে যদি একটি শিক্ষিত বেকারের কাছে একটি কম্পিউটার, একটি ব্রডব্যান্ড লাইন কানেকশন থাকে, একটি স্কিল টিম বা একটি ইনোভেটিভ আইডিয়া দিয়ে বিশ্বের বাজারে ব্যবসা করা সম্ভব। আজ একজন তরুণ আগরতলায় বসে আমেরিকার একটি কোম্পানির জন্য সফটওয়্যার তৈরি করতে পারে। একজন যুবক কমলপুর কৈলাস শহর বসেও গ্রাফিক ডিজাইন তৈরি করতে পারে এবং কাজ করতে পারে। একজন তরুণী ত্রিপুরায় বসে দেশের অন্য প্রান্তের কাস্টমারের জন্য প্রফেশনাল সার্ভিস দিতে পারেন। অর্থাৎ কর্মসংস্থানের জন্য সবসময় কর্মস্থানের কাছে যেতে হবে, এই পুরনো ধারণাটি এই টেকনোলজির জমানায় এসে ভেঙে দিয়েছে। এটাই আমাদের বড় সুযোগ। ভারতের পরিবর্তিত অর্থনীতির দিকে যদি আমরা তাকাই, ভারতের পরিবর্তিত অর্থনীতি মানে কি? মাননীয় স্পিকার স্যার, আমরা ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আমরা 80 বছরে পা দিয়েছি। এই 80 বছরে ভারতবর্ষের দিল্লির মসনদে অনেক প্রধানমন্ত্রী এলেন আর গেলেন, কিন্তু আমাদের বিশ্বনেতা নরেন্দ্র মোদীজি যখন 2014 সালে দিল্লির মসনদে তিনি বসলেন, তাহলে আজকে 80 বছর ধরে ভারতবর্ষের ইকোনমি 24 নাম্বার, 23 নাম্বার, 17 নাম্বার, অর্থাৎ 12 নাম্বার, 15 নাম্বারে ছিল। যখন আমার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালের পর আজকের দিনে ওনার অক্লান্ত পরিশ্রম এবং টার্গেটের জন্য ভারতবর্ষের ইকোনমি অর্থনীতি এখন 4 নম্বরে পৌঁছেছে। তার কারণ আজ ভারত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ টেকনোলজি এবং স্টার্টআপ ইকোসিস্টেমে পরিণত হয়েছে। তার জন্য আমার নরেন্দ্র মোদীজির যে দূরদর্শী নেতৃত্ব, তার জন্য আজকে ভারতবর্ষ অর্থনীতিতে 4 নম্বরে। সরকারি তথ্য অনুযায়ী 31শে মার্চ 2026 পর্যন্ত দেশে ডিপিআইআইটি দ্বারা স্বীকৃত প্রায় 2 লক্ষের উপরে স্টার্টআপ স্বীকৃতি পেয়েছে। এই 2 লক্ষ স্টার্টআপের মাধ্যমে 23 লক্ষ ভারতবর্ষের বেকারের কর্মসংস্থান হয়েছে। তাই এফওয়াই দ্বারা 2025 এবং 26 সনে 55,000 স্টার্টআপ এফওয়াই দ্বারা স্বীকৃতি পেয়েছে। তাই 2024 সালে শেষ নাগাদ ভারতবর্ষে স্টার্টআপ 51% বেশি 2 টায়ার 3 টায়ার শহর থেকে এসছে। আজকের দিনে অর্থাৎ স্টার্টআপের জন্য ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, বোম্বাই, গুজরাট, দিল্লির প্রয়োজন নেই। আমাদের আগরতলার মতো ছোট শহরেও স্টার্টআপ হাব তৈরি করা যায়। সুতরাং ইনফরমেশন টেকনোলজি এখন আর কেবল কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েটদের বিষয় নয়। কমার্সের ছাত্ররাও সেটা করতে পারে, আর্টসের ছাত্ররাও সেটা করতে পারে, সায়েন্সের ছাত্ররাও করতে পারে, পলিটেকনিক্যাল ছাত্ররাও করতে পারে, সাধারণ গ্রাজুয়েট সকলের জন্য টেকনোলজি বেসড এমপ্লয়মেন্ট এর দরজা খুলেছে। আমাদের কাজ হলো এই দরজাটি ত্রিপুরা যুবকদের সামনে আরো বেশি করে খুলে দেওয়া। মাননীয় স্পিকার স্যার, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে চাই যে
আমাদের রাজ্যে সরকার এই বিষয়ে সদর্থক চিন্তা ভাবনা করছেন। আইটি সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে ইতিমধ্যে রাজ্য সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন, যেমন ITS पॉलिसी 2022 से डिजिटल ट्रांसफॉर्मेशन ऑफ गवर्नमेंट सर्विसेज, डिजिटल इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट, कैपेसिटी बिल्डिंग, ट्रेनिंग एंड स्किल डेवलपमेंट एवं त्रिपुरा के ITS इन्वेस्टमेंटेर জন্য অ্যাট্রাকটিভ লোকেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে। আমার এই প্রস্তাবের মূল লক্ষ্য হচ্ছে এই 7টি স্তম্ভকে এক জায়গায় নিয়ে আসা। আমি এই হাউস থেকে ত্রিপুরা সরকারের কাছে প্রস্তাব রাখতে চাই, আগরতলা একটি পূর্ণাঙ্গ ত্রিপুরা স্টার্টআপ এন্ড ইনোভেশন হাব স্থাপন করা হোক। রাজ্যে একজন তরুণ যেন এটা না বলতে পারে যে আমার একটা আইডিয়া আছে, একজন তরুণ যেন বলতে পারে আমার একটা কোম্পানি আছে। শুধু আগরতলা কেন্দ্রিক আইটি ডেভেলপমেন্ট করলে চলবে না। ত্রিপুরার ট্যালেন্ট আগরতলাতেই সীমাবদ্ধ নয়, ত্রিপুরার ট্যালেন্ট আগরতলাতে সীমাবদ্ধ নয়। ধর্মনগর, কাঞ্চনপুর, আমবাসা, খোয়াই, উদয়পুর, বিলোনিয়া সহ রাজ্যের প্রতিটি অঞ্চলে আমাদের মেধাবী তরুণী রয়েছে। তাই আমি প্রস্তাব করছি প্রতিটি জেলা সদর পর্যায়ক্রমে ডিস্ট্রিক্ট ডিজিটাল এন্ড স্টার্টআপ ফ্যাসিলিটেশন সেন্টার তৈরি করা হোক, যেখানে থাকবে হাই স্পিড ইন্টারনেট, কম্পিউটার ওয়ার্কিং ফ্যাসিলিটিস, অনলাইন ট্রেনিং, ডিজিটাল স্পন্সরশিপ প্রোগ্রাম, গভর্নমেন্ট ই-সার্ভিস ট্রেনিং, স্টার্টআপ কাউন্সিলিং এবং ভার্চুয়াল মনিটরিং। এতে আগরতলা না এসেও একজন তরুণ স্টার্টআপ ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত হতে পারেন। আমি মনে করি এটি ত্রিপুরার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হতে পারে। আমরা আইটি কোম্পানিগুলোকে আহ্বান জানাতে পারি, কাম টু ত্রিপুরা এন্ড হায়ার ফ্রম ত্রিপুরা। মাননীয় স্পিকার স্যার, আজকে আইটি ইন্ডাস্ট্রিগুলো আগামী দিনের জন্য যে স্কিল চাইছে তা 5 বছর আগে স্কিলের সঙ্গে এক নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্রুত ইন্ডাস্ট্রির চরিত্র বদলে দিচ্ছে। স্কাউট টেকনোলজি, সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালিটিক, অটোমেশন, ব্লকচেইন এসব এখন আর শুধু বড় শহরের বিষয় নয়। তাই আমাদের যুবকদের শুধু বেসিক কম্পিউটার ট্রেনিং দিলে হবে না, আমাদের লক্ষ্য হওয়া উচিত ডিগ্রি টু স্কিল, স্কিল টু জব, জব টু এন্টারপ্রেনারশিপ। অর্থাৎ ডিগ্রি থাকবে, তার সঙ্গে ইন্ডাস্ট্রি রেডি স্কিল থাকবে, তারপর এমপ্লয়মেন্ট এন্টারপ্রেনারশিপের সুযোগ থাকবে। আমাদের বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে স্টার্টআপ ইকোসিস্টেমের সঙ্গে আরো নিবিড়ভাবে যুক্ত করতে হবে। সম্ভব হলে অধিকাংশ কলেজ ইনোভেশন ক্লাব এবং এন্টারপ্রেনারশিপ সেল গড়ে তোলা যেতে পারে। প্রতি বছর ত্রিপুরা স্টুডেন্ট দ্বারা ইনোভেশন চ্যালেঞ্জ প্রোগ্রামের প্রয়োজন করা যেতে পারে, যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের আইডিয়া উপস্থাপন করে সেরা আইডিয়াগুলোকে টেকনোলজি সাপোর্ট মার্কেটিং লিঙ্কেজ দেওয়া যেতে পারে। তাহলে আমরা হয়তো আজকের কলেজ স্টুডেন্টের মধ্যে আগামী দিনের এন্টারপ্রেনারশিপ খুঁজে পাবো। আমাদের 10টা লক্ষ্য শুধু বলে শেষ করবো মাননীয় স্পিকার স্যার। আচ্ছা, লাস্ট আমি
বিশ্বাস করি আমাদের সামনে দুটি পথ রয়েছে, একটি হলো আমরা বলবো ত্রিপুরা ছোট রাজ্য, আমাদের সুযোগ কম, আর অন্যটি হলো আমরা বলবো ত্রিপুরা ছোট রাজ্য, তাই আমরা স্মার্ট টেস্ট হব। আমাদের কাছে বড় মেট্রোপলিটন সিটি নেই, কিন্তু আমাদের কাছে মেধাবী যুবক আছে, আমাদের কাছে শিক্ষিত তরুণ প্রজন্ম আছে, আমাদের কাছে ইংলিশ এবং কম্পিউটার লিটারেচার একটি শক্তি ভিত্তি আছে, আমাদের কাছে প্রাকৃতিক সৌন্দর্য আছে, আমাদের কাছে শান্তিপূর্ণ পরিবেশ আছে, আমাদের কাছে নর্থ ইস্টের গেটওয়ে হওয়ার সম্ভাবনা আছে। তাই এই প্রস্তাবটি ত্রিপুরা যুব সমাজের হয়ে এখানে আমি উত্থাপন করেছি। একজন তরুণী যেন নিজের বাড়ি থেকে একটি ডিজিটাল এন্টারপ্রাইজ পরিচালনা করতে পারে, একজন কলেজ স্টুডেন্ট যেন গ্রাজুয়েশনের আগে নিজের স্টার্টআপের স্বপ্ন দেখতে পারেন। আর সব থেকে বড় কথা, আমাদের ছেলেমেয়েরা যেন ত্রিপুরা থেকে পৃথিবীর সঙ্গে যুক্ত হতে পারেন। এটি একটি সময় ছিল যখন আমরা বলতাম চাকরি কোথায়। আমি চাই আগামী দিনে আমাদের যুবকরা বলুক, চাকরি চাই না, আমি একটি এন্টারপ্রাইজ তৈরি করতে চাই। আমি চাই এমন একটি দিন আসুক দেশের অন্য প্রান্তের তরুণরা কাজের সন্ধানে ত্রিপুরা আসে। একটি সময় ছিল যখন আমরা অন্য রাজ্যের ডেভেলপমেন্টের মডেল অনুসরণ করতাম, কিন্তু আমি চাই আগামী দিনে অন্য রাজ্য থেকে ত্রিপুরার মডেল আসুক। মাননীয় স্পিকার স্যার, ত্রিপুরা আইটি সেক্টরকে শুধু একটি ডিপার্টমেন্ট অ্যাক্টিভিটি হিসাবে না দেখে একটি ইকোনমিক মিশন হিসাবে দেখতে হবে। স্টার্টআপ হাবকে শুধু একটি বিল্ডিং হিসাবে না দেখে একটি নতুন প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টির কেন্দ্র হিসাবে দেখতে হবে। আর আমাদের যুব সমাজকে শুধু চাকরির প্রার্থী হিসাবে না দেখে ফিউচার এন্টারপ্রেনার, ইনোভেটর অর এমপ্লয়ার এবং গ্লোবাল প্রফেশনাল হিসেবে দেখতে হবে। সেই লক্ষ্যে আজ আমি সম্মানিত সবাই, সরকারি ও বেসরকারি এবং বিরোধী পক্ষের মাননীয় সদস্যবৃন্দদের কাছে আবেদন জানাচ্ছি, দলমত নির্বিশেষে এই গঠনমূলক প্রস্তাবটিকে গ্রহণ করা হোক। এই হাউস থেকে রাজ্যের সরকারকে অনুরোধ করা হোক ত্রিপুরার ইনফরমেশন টেকনোলজির ব্যবস্থা আরো ব্যাপক সম্প্রসারণ, আধুনিক ডিজাইন, ইনফ্রাস্ট্রাকচার, ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড স্কিল ডেভেলপমেন্ট, একটি পূর্ণাঙ্গ ত্রিপুরা স্টার্টআপ এন্ড ইনোভেশন হাব গড়ে তোলার জন্য প্রয়োজনীয় নতুন পদক্ষেপ গ্রহণ করা হোক। আমার এই একটি গড়ে তোলা হোক। আমরা এখন একটি ত্রিপুরা গড়ে তুলতে চাই, যেমন প্রযুক্তি শুধু মোবাইল ফোনে থাকে না, প্রযুক্তি থাকবে শিক্ষায়, প্রযুক্তি থাকবে কৃষিতে, প্রযুক্তি থাকবে শিল্পে, প্রযুক্তি থাকবে প্রশাসনে, প্রযুক্তি থাকবে স্বাস্থ্য পর্যটনে, এবং সর্বোপরি প্রযুক্তি থাকবে আমাদের যুব সমাজের হাতে। কারণ আজকের প্রযুক্তি বিনিয়োগ মানে আগামী দিনের কর্মসংস্থানের সুযোগ। আজ এই জন্য এই তরুণদের স্কিল ডেভেলপমেন্ট আগামী দিনে একটি পরিবার অর্থনৈতিকভাবে শক্তিশালী করা, আর আজ একটি স্টার্টআপকে সুযোগ দেওয়া মানে আগামী দিনের বহু মানুষের কর্মসংস্থানের দরজা খুলে দেওয়া। এই বিশ্বাস নিয়ে আমি আশা করি এই প্রস্তাবটি মূল উদ্দেশ্যের সঙ্গে এই হাউজের সকলের একমত হবেন, এবং আজ সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী ওনার বক্তব্যের প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেবেন। মাননীয় স্পিকার, এই কটি কথা বলে আমার আনিত বেসরকারি প্রস্তাবটি এখানে উত্থাপিত করলাম, এবং আপনার মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব এই প্রস্তাবটি সবাই গ্রহণ করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। আলোচনায় কি অংশগ্রহণ করবেন? মাননীয় স্পিকার স্যার, আজ মাননীয় সদস্য শ্রী তপদ্দল ভূষণ মহাশয় প্রাইভেট মেম্বার রেজলিউশনের যে প্রস্তাবটি উত্থাপন করেছেন, রাজ্যের যুব সমাজের কর্মসংস্থান বৃদ্ধি ও তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে ত্রিপুরায় ইনফরমেশন টেকনোলজির ব্যবস্থাপনার যথাযথ সম্প্রসারণ সহ স্টার্টআপ গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার আরও উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক। আমি এই প্রস্তাবকে সম্পূর্ণরূপে সমর্থন করছি। এই সমর্থনের সঙ্গে আমি আমার কয়েকটা যুক্তি, এটাকে আরো যাতে শক্তিশালী করা যায়, এবং বর্তমানে আমাদের ত্রিপুরার সরকারের যে তথ্য প্রযুক্তি দপ্তর রয়েছে সেখানে আমরা কোন জায়গায় রয়েছি এবং আগে কি
করা যেতে পারে তার আমি কয়েকটা সাজেশন দিচ্ছি। তথ্য প্রযুক্তির যুগে ত্রিপুরার মতো একটি রাজ্যে আইটি এনেবলড সার্ভিসেস, স্টার্টআপ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা অ্যানালিটিক্স, সাইবার সিকিউরিটি, বিপিও এবং ই কমার্স এবং ডিজিটাল সার্ভিসের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সৃষ্টি যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্টার্টআপ হাব এর ঘোষণা করলে কি যুবকদের কর্মসংস্থান হবে? তার জন্য একটি সম্পূর্ণ আইটি ইকোসিস্টেম গড়ে তোলা দরকার। আমি মনে করি আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত ঘোষণা নয়, কতজন যুবকের স্থায়ী ও পদমর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সৃষ্টি হলো সেটি। প্রথমত, আইটি শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সরাসরি সংযোগ তৈরি করতে হবে। রাজ্যে প্রতি বছর বহু ছাত্রছাত্রী কম্পিউটার সায়েন্স, আইটি, ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয় নিয়ে পড়াশোনা করছেন, কিন্তু তাদের বড় অংশ চাকরির সন্ধানে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, চেন্নাই, দিল্লি, অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত স্টাডি ইন ত্রিপুরা, ওয়ার্ক ইন ত্রিপুরা। কিন্তু রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়, এনআইটি এবং অন্যান্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আইটি ইন্ডাস্ট্রির সরাসরি সংযোগ নেই। ফাইনাল ইয়ার থেকে ইন্টার্নশিপ, এন্টারপ্রেনিয়ারশিপ এবং ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ট্রেনিং এবং ক্যাম্পাস রিক্রুটমেন্টের ব্যবস্থা এখানে না বললেই চলে। দ্বিতীয়ত, স্টার্টআপ মানে শুধু রেজিস্ট্রেশন নয়, কতগুলি স্টার্টআপ রেজিস্ট্রেশন হয়েছে এই সংখ্যা দিয়ে সাফল্য বিচার করলে হবে না। সরকারকে বিধানসভায় জানাতে হবে কতগুলি স্টার্টআপ বর্তমানে কাজ করছে, কতগুলি স্টার্টআপ গত 3 বা 5 বছরের পরেও এখনো টিকে রয়েছে, কাজ করছে। কতজন যুবককে প্রকৃতপক্ষে কর্মসংস্থান দেওয়া হয়েছে, কতগুলি স্টার্টআপ রাজ্য সরকারের আর্থিক সহায়তা পেয়েছে এবং সেই স্টার্টআপগুলির মধ্যে কতগুলি আগরতলার বাইরে কাজ করছে। স্টার্টআপের সাফল্যর আসল মাপকাঠি রেজিস্ট্রেশন নয়, সার্ভাইভাল, ইনভেস্টমেন্ট, টার্নওভার এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের মধ্যে দিয়ে। তৃতীয়ত হচ্ছে, স্টার্টআপ হাবগুলি আগরতলা কেন্দ্রিকই হলে চলবে না, যেটা মাননীয় বিধায়ক বলেছেন ওনার আলোচনাতে। ত্রিপুরা মানে আগরতলা নয়, ধর্মনগর, কৈলাসহর, রামবাসা, খোয়াই, উদয়পুর, বিলোনিয়া, অন্যান্য মহকুমার শিক্ষিত যুবক যুবতীরা যাতে সমান সুবিধার অধিকারী হন। তাই আমি প্রস্তাব করছি প্রতিটি জেলায় পর্যায়ক্রমে ডিস্ট্রিক্ট স্টার্টআপ আইটি ফ্যাসিলিটেশন সেন্টার গড়ে তোলা হোক। সেখানে হাই স্পিড ইন্টারনেট, কোওয়ার্কিং স্পেস, ইনকিউবেশন, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টিং সাপোর্ট এবং ব্যাংক ক্রেডিট ফ্যাসিলিটির ব্যবস্থা করতে হবে। চতুর্থত, সরকারকে আইটি কর্মসংস্থানের বাজার তৈরিতে ভূমিকা গ্রহণ করতে হবে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটা ম্যানেজমেন্ট, ডিজিটাইজেশন, জিআইএস ম্যাপিং, ওয়েবসাইট মেইনটেনেন্স, সাইবার সিকিউরিটি, কল সেন্টার এবং হেল্প ডেস্ক এবং অন্যান্য আইটি রিলেটেড কাজের যে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে, এই কাজগুলির একটি নির্দিষ্ট অংশ ত্রিপুরা বেসড আইটি কোম্পানিজকে এবং এলিজিবল স্টার্টআপকে দেওয়ার জন্য একটা স্বচ্ছ প্রকিউরমেন্ট পলিসি আমাদেরকে করতে হবে। অর্থাৎ গভর্নমেন্ট শুড নট অনলি প্রমোট স্টার্টআপ, গভর্নমেন্ট শুড অলসো ক্রিয়েট এ মার্কেট ফর দ্য স্টার্টআপস ইন ত্রিপুরা। এর ফলে রাজ্যের অর্থ রাজ্যের মধ্যে থাকবে এবং স্থানীয় যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে। পঞ্চমত, বিপিও এবং ওয়ার্ক ফ্রম হোম ত্রিপুরার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। ত্রিপুরার শিক্ষিত যুব সমাজ বাংলা, ইংরেজি, হিন্দি সহ একাধিক ভাষায় কাজ করতে সক্ষম। এই মানব সম্পদকে কাজে লাগিয়ে বিপিও, কাস্টমার সাপোর্ট, ব্যাক অফিস সার্ভিস, অ্যাকাউন্টিং সার্ভিস, মেডিকেল ট্রান্সক্রিপশন, ডিজিটাল কন্টেন্ট এবং রিমোট আইটি সার্ভিসের ক্ষেত্র গড়ে তোলা সম্ভব। বড় আইটি ও বিপিও সংস্থাগুলিকে ত্রিপুরায় আনার জন্য ত্রিপুরা সরকারকে ইনসেন্টিভের ব্যবস্থা করতে হবে। কোম্পানিগুলি যদি ত্রিপুরায় 100, 200 বা 500 যুবক বা যুবতীকে কর্মসংস্থান দেয়, তাহলে সেই কর্মসংস্থানের ভিত্তিতে তাদের সেই সুবিধাটুকু দেওয়া বিবেচনা করা দরকার। ষষ্ঠত, নতুন প্রযুক্তির জন্য এখন থেকে যুবকদের প্রস্তুত করতে হবে। বিশ্বের আইটি সেক্টরে দ্রুত পরিবর্তন হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এবং ক্লাউড কম্পিউটিং এর যে বিস্তার হচ্ছে, সেটার জন্য যে ধরনের ব্যবস্থা আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে করা দরকার, সেখানে দুটো উদাহরণ আমি দিতে চাই। একটা আজকে সকালবেলা প্রশ্নোত্তর পর্বে আলোচনার সময় উল্লেখ হয়েছিল যে আমাদের যে 4 ইয়ার্স ডিগ্রি কোর্স, অনার্সের সঙ্গে যে আমাদের যে রিসার্চের যে ম্যাটারটা, সেই রিসার্চের দেখা গেছে যে প্রত্যেকটা কলেজের মধ্যে তাদের মিনিমাম 2 জন করে, যেখানে পিএইচডি হোল্ডার থাকা দরকার, তাদের রিসার্চে
পার্সু করার জন্য মোর দেন 10,000 স্টুডেন্ট আমাদের ত্রিপুরাতে যারা এবার 4th ইয়ারে রয়েছে, যাদের এই সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে, এবং এটা যদি তারা করতে পারো ডাইরেক্টলি তারা আপনার পিএইচডি করার সুযোগ পেত। আরেকটা বিষয় উল্লেখ করব, আমার ত্রিপুরা এখন মোর দেন 1000 আইসিটি প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন স্কুলে তারা কম্পিউটার এডুকেশনের সার্ভিস দিচ্ছেন। তাদের মেন উদ্দেশ্য ছিল, সরকারের যে মেন উদ্দেশ্য ছিল এই প্রজেক্টের, যে তারা যারা ক্লাস 6, 7, 8, 9, 10 যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তাদের আইটিতে স্ট্রং করার জন্য তাদেরকে কম্পিউটার শেখানো হবে। কম্পিউটার রিলেটেড যে সমস্ত স্কুলগুলি স্কুল ক্যারিকুলামের মধ্যে থাকবে সেখানে প্রোভাইড করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমি নিজে প্র্যাকটিক্যালি করেছি, বিভিন্ন স্কুলে যখন ভিজিট করেছি, যাদেরকে রিক্রুট করা হচ্ছে তারা স্কুলে গিয়ে তারা কম্পিউটারের রানিং এর কাজ করে না। 10% মতো হচ্ছে তারা স্কুলের মধ্যে শুধু কম্পিউটার শেখায়, বাকি কাজগুলি যেহেতু স্কুলের মধ্যে শিক্ষক নেই, তারা অন্যান্য সাবজেক্ট পেপারগুলি পড়ানো হয় তাদের মাধ্যমে। যখন স্কুলে ভিজিট করার সময় এই আইসিটি টিচারদেরকে জিজ্ঞেস করি, তখন বলছে এখানে স্কুলের শিক্ষক নেই, হেডমাস্টার মশাই আমাকে এই দায়িত্ব দিয়েছে, তাই আমি কম্পিউটার পড়াচ্ছি না, আমি এই ক্লাসগুলি করাচ্ছি। শুধু তাই নয়, এই তাদেরকে 11 মাসের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে, কখনো কখনো 2 মাস 3 মাস পরে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে। এইভাবে যদি আমাদের বাস্তব অবস্থা হয়, তাহলে আমরা এই যে আইটির কথা বলছি, হাবের কথা বলছি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছি, কল সেন্টারের কথা বলছি, সেটা হবে কি করে? সেই জন্য বাস্তবের দিকে আমাদের দেখতে হবে। তো উনি যে প্রপোজালটা দিয়েছেন এটা খুব সময় উপযোগী, খুব ভালো প্রপোজাল, কিন্তু শুধুমাত্র সেটা পেপারের মধ্যে করলে হবে না, সেটা যাতে বাস্তবে সেটা করার জন্য আমাদের সরকার যাতে সদর্থক ভূমিকা গ্রহণ করে, সেই আবেদনটুকু রেখে এই প্রস্তাবকে সমর্থন করে আমার চলে এখানে শেষ করছি। নমস্কার। এখন পরবর্তী কেউ যদি আলোচনার কিছু না থাকে তাহলে পরে উঠে দিচ্ছি। না, মিনিস্টার কনসার্ন মিনিস্টার করুন, বলেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে একটি প্রাইভেট রেজুলেশন এনেছেন মাননীয় বিধায়ক শ্রী তপজ্জল হোসেন। এ কর্তৃক আনিত জনহিতকর প্রস্তাব রাজ্যের যুব সমাজের কর্মসংস্থান বৃদ্ধি ও তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে ত্রিপুরায় ইনফরমেশন টেকনোলজি ব্যবস্থাপনার যথাযথ সম্প্রসারণ সহ স্টার্ট হাব গড়ে তোলার লক্ষ্যে ত্রিপুরা সরকার নতুন করে আরো উপযুক্ত কিছু পদক্ষেপ গ্রহণ করবে। বর্তমান সময়ে অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ এই বেসরকারি প্রস্তাব মাননীয় বিধায়ক তপজ্জল হোসেন এনেছেন, এবং যেভাবে উনি এখানে বক্তব্য রেখেছেন, এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সরকারের আইটি দপ্তরের পক্ষ থেকে আমি উত্তরদের হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি যে এত সুন্দরভাবে যুব সমাজের জন্য এই আইটি সেক্টরকে নিয়ে উনি বক্তব্য রেখেছেন। তো আপনার সদয় অনুমতি ক্রমে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার রাজ্যের তথ্য প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তি নির্ভর পরিষেবা, ডিজিটাল সংস্থান, স্টার্ট আপ, এই ইকোসিস্টেমের উন্নয়নে যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে এবং ত্রিপুরার শিক্ষিত যুব সমাজের জন্য সুনিশ্চিত কর্মসংস্থান উদ্যোক্তার সুযোগ সৃষ্টি করতে ভবিষ্যতে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার বক্তব্য এখানে রাখছি। এখানে মাননীয় সদস্য শৈলেন্দ্রবাবু এখানে বক্তব্য রেখেছেন, উনি কিছু প্রস্তাবও রেখেছেন, তো আমি ওনাকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি এই প্রযুক্তিকে শুধুমাত্র পরিকাঠামোর বিষয় হিসাবেই সীমাবদ্ধ না রেখে স্বচ্ছ শাসন ব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং নাগরিক ক্ষমতায়নের একটি শক্তিশালী হাতিয়ারে রূপান্তরিত করেছে। এই দৃষ্টিভঙ্গি থেকে অনুপ্রাণিত হয়ে আমাদেরও ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের দক্ষ নেতৃত্বে আমাদের সরকার ডিজিটাল ত্রিপুরা গড়ে তুলেছে
এমন এক ত্রিপুরা যেখানে প্রযুক্তি সরকারকে নাগরিকের সঙ্গে এবং শিক্ষাকে সুযোগের সঙ্গে এবং উদ্ভাবনকে উদ্যোগের সঙ্গে এবং প্রতিভাবান যুব সমাজকে নিশ্চিত কর্মসংস্থানের সঙ্গে সংযুক্ত করবে। ডিজিটাল ত্রিপুরা শুধুমাত্র কম্পিউটারাইজেশনের নাম নয়, এটা একটি প্রত্যেকটি নাগরিকের জন্য ডিজিটাল শাসন ব্যবস্থা, প্রতিটি প্রতিষ্ঠানের জন্য সংযোগ, প্রতিটি জেলার জন্য সুযোগ এবং সমগ্র রাজ্যের জন্য প্রযুক্তি নির্ভর উন্নয়ন নিশ্চিত করাই আমাদের অঙ্গীকারের প্রতিফলন। স্বাভাবিকভাবেই যে বর্তমানে আমাদের সরকারের এই নেতৃত্বে আইটি সেক্টরকে কিভাবে যুব সমাজের জন্য আমরা এগিয়ে নিয়ে চলেছি, তার আগে ছোট্ট করে আমরা এখানে সরকার আসার আগে তাও একটা কিছু পরিচিতি এই সভায় রাখা উচিত। মানে ওরকম রাজ্যের সামগ্রিক উন্নতি যে ধরাপথের পরিপ্রেক্ষিতে 2018 সালের পূর্ববর্তী পরিস্থিতি আমাদের এখানে কি ছিল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। 2018 সালের পূর্বে ত্রিপুরায় কম্পিউটারাইজেশন এবং তথ্য প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। তবে সেই উদ্যোগগুলি সুনির্দিষ্টভাবে প্রয়োগ হয়নি, যার মাধ্যমে আইটি এবং আইটি এনেবল সার্ভিস রাজ্যের তরুণ প্রতিভাবান এই যুবকদের জন্য কর্মসংস্থান, বিনিয়োগ ও উদ্যোক্তা সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ চালচিত্রে পরিণত হতে পারত বা করা হয়নি। এবং এই সীমিত পরিসরে কিছু কম্পিউটারাইজেশন উদ্যোগ থাকলেও বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান বিনিয়োগের জন্য আইটিএটিএসকে একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকারমূলক ক্ষেত্র হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি। এবং এই কারণেই, যেটা আমরা সুরেন্দ্রবাবু বলেছেন, এই কারণে তখন থেকেই যে আইটি সেক্টর যারা আমাদের এখানকার রাজ্যের ছেলেমেয়েরা পড়াশোনা করেছে, তাদের অধিকাংশ তাদের সেই যুবক যুবতী কিন্তু রাজ্যে না থেকে তারা সেই কাজের সুযোগ নেওয়ার জন্য এই দেশের বিভিন্ন বড় বড় সিটিগুলো যেখানে আইটি সেক্টর গড়ে রয়েছে সেখানে তারা জড়ো হয়েছে। একটি প্রাণবন্ত স্টার্টআপ ইকোসিস্টেম, যার জন্য সুসংগঠিত ইনকিউবেশন বা প্রাথমিক অর্থায়ন, বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ এবং রাজ্যের সঙ্গে সংযোগ, এসবের কোনো সুসংহত ব্যবস্থা তখনও গড়ে করেনি। প্রযুক্তি সংস্থা বিপিও, কেপিও এর অন্যান্য আধুনিক জনভিত্তিক শিল্পকে ত্রিপুরা আকৃষ্ট করার জন্য একটি সুসংগত দীর্ঘমেয়াদী কৌশলও প্রতিষ্ঠিত হয়নি। এমনকি ডিজিটাল শাসন ব্যবস্থার ক্ষেত্রে 2017 সালে যখন অফিস চালুর যে প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল, তাও রাজ্যব্যাপী দীর্ঘস্থায়ী বাস্তবায়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ফলে এখন যখন ভারতের প্রযুক্তি নির্ভর অর্থনীতি ছাড়া দেশে নতুন কর্মসংস্থান, পেশাগত সুযোগ সৃষ্টি করেছিল এবং তখন ত্রিপুরার বহু প্রতিভাবান যুবক যুবতী কর্মসংস্থান ও পেশাগত বিকাশের জন্য রাজ্যে স্বাভাবিক চলে যেত। মাননীয় মহোদয়, এটি শুধুমাত্র পরিকাঠামো প্রশ্ন ছিল না, এর সঙ্গে এক নতুন প্রজন্ম আকাঙ্ক্ষা পূরণের জন্য উচ্চাবিলাসী ও ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গির অভাবও জড়িত ছিল। আমরা কি করেছি 2018 পরে, যেখানে এই প্রযুক্তি এই 2018 সালে বর্তমান সরকার গঠনের পর এই প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা, স্বচ্ছতা, উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থানকে রাজ্যের প্রধান উন্নয়ন কর্মসূচি হিসাবে আমরা বিবেচিত করি। সরকার ডিজিটাল শাসন ব্যবস্থা, আইটি পরিকাঠামো, উদ্যোক্তা সৃষ্টি, স্টার্টআপ সহায়তা, দক্ষতার বিকাশ এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির সমন্বয়ে একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তুলতে আমরা সক্রিয় হই। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে 16 জানুয়ারি 2016 এই তারিখে স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগের সূচনা হয় এবং এর উদ্দেশ্য ছিল উদ্ভাবন, উদ্যোক্তা সংস্কৃতিকে উৎসাহিত করা এবং ভারতের যুব সমাজকে, যারা যুব সমাজকে চাকুরি প্রার্থী থেকে চাকুরি সৃষ্টিকারীতে রূপান্তরিত করা। এবং এই চিন্তাধারা অনুপ্রাণিত আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে ত্রিপুরায় এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্য সরকার আইটি স্টার্টআপ স্কিম 2019 আমরা চালু করি এবং এই প্রকল্প রাজ্যের প্রযুক্তি নির্ভর স্টার্টআপগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক সুযোগ সৃষ্টি করে এবং এর আওতায় প্রায় 26টি স্টার্টআপ স্বীকৃতি পায়, যেখানে 1 কোটিরও বেশি সহায়তা বিতরণ করা হয় এবং 130টি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় 2019 সালে। মাই গভর্নমেন্ট ত্রিপুরা ডিজিটাল মনিটরিং ব্যবস্থার মুখ্যমন্ত্রী যুব যোজনা, যার এর মতো প্ল্যাটফর্ম রাজ্য জুড়ে, যেখানে ডিজিটাল অন্তর্ভুক্তিমূলক এই পরিষেবার পরিধি বৃদ্ধি করেছে এবং ইন্দ্রনগরে অবস্থিত 6 তলা আইটি ভবন,
যার আয়তন প্রায় 89,290 বর্গফুট একটি সমন্বিত প্রযুক্তি কমপ্লেক্স হিসাবে গড়ে তোলা হয়েছে। এখানে আগরতলা সিটি এরিয়া নেটওয়ার্ক ডাইরেক্টরেট অফ আইটি, টিএসসি এবং এসটিপিআই অফিস রয়েছে। ভবনটিতে উচ্চগতি ইন্টারনেট সংযোগ, ভিডিও কনফারেন্সিং, বিদ্যুৎ ব্যাকআপ, নিরাপত্তা ব্যবস্থা, অন্যান্য প্রয়োজনীয় আইসিটি পরিকাঠামো সেখানে রয়েছে এবং দ্বিতীয় এসটিপিআই সুবিধা 2018 সালের জানুয়ারিতে কার্যকর। 2018 সালের পূর্বে যারা 80টি সার্ভার এবং 130টি টিভি স্টোরেজ থাকা স্টেট ডাটা সেন্টার বর্তমানে 200 টিভি এরও বেশি ক্ষমতায় সম্প্রসারিত হয়েছে, আমরা এসে করেছি এবং প্রায় 200টি সরকারি অ্যাপ্লিকেশন ওয়েবসাইট পরিচালনা করছে। ত্রিপুরা সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া ইকোসিস্টেমকে লিচু বাগানের 8,072 বর্গফুট এবং আইটি ভবন ইন্দ্রনগরের 8,266 বর্গফুট কেন্দ্রের মাধ্যমে কাজে লাগিয়েছে। এই কেন্দ্রগুলিতে প্লাগ অ্যান্ড প্লে ইনকিউবেশন, উচ্চগতি সংযোগ, বিদ্যুৎ ব্যাকআপ, কর্মকর্তা অন্যান্য ব্যবসায়িক সহায়তা রয়েছে। দুটি কেন্দ্র এবং আইটি সংস্থাগুলোকে 100টিরও বেশি যুবা কর্মরত এবং রাজ্যের আইটিআইটিএস ইকোসিস্টেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে সীমিত 120টি প্লাগ অ্যান্ড প্লে আসন স্টার্টআপ প্রযুক্তি সংস্থা সম্ভাব্য বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয় এবং 2022 সাল থেকে বর্তমান সরকারের প্রধান সাফল্য সমূহ মাননীয় অধ্যক্ষ আইটি ও স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য সরকার নীতি প্রাতিষ্ঠানিক কাঠামোকে আরো শক্তিশালী করেছে। ডিজিটাল শাসন ব্যবস্থার বড় সাফল্য আমরা অর্জন করতে পেরেছি। কি করেছি? ই অফিস বাস্তবায়ন। যে ডিজিটাল শাসন ব্যবস্থা ক্ষেত্রে বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য হল বৃহৎ পরিসরে ই অফিস বাস্তবায়ন করা এবং 2017 সালের একটি প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছে, রাজ্যের জন্য প্রয়োজনীয় পরিসর ব্যাপ্তি এবং দীর্ঘস্থায়ী বাস্তবায়ন লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আমাদের সরকার বর্তমান 3 লক্ষেরও বেশি ই ফাইল আবার তৈরি হয়েছে, 75 লক্ষেরও বেশি ই ফাইল ইলেকট্রনিক পদ্ধতিতে স্থানান্তরিত হয়েছে এবং ই অফিস এখন রাজ্য সরকার থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত আবার সমগ্র প্রশাসনিক কাঠামো সম্প্রসারিত হয়েছে এবং ই অফিসের ফলে ফিজিক্যাল ফাইল পরিবহন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রতি খুব ত্বরান্বিত হয়েছে যে ই ক্যাবিনেট, ই বিধানসভা ত্রিপুরা ডিজিটাল শাসন ব্যবস্থাকে আরো শক্তিশালী করেছে এবং আমাদের নেক্সট লক্ষ্য যে আমরা এটা ডিসি লেভেল পর্যন্ত আমাদের গিয়ে পৌঁছানোর জন্য সরকারের আমাদের লক্ষ্য নিয়ে আমরা কাজ করার আমরা এগিয়ে চলেছি। ত্রিপুরা আইটিআইটিএস পলিসি 2022 এর সফটওয়্যার উন্নয়ন, বিপিও কেপিও পরিষেবা, ই কমার্স, অ্যানিমেশন, ডেটা প্রসেসিং, হার্ডওয়্যার, অন্যান্য প্রযুক্তি নির্ভর উদ্যোগকে উৎসাহিত করার জন্য একটি শিল্পমুখী কাঠামো প্রদান করেছে। এখন পর্যন্ত 60টি আইটি সংস্থা এই নীতির অধীনে সুবিধা গ্রহণ করছে এবং ত্রিপুরার 80টিরও বেশি যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এর কারণে এবং এই নীতির লক্ষ্য হল ত্রিপুরাকে প্রযুক্তির ভোক্তা থেকে ধীরে ধীরে প্রযুক্তি, ডিজিটাল পরিষেবা এবং উদ্ভাবনের একটি উদীয়মান উৎপাদক রাজ্যে পরিণত করা। সেক্টর অ্যাগনোস্টিক ত্রিপুরা স্টার্টআপ পলিসি 2024 পরবর্তী সরকার সেক্টর অ্যাগনোস্টিক ত্রিপুরা স্টার্টআপ পলিসি প্রবর্তন করে। এই নীতিতে 5 বছরের একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে এবং যার আনুমানিক আর্থিক বরাদ্দ 50 কোটি টাকা এবং যোগ্য স্টার্টআপের জন্য পর্যায়ক্রমে যেখানে প্রায় 25 লক্ষ পর্যন্ত সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। 24 জানুয়ারি 2025 তারিখে চালু হওয়া এই নীতি বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনকে সহায়তা করে এবং অন্যান্য সুবিধা প্রদান করে। প্রুফ অফ কনসেপ্ট এর জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা করা হয় এবং মার্কেটিং অ্যাসিস্ট্যান্সের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা করা হয় এবং এরপরে ভারতীয় পেটেন্টের জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত এরা খরচের ফেরত পায়। বিদেশি পেটেন্টের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা পায় এবং যোগ্য জিএসটি রিইনভার্সমেন্টের অন্যান্য স্টার্টআপের সহায়তা নিহিত আরো রয়েছে। 50 কোটি ত্রিপুরা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড এর মাধ্যমে সম্ভাবনা স্টার্টআপকে 25 লক্ষ থেকে 2 কোটি পর্যন্ত বিনিয়োগের সহায়তা প্রদানের প্রস্তুতি অলরেডি রয়েছে। 191টি স্টার্টআপ অ্যাপ্লিকেশন এর মধ্যে 149টি অনুমোদিত হয়েছে, 70টি স্টার্টআপ আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়েছে এবং 28টি প্রুফ অফ কনসেপ্ট প্রপোজাল অনুমোদিত হয়েছে এবং ট্রাইসিট ফান্ডের আওতায়
1.34 কোটি টাকা বিতরণ করা হয়েছে এবং অপারেশনাল কস্ট সাপোর্ট হিসাবে 79.72 লাখ প্রদান করা হয়েছে। প্রুফ অফ কনসেপ্ট রেজিস্ট্রেন্স হিসাবে 1.68 কোটি টাকা অনুমোদিত হয়েছে। সম্প্রসারণ স্টার্ট আপ ইকোসিস্টেমে প্রায় 140টি নিবন্ধিত ব্যবসায়িক সংস্থা প্রায় 900 কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। সেক্টর এগনোস্টিক ত্রিপুরা স্টার্ট আপ পলিসির অধীনে নারী নেতৃত্বাধীন স্টার্ট আপগুলিকে অনুমোদিত অপারেশনাল কস্ট সাপোর্টের ক্ষেত্রে অতিরিক্ত 10% রিইম্বার্সমেন্টে অনুমোদিত। এই প্রোটোটাইপ স্টেজ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অতিরিক্ত 10% রিইম্বার্সমেন্ট প্রদান করা হয়। মানে যুবদের মধ্যে মহিলাদেরকেও পিছিয়ে রাখা হয়নি, তাদেরকে সমানভাবে আমরা এগিয়ে নিয়ে চলার চেষ্টা করেছি। উদ্দেশ্য হল প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ দূর করা এবং নারীদেরকে সফল উদ্যোগ গড়ে তুলতে সক্ষম করা। কারণ আমরা বাইরে দেখেছি, বারবার বলি আমরা এখান থেকে সমস্ত ছেলে মেয়েরা বাইরে চলে যায়। প্রচুর যারা মেয়েরা এরা যে বাইরেও তারা বাইরে বিভিন্ন ব্যাঙ্গালোর, দিল্লি, বম্বে, পুনে, হায়দ্রাবাদ তারা কাজ করে। তো তাদেরকে এখানে কাজের তাকে ফিরিয়ে আনার চেষ্টা এবং সেই সঙ্গে নতুন যারা তৈরি হচ্ছে তাদেরকে বাইরে না যাওয়ার জন্য যাতে এটাকে এখানেই রাখা যায় কাজের মাধ্যমে, সেই চেষ্টা যেটা বলেছেন আপনারা অলরেডি সরকার শুরু করে দিয়েছে এবং তার বিনিময়ে এগুলো হচ্ছে। 2024 সালে স্টার্ট আপ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী গত 5 বছরে স্টার্ট আপ স্বীকৃতি ক্ষেত্রে ত্রিপুরা 66% বৃদ্ধির হার বজায় রেখেছে। ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল নারী নেতৃত্বাধীন স্টার্ট আপের ক্ষেত্রে শীর্ষস্থান দখল করেছে। নর্থ ইস্টের মধ্যে যদি স্টার্ট আপ ক্ষেত্রে এই রাজ্যের মহিলারা সর্বোচ্চ স্থানে আছে। এটা জানবেন যে সরকার কোথাও পিছিয়ে নেই, এটার জন্য আমরা এগিয়ে রেখেছি এবং সেটা আমাদের লক্ষ্য আছে। এবং টিনেজ অলরেডি জানেন ত্রিপুরা নার্চারিং এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপস অলরেডি এর উদ্বোধন 26 ফেব্রুয়ারি 2026 আগরতলায় হাপানিয়া রাজ্যের ফ্ল্যাগশিপ ইনকিউবেশন হাব হিসাবে করা হয় এবং এটি উদ্যোক্তা সৃষ্টির বিকাশ, স্টার্ট আপকে পরামর্শ প্রদান, বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপন এবং রাজ্যের উদ্ভাবনমূলক ইকোসিস্টেমকে শক্তিশালী করার জন্য একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম প্রদান করে। পিছিয়ে নেই, যখন যেটা করা যায় ডেভেলপ তাতে আমরা দিই। ত্রিপুরা এনআইটি আয়োগের অটল ইনোভেশন মিশনের সঙ্গে সহযোগিতা স্টেট ইনোভেশন মিশন চালু করা দেশের প্রথম রাজ্য হিসাবেও আমাদের রাজ্যে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। এটি যুব সমাজের উদ্ভাবন ও উদ্যোক্তা সংস্কৃতির প্রসার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। টি-রাইজ পোর্টাল 17 আগস্ট, এ বেশি দিন হয়নি, 17 আগস্ট 2026 তারিখে চালু হওয়া টি-রাইজ পোর্টাল হলো একটি সমন্বিত সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম যা স্টার্ট আপ, বিনিয়োগকারী, মেন্টর, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থাগুলিকে একটি প্ল্যাটফর্মে সংযুক্ত করে। এটি ব্যবসার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে অন ডিমান্ড এন্টারপ্রেনারিয়াল সাপোর্ট প্রদান করে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ত্রিপুরার প্রবাসী প্রযুক্তিবিদ ও পেশাজীবীদের সঙ্গে সংযোগ স্থাপন করে রাজ্যের স্টার্ট আপ ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করা উদ্যোগ গ্রহণ করে। মানে যেহেতু বক্তব্য রেখেছেন আমাদের সদস্য তপজ্জল হোসেন এবং আমাদের শৈলেন্দ্রজি, ওরা যেসব বলতে চেয়েছেন, যা জানতে চেয়েছেন, আমি জানি এটা লম্বা হয়, কিন্তু আমাকে না বললেও তাকে সেখানে অসংখ্য থেকে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে। আমাকে সময় হলো এটাকে মোটামুটি ভাবে অনেক কিছু বাদ দিয়ে দেবো। সবটা বললে পরে লম্বা টাইম লাগে, আমি চাই না এত লম্বা টাইম নিয়ে এ কথা বলার জন্য। তো যে জিনিসগুলো আমরা করেছি, যার জন্য মূল যে বক্তব্যটা যে ত্রিপুরা যুব সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করা, ওইটাই আসল যাবে। একজন পাবে চাকরি, তার আন্ডারে 10 জন 20 জন পাবে, সেটা হচ্ছে আমাদের মূল রাজ্য সরকার লক্ষ্য। তো এরকম মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কার সঙ্গে হয়েছে? ত্রিপুরা উদ্ভাবনের সাথে ইকোসিস্টেমকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ডাইরেক্টর ইনফরমেশন টেকনোলজি বিভিন্ন বিশিষ্ট শিল্প সংস্থার গুরুত্বপূর্ণ মৌ স্বাক্ষর করেছেন। যেমন টি-হাব হায়দ্রাবাদের যে 26 ফেব্রুয়ারি 2026 ত্রিপুরা প্রতিষ্ঠিত স্টার্ট আপ ইনকিউবেশন কর্মসূচি, মেন্টরশিপ এবং নেটওয়ার্কে নিয়ে আসার জন্য স্ট্র্যাটেজিক নলেজ পার্টনার হিসাবে কাজ করছে আমাদের সঙ্গে। এবং টি-হাবের নলেজ পার্টনার হিসাবে এই অংশীদারিত্ব নীতি বাস্তবায়ন, মেন্টরিং, অ্যাক্সিলারেটর প্রোগ্রাম and fundraising,
রেডিনেস এবং মার্কেট অ্যাক্সেসের ক্ষেত্রে সহায়তা করছে। এবং 17 আগস্ট 2026 তারিখে ডাইরেক্টর আইটি এবং টিহাবের উদ্যোগে আগরতলা প্রজ্ঞা ভবনে বিল্ডিং এ ইউনিকর্ন ইন ত্রিপুরা শীর্ষক একদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে টিরাইস পোর্টালের উদ্বোধন করা হয় এবং নিম্নলিখিত সংস্থাগুলোর সঙ্গে মৌসাক্ষরিত হয়। অ্যামাজন সেলার সার্ভিসেস এই 17 আগস্ট তাদের সঙ্গে স্থানীয় কারিগর, তাঁতি ও বিক্রেতাকে অ্যামাজন কারিগর এই স্টোর ফ্রন্টের আওতায় নিয়েছে। তাদের পণ্যকে সারা দেশের বাজারে যাতে পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি করেছে তাদের জন্য আমরা একটা জোহো কর্পোরেশন যে 17 আগস্ট সেটা হচ্ছে যোগ্য স্টার্টআপগুলিকে এন্টারপ্রাইজ সফটওয়্যার ব্যবহারের জন্য সর্বোচ্চ 1.86 লক্ষ ওয়ালেট ক্রেডিটস প্রদান করেছে, যার ফলে প্রাথমিক প্রযুক্তিগত ও পরিচালনা ব্যয় হ্রাস পাচ্ছে। এইচডিএফসি ব্যাংক সেই 17 আগস্টের মধ্যে স্টার্টআপ বিল্ড আপ কর্মসূচির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে এই উদ্যোগগুলিকে উপযোগী ব্যাংকিং সার্ভিস, ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর স্টার্টআপ এবং এর ওয়ার্কিং ক্যাপিটাল লোন, ফরেক্স সার্ভিসেস এবং এমপ্লয়ি ইন্স্যুরেন্স এরা প্রদান করেছে, হয়েছে এবং কাজ শুরু হয়েছে। স্কাইরুট এরোস্পেস মহাকাশ প্রযুক্তির সম্ভাবনা পথ, এই কোম্পানি খুব প্রমিনেন্ট, সারা ভারতবর্ষের মধ্যে প্রমিনেন্ট, যদিও এটা হায়দ্রাবাদ বেস্ট প্রমিনেন্ট। তারাও 17 আগস্ট এখানে এসেছিল, তাদের ভাইস প্রেসিডেন্ট সেখানে এসেছিল প্রজ্ঞা ভবনে এবং বিল্ডিং এই ইউনিকর্ন ত্রিপুরা কর্মসূচিতে স্কাইরুট এরোস্পেসের এই ভাইস প্রেসিডেন্ট শ্রী তেজস্বী ভগবতুল্লাহ অংশগ্রহণ করেন। এর ব্যাকগ্রাউন্ড কি ইসরোর প্রাক্তন বিজ্ঞানী পবন কুমার চন্দনা এবং নাগা ভারত ঢাকার প্রতিষ্ঠিত স্কাইরুট ভারতের অন্যতম প্রধান বেসরকারি স্পেস টেকনোলজি সংস্থা এবং যা বিক্রম সিরিজ অফ লঞ্চ ভেহিকলস এর নির্মাতা। সবাই জানি বিক্রম সম্পর্কে আমরা, এবং নির্মাতা। এই সংস্থার যাত্রা একটি ডিপ টেক স্টার্টআপ থেকে একটি জাতীয় গুরুত্বপূর্ণ স্পেস এন্টারপ্রাইজে পরিণত কাহিনী এই অনুষ্ঠানে তুলে ধরা হয়, একটা ডেমনস্ট্রেশন দেওয়া হয় এবং যেখানে এই উদ্যোগের উদ্দেশ্য ছিল ত্রিপুরা ছাত্রছাত্রী, প্রকৌশলী, গবেষক এবং উদ্যোক্তাদের ডিপ টেক ভেঞ্চার বিল্ডিং এবং বিজনেস স্কেলিং অ্যান্ড প্রাইভেট স্পেস সেক্টরের কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে পরিচিত করা। ত্রিপুরা ও বৃহত্তর উত্তর পূর্বাঞ্চলের প্রার্থীদের জন্য একটি ডেডিকেটেড ট্যালেন্ট কন্ট্যাক্ট চ্যানেলে চালু করা হয়েছে, যার মাধ্যমে স্থানীয় প্রযুক্তিগত প্রতিভাকে ভারতের দ্রুত সম্প্রসারিত এরোস্পেস অ্যান্ড স্পেস টেকনোলজি ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করা হবে। তো স্বাভাবিকভাবেই আমাদের ত্রিপুরার যে আইটি সেক্টর, ত্রিপুরা সরকার বসে নেই। এই দেশের বৃহৎ বৃহৎ সংস্থা যাদের মাধ্যমে আইটির আরো বেশি ডেভেলপ হবে এবং আইটি হাব এবং বিভিন্ন ক্ষেত্রে যেখানে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, যুব সমাজ সেখানে পিছিয়ে থাকবে না, এগিয়ে যাবে, তার ব্যবস্থা থেকে আমরা বন্ধ করেছি। আর এই সূচনা শুধুমাত্র স্নাতক হওয়ার পর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হওয়া উচিত। যেটা বলেছেন সেগুলো নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে আমাদের এই বিষয়বস্তু আমাদের অধীনে এসেছে। নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্কের অধীনে যেখানে 12টি প্রতিষ্ঠানকে অনবোর্ড করা হয়েছে, 1.7 কোটি ইনকিউবেশন অপারেশন সাপোর্টের জন্য প্রদান করা হয়েছে এবং 81টি স্টুডেন্ট প্রজেক্ট অনুমোদিত হয়েছে। এবং এই উদ্যোগের অধীনে নির্বাচিত প্রতিটি হোস্ট ইনস্টিটিউশন পেতে পারে এক ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠার জন্য এককালীন 10 লক্ষ টাকা অনুদান দেওয়া হবে এবং অপারেশনাল সাপোর্টের জন্য প্রতি বছর পার্থক্য যেটা বলেছি এবং নির্ধারিত যোগ্য প্রকল্প সীমা সাপেক্ষে প্রতি অনুমোদিত স্টুডেন্ট প্রজেক্টের জন্য 1 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা করা হবে। এই উদ্যোগের উদ্দেশ্য হল শিক্ষাঙ্গনের ধারণাগুলিকে তৃতীয় রেজুলেশনটি পর্যন্ত শেষ পর্যন্ত আমরা সময়টা আমি চেয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, প্রাইভেট মেম্বারদের রেজুলেশন তৃতীয়টি পর্যন্ত চেয়ে নিচ্ছি। এটা দ্বিতীয় চলছে, এটা পরে আরেকটা আমরা কন্টিনিউ করে আজকে মুলতবি করব। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। এর সবে যুক্ত করা এই যে আমরা যুব যোগাযোগ যোজনা আমরা চালু করেছি এবং কি হয়েছে, 31.62 কোটি টাকা 63,249 জন ছাত্রছাত্রী অনুমোদন করা হয়েছে। স্টুডেন্টদের নিয়ে আমরা পিছিয়ে নেই, শুধু পরবর্তী স্টুডেন্টদেরও এগিয়ে নিয়ে। আজকে স্টুডেন্ট আগামী দিনের ভবিষ্যৎ, আজকে স্টুডেন্ট আমার আগামী দিনের
এই ভারতবর্ষের যুব সমাজের সঙ্গে যুক্ত সমস্ত পৃথিবীতে তারা সুনাম অর্জন করবো। পিছিয়ে নেই, আমরা সেই জায়গায় লক্ষ্য নিয়ে কাজ করেছি। এবং 30টি গভর্নমেন্ট ডিগ্রি কলেজের জন্য সুরক্ষিত ফ্রি ওয়াইফাই উদ্যোগটি 2024 সাল থেকে পর্যায়ক্রমে বাস্তবায়িত হয়েছে। এবং সেখানে অনেক মানুষ আছেন, অনেক পরিবার আছে, তার ছেলে মেয়েরা পয়সা খরচ করে তারা ইন্টারনেট কানেক্টিভিটি যুক্ত থাকতে পারে। মাননীয় উচ্চ শিক্ষামন্ত্রী এখানে আছেন। 30টি কলেজকে আমরা যুক্ত করেছি। কবে? 2024 সাল থেকে আমরা শুরু করে দিয়েছি। এবং প্রথম পর্যায়ে 19টি কলেজ ছিল 21 অক্টোবর 2024, এবং পরবর্তী পর্যায়ে 11টি কলেজ অন্তর্ভুক্ত করা হয়। এবং প্রায় 12.32 কোটি বিনিয়োগ এবং 100 Mbps ব্যাকবোন সহ এই প্রকল্পের মাধ্যমে 50,000-এরও বেশি ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। এবং ডিজিটাল শিক্ষা গবেষণা ক্যাম্পাস প্রশাসন আরো শক্তিশালী হবে। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি শুধুমাত্র পরিকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়, আমরা অ্যাক্সেস, কানেক্টিভিটি, স্কিলস, অপরচুনিটি অ্যান্ড পার্টিসিপেশনের সমগ্র ব্যবস্থাকে শক্তিশালী করছি। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস রাজ্য আমরা জানি, এরা সম্পর্কে এ রাজ্যে যে সাড়া দিয়েছে সমস্ত বিজনেসম্যান যারা এই উদ্যোগপতিরা, সেটা এ রাজ্যের প্রতিটি মানুষ, প্রতিটি গ্রাম থেকে শহর পর্যন্ত সকলে জানি। আমরা কি করেছি, যেটা হয়েছিল, এটা আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আমাদের মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন, ছাত্রকে বড়দেয়া। তো সেখানে কি হয়েছিল এই সম্মেলনে, যে বিনিয়োগকারী, শিল্পপতি, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তরগুলো একত্রিত হয়ে যেখানে বিজনেস টু গভর্নমেন্ট এঙ্গেজমেন্টকে সুদৃঢ় করে বিভিন্ন খাতে সম্মেলনের মাধ্যমে 40টিরও বেশি স্ট্র্যাটেজিক মুভ এবং 11টি ইনভেস্টমেন্ট ইন্টারনেট পোর্টালে স্বাক্ষরিত হয়, যা ত্রিপুরার প্রতি বেসরকারি ক্ষেত্রে ক্রমবর্ধন অবস্থার প্রতিফলন। আইটি সেক্টরের ক্ষেত্রে সম্মেলনটি এআই, ক্লাউড অফ ডাটা ইনফ্রাস্ট্রাকচার, ডিজিটাল ইনফর্ম ট্রান্সফরমেশন, ড্রোনস, এবিজিসি, এক্সার, স্কিলস এবং ইনোভেশনের ক্ষেত্রে নতুন অংশীদারিত্বের পথ সুগম করেছে। গুগল এবং সেলস ফোর্সের সঙ্গে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব এবং অন্যান্য প্রযুক্তি সংস্থার অংশগ্রহণের বিনিয়োগ টেকনোলজি ট্রান্সফার, ইন্ডাস্ট্রি কোলাবোরেশন এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের নতুন সুযোগ সৃষ্টি করেছে। এন্টারপ্রাইজ সফটওয়্যার এবং শেয়ার টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার, লিগ্যাল, অ্যাকাউন্টিং, পেটেন্ট এবং ব্যাংকিং এবং টেকনিক্যাল অ্যাডভাইজারি সার্ভিস, মেন্টরিং, ক্যাপাসিটি বিল্ডিং, বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট, ইনভেস্টর কানেকশন, মার্কেট লিঙ্কেজ এবং প্রমোশনাল প্রোগ্রাম, ইনোভেশন ইভেন্ট, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশনের জন্য এই বিশেষ সুবিধা আমরা এটা করতে পেরেছি। এই পার্ক, টিনেস্ট, এনজিআইএন ইনস্টিটিউশন এবং ডিস্ট্রিক্ট অফ ইনোভেশন সেন্টারগুলি পরিপূরক হিসাবে কাজ করবে। এবং রিজিওনাল স্টার্ট আপ, রাজ্য জুড়ে স্টার্ট আপ ইকোসিস্টেম পরিধি বিস্তৃত করার লক্ষ্যে আমরা 8টি জেলায় প্রতিষ্ঠিত প্রত্যেকটি ডিস্ট্রিক্ট লেভেল রিজিওনাল স্টার্ট আপ হাব এবং স্টার্ট আপ ফ্যাসিলিটেশন সেন্টার প্রতিষ্ঠার প্রস্তাব আমরা করেছি। এটা আপনি বলেছেন শৈলেন্দ্র বাবু, আপনার সাথে সেটা, এবং আমাদের যেখানে টপাজুল হোসেন বলেছেন যে এটা শুধুমাত্র ত্রিপুরার শুধু আগরতলাতে সীমাবদ্ধ থাকে না, ডিস্ট্রিক্টগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য, এবং সেটা আমরা অলরেডি শুরু করেছি। এবং আমি মাত্র শুরু করেছি বলেছি হয়ে গেছে না, এটা আপনি জবাব দেননি, কিন্তু আপনি বলেছেন হচ্ছে, লেকিন আমি গ্রামে হচ্ছে না। বলেছি মাত্র হয়েছে। যে ডেস্টিনেশন অফ ত্রিপুরা, এগুলোতে যে আলোচনা হয়েছে, যে সমস্ত বউ হয়েছে, আমরা শুধু শুধু আগরতলা রাখার জন্য না, সমস্ত ডিস্ট্রিক্টে ছড়িয়ে দেওয়ার কাজ হয়েছে। না হয়েছে কি, আইসিটি তে টিচার রাখা হয়েছে, তারা কম্পিউটারের লার্নিং করাচ্ছে না, তারা নরমাল ক্লাস আমি তো এখানে যাইনি। আমি আপনাকে বলছি নতুন করে আমরা শুরু করছি সমস্ত ডিস্ট্রিক্টে এগুলো তৈরি করতে, আমি ওইটা বলছি। তো স্বাভাবিকভাবেই এগুলো আগামী দিন আপনাদের যেরকম সমস্ত ডিস্ট্রিক্টে এটা সরবে, এটা কোনো জায়গাতে নয়। এবং টিনেজ টিরাইজ এই প্ল্যাটফর্ম সংযুক্ত কেন্দ্রগুলি স্থানীয় স্টার্ট আপ এবং অ্যাসপায়ারিং এন্টারপ্রেনার এর নিম্নলিখিত সাহায্য করবে। কেমন কি করবে? রেজিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্স, আপনার মেন্টরিং, ইনকিউবেশন রেফারেল, ফান্ডিং অ্যান্ড গ্র্যান্ট গাইডেন্স, সরকারি সুবিধা ও অ্যাডভান্স টেকনোলজিতে অ্যাক্সেস করা, মার্কেট লিঙ্কেজ এবং কন্টিনিউয়াস হ্যান্ড হোল্ডিং, এগুলো এই উদ্যোগে রাজধানীর বাইরে উদ্ভাবন উদ্যোক্তা সৃষ্টির সুযোগ সম্পাদিত করবে। বিশেষভাবে নারী, উপজাতি সম্প্রদায় উদ্ভাবকদের ক্ষমতায়ন এবং সমস্ত রাজ্য আত্মনির্ভর বিকাশে গুরুত্ব দেওয়া হবে।
আইটি পার্ক, আপনারা জানেন যে শুধু আইটি আমরা করছি, ইনিশিয়াল শুরু হয়েছে এবং এটার মধ্যে অনেক দূর আমরা এগিয়েছি। এ রাজ্যে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, আরো সামনে আগামী দিনে বাড়তি থাকবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি করা এবং তার সঙ্গে যুব সম্প্রদায় যুক্ত হওয়া, রাজ্যের বাইরে না যাওয়ার প্রবণতা, এই সমস্ত কারণ আমরা করেছি। কিন্তু এর মধ্যে একটা থেকে যায় খালি, কেমন? যেমন যদি আমরা কখনো যারা গিয়ে থাকেন, যারা বেঙ্গালোরে গিয়ে থাকি, হায়দ্রাবাদ গিয়ে থাকি, যারা দিল্লি, বম্বে, পুনেতে গিয়ে থাকি, আরো জায়গায় সেখানে আইটি পার্ক আমরা দেখতে পাই বড় বড়। এই আইটি পার্ক গড়ে তোলার সঙ্গে সঙ্গে রাজ্যের আরো আইটি সেক্টরকে আরো বিশালভাবে অগ্রগতি আমরা নিতে পারবো, যেখানে এই রাজ্যের থেকে কোনো ছেলে মেয়ে বাড়ি যাওয়া দরকার। ওখানে প্রচুর আইটি পার্ক যখন গড়ে তুলবো আমরা, তখন বিভিন্ন কোম্পানি অটোমেটিক্যালি এখানে আসবে। আর এটা সবাই জেনে যান, আমাদের রাজ্যের 3rd ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এই রাজ্য 3য় নম্বরে আছে ভারতবর্ষের মধ্যে। এটা একটা অন্যরকম প্রাপ্তি আমাদের রাজ্যে, যে আমরা 3য় স্থানে আছি। এই ধরনের কানেক্টিভিটি অনেক উন্নত এবং শক্তিশালী, যেটা আমাদের আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য অনেক আমরা সুবিধা করবে। তো আইটি পার্ক কি হবে? সরকার আগরতলা আমতলী বাইপাসে একটা অত্যাধুনিক আইটি পার্ক স্থাপনের প্রস্তাব করেছে এবং যার প্রাথমিক বিনিয়োগ হয় প্রায় 500 কোটি টাকা এবং অনুদান ও সহায়তার জন্য প্রস্তাবটি ভারত সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। সম্প্রতি ডোনারের একটি উচ্চ পর্যায়ের দল আমাদের এই স্থান তারা সমীক্ষা করে গেছে, পরিদর্শন করেছে এবং এই পার্কটি সমন্বিত প্রযুক্তির অবকাঠামো কেন্দ্রে গড়ে তোলার পরিকল্পনা সেখানে থাকবে। আমরা খুব আশাবাদী, খুব সহসাই এই ডোনার মিনিস্ট্রি থেকে যে আমাদের এই অনুদান আমরা পাবো এবং আগামী দিনে যেটা আইটির জন্য একটা উন্নত পথ খুলবে, সেটা এই আইটি পার্ক আমাদের তৈরি হবে। নিশ্চিন্ত সেখানে আমরা এই জায়গায় আজকে থাকবো না। এবং নির্ভরযোগ্য উচ্চ গতির ফাইবার সংযোগ, দৃঢ়বচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, কোওয়ার্কিং, ইনকিউবেশন, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের সুবিধা, যেখানে এআই, সাইবার নিরাপত্তা যেটা আপনি বলেছেন, ক্লাউড পরিষেবা, ফিনটেক এবং উদীয়মান প্রযুক্তির সহায়ক অবকাঠামো তার সঙ্গে যুক্ত হচ্ছে। এবং এবিজিসি এক্সেল, ইলেকট্রনিক্স, ডিজিটাল পরিষেবা, প্রযুক্তি নির্ভর গবেষণার জন্য সুবিধা এবং সাধারণ সভা সম্মেলন ব্যবসায়িক সহায়তার জন্য প্রয়োজনীয় সুবিধা নেওয়া হবে। এবং আমাকে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আগেও বলেছি যে সবটা বলা যা কি করেছি, যারা চেয়েছিল কি জানতে রাজ্য কিভাবে আইটি সেক্টর কি করছে, আগামী দিনে যুব সমাজের জন্য কি ব্যবস্থা নিয়ে আমরা এগিয়ে চলেছি, কোন কোন কোম্পানির সঙ্গে আমরা মুভ করেছি এবং সেগুলো যাতে আগামী দিনে রাজ্যের যুব সমাজের মধ্যে এক অন্যতম একটা কর্মসংস্থান এবং কর্ম সৃষ্টিকারী এক আইটি হাব, যেখানে হাব তৈরি হয়, তার ব্যবস্থা আমরা করেছি এবং সেটা যাতে আগামী দিনে আরো প্রচন্ডভাবে প্রচলিত থাকে, সেই জন্য স্কুল থেকে কলেজগুলোতে আমরা পৌঁছানোর ব্যবস্থা করছি, যে আজকে যে সেই স্টুডেন্ট আগামী দিনে তাতে আরো বেশিভাবে ব্যাপ্তি লাভ করে এবং সেই ব্যবস্থা নিয়ে গিয়ে চলেছি। লম্বা আর বলবো না আমি, তবে এতটুকু বলবো যে এআই সম্পর্কে বলেছি, এটা সারা মানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এআইটাকে যাতে এই ভারতবর্ষে আমাদের এটা মানে উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে, তার জন্য নিজে ব্যক্তিগতভাবে ভারত সরকারের মাধ্যমে সেটা ব্যবস্থা করেছেন। আমরা তার পরিণতি লক্ষ্য করে আমরা এগিয়ে চলেছি। লম্বা ইতিহাস, আর এটা বলতে চাইছি না। নিশ্চয়ই আমাদের যারা আছেন, যারা বলেছেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। এআই সম্পর্কে বলেছিলেন, আমরা কোথাও পিছিয়ে নেই। আগামী দিন এআই শক্তিশালী ত্রিপুরা গড়বে, এটা নিশ্চিন্ত আমি বলতে পারি। উপসংহারে বলি যে আইটি ও স্টার্ট আপ ইকোসিস্টেমের কাহিনী অনেকাংশে একটি রূপান্তরের কাহিনী, সীমিত বিচ্ছিন্ন উদ্যোগ থেকে প্রযুক্তি, উদ্ভাবন, বিনিয়োগ এবং কর্মসংস্থান কেন্দ্র করে একটি উচ্চবিলাসী সমন্বিত ইকোসিস্টেম গড়ে তোলা ওটার কাহিনী। 2018 সালের পূর্বে যা হয়েছে বৃহৎ পরিসরে যুব সমাজের ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে আইটিআইটিএস ও এন্টারপ্রেনার সেই পূর্ণ সম্ভাবনা বাস্তবায়িত হয়নি, যা আজ ত্রিপুরাতে রয়েছে। ডেডিকেটেড আইটি পলিসি, সেক্টর অ্যাগনোস্টিক স্টার্টআপ পলিসি এবং সিড ফান্ডিং, proof of concept support, incubation institution, innovation network, digital governance platform এবং প্রাইভেট সেক্টরের মতো। এবং আপনারা জানেন যে আমাদের এখানে এয়ারটেলও আমাদের প্রায় 200 কোটি টাকা বিনিময়ে নিজেরা জায়গা নিয়ে, যেখানে লিচি বাগানে সেখানে তারা ফুলছে, ডাটা সেন্টার করছে, সেখানেও কর্মসংস্থান শুরু হবে। ওরা কথা দিয়েছেন যে আমাদের এটা শুরু হলে মিনিমাম প্রায় 200 যেখানে যুবক যুবতী সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর বাকি যে আমি বলেছি যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো, আইটি হাব মানে কোম্পানিগুলো এসেছে, তারাও প্রতিটি জায়গাতে এই জায়গাতে আমাদের এখানকার অনেক বেশি
এখানে সৃষ্টি হবে। এবং তাই আমি আমার বক্তব্য শেষ পর্যায়ে আপনাদের যেটা মানে তুলেছেন, তপজ্জলবাবু যেটা তুলেছেন, যুব সমাজের জন্য আপনিও বলেছেন, সমর্থন করেছেন। তো আমি তাই আমাদের আইটি দপ্তরের পক্ষ, সরকারের পক্ষ থেকে আমি যুব সমাজের প্রতি আমার একটা বার্তা থাকবে স্পষ্ট, যে তোমাদের প্রতিভা স্বীকৃতি পাবে, আগামী দিন আইটি সেক্টর স্বীকৃতি পাবে, তোমাদের ধারণা সমর্থন পাবে এবং তোমাদের উদ্ভাবন উৎসাহ পাবে, তোমাদের সুযোগ আরো বিস্তৃত হবে এবং তোমাদের ভবিষ্যতে থাকবে এই সরকারের উন্নয়ন কর্মসূচিতে সর্বতি কেন্দ্রবিন্দু। অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী তপজ্জল হোসেন আলিত প্রাইভেট মেম্বার্স রেজুলেশনের সঙ্গে সহমত পোষণ করে, এবং সঙ্গে আমরা অবশ্যই বলবো যে আমাদের মাননীয় সদস্য যেখানে আমাদের সুরেন্দ্রনাথ মহাশয় যেটা সমর্থন করেছেন, তো আমি ওটাও করে বলি যে এই যুব কর্মসূচি বৃদ্ধি, তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে ত্রিপুরায় ইনফরমেশন টেকনোলজি ব্যবস্থাপনার যথাযথ সম্প্রসারণ সহ স্টার্ট আপ গড়ে তোলার লক্ষ্যে ত্রিপুরা সরকার নতুন করে আর উপযুক্ত কিছু পদক্ষেপ গ্রহণ করে রাজ্য যুব সমাজের কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে। এবং এও আশা রাখছি যে সমস্ত বিরোধী বেঞ্চের মাননীয় সদস্যরা যারা উপস্থিত আছেন, যারা আমাদের কংগ্রেস বেঞ্চে যারা আছেন, মাননীয় বয়োজ্যেষ্ঠ আমার সদস্যবৃন্দ, এবং যারা আপনার এই আমাদের যারা বলেছেন তারা, এবং তাদের আনিত প্রাইভেট মেম্বার রেজুলেশনের সঙ্গে সহমত পোষণ করে রাজ্যের সমস্ত যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি ও স্বনির্ভর হওয়ার প্রতি আন্তরিক থাকবেন। ধন্যবাদ। তো এখন আমি মাননীয় সদস্য শ্রী তফাজ্জল হোসেন কর্তৃক উত্থাপিত রেজুলেশনটি ভোটে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো তবু তো সিস্টেম বলতে হবে। সিস্টেম বলবেন, এই প্রস্তাবটা এনেছে, এটা সর্বসম্মতি হাউস গৃহীত, আমরা অভিনন্দন দিয়ে দেবো। আচ্ছা, যাই হোক, তফাজ্জল মাননীয় শ্রী সদস্য তফাজ্জল হোসেনের কর্তৃক আনিত রেজুলেশনটি যেহেতু শৈলেন্দ্রজিও সাপোর্ট করেছেন, তো এখানে আর ভোটের কোনো প্রশ্নই উঠে না। তো বাকিরাও নিশ্চয়ই এটা সম্মত পোষণ করবেন। তো এই রেজুলেশন সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। তৃতীয় রেজুলেশনটি এনেছেন মাননীয় সদস্যা শ্রীমতী অন্তরা সরকার দেব। আমি এখন মাননীয় সদস্যা শ্রীমতী অন্তরা সরকার দেবকে অনুরোধ করছি ওনার রেজুলেশনটি সবাই উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, নারী স্বনির্ভরতা এবং অর্থনীতি উন্নয়নের লক্ষ্যে ত্রিপুরার মহিলা ও উন্নয়ন প্রকল্প বিষয়ে ত্রিপুরা সরকার কর্তৃক উপযুক্ত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এই মহতী সভায় আমার প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই প্রস্তাবটি শুধু মাত্র মহিলাদের জন্য একটি প্রকল্প সম্প্রসারণের দাবি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের রাজ্যের অর্ধেক জনসংখ্যার অর্থনৈতিক ক্ষমতায়ন, পরিবারের আর্থিক নিরাপত্তা, যুব সমাজের কর্মসংস্থান, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং সর্বোপরি একটি শক্তিশালী ও স্বনির্ভর ত্রিপুরা গড়ে তোলার স্বপ্ন। আমরা সকলেই জানি একটি পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন নারীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। একজন নারী যখন নিজের উপার্জনের পথ তৈরি করতে পারেন, তখন শুধু তার ব্যক্তিগত জীবনেই পরিবর্তন আসে না, সেই আয়ের সুফল পৌঁছে যায় তার সন্তান, পরিবার এবং শেষ পর্যন্ত সমগ্র সমাজের কাছে। তাই একজন নারীকে স্বনির্ভর করা মানে শুধু একজন মানুষকে স্বাবলম্বী করা নয়, একটি পরিবারকে শক্তিশালী করা। আর হাজার হাজার নারীকে স্বনির্ভর করা মানে গোটা রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করার পথে এগিয়ে নিয়ে যাওয়া। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরার মহিলাদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই। আমাদের গ্রামের মহিলা, শহরের মহিলা, পাহাড়ি এলাকার মহিলা, চা বাগান এলাকার মহিলা,
অনেকে নিজেদের দক্ষতা ও পরিশ্রম দিয়ে বিভিন্ন ধরনের কাজ করছে। কেউ বাঁশ-বেতের সামগ্রী তৈরি করছেন, কেউ তাঁত ও হস্তশিল্পের সঙ্গে যুক্ত, কেউ খাদ্য প্রক্রিয়াকরণ করছেন, কেউ মাটির তৈরি বিভিন্ন সামগ্রী তৈরি করছেন, কেউ মশলা, আচার, পাঁপড় বা অন্যান্য খাদ্যদ্রব্য তৈরি করছেন, কেউ পশুপালন, হাঁস মুরগি পালন বা কৃষিভিত্তিক কাজে যুক্ত, আবার কেউ মৃৎশিল্প, ছোট দোকান, বিউটি কেয়ার, সেলাই বা অন্যান্য পরিষেবা ভিত্তিক উদ্যোগ পরিচালনা করছেন। কিন্তু সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রে তাদের প্রতিভা ও পরিশ্রমের সঙ্গে প্রয়োজনীয় প্রশিক্ষণ, মূলধন, আধুনিক প্রযুক্তি, বাজার এবং সঠিক বিপণন ব্যবস্থার সংযোগ ঘটছে না। ফলে একজন মহিলা ভালো পণ্য তৈরি করেও তার পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। কেউ ব্যবসা শুরু করার ইচ্ছা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ঋণ বা আর্থিক সহায়তার অভাবে পিছিয়ে যাচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকের দিনে ব্যবসা শুধু স্থানীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রযুক্তির অগ্রগতির ফলে একজন গ্রামের মহিলা তার তৈরি পণ্য শুধু আগরতলায় নয়, রাজ্যের বাইরে এমনকি দেশের বিভিন্ন প্রান্তেও বিক্রি করতে পারেন। সেজন্য আমাদের মহিলা উদ্যোক্তাদের ডিজিটাল বিপণন, অনলাইন ব্যবসা, ডিজিটাল পেমেন্ট, পণ্য প্রদর্শন এবং আধুনিক ব্যবসা পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন রয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মহিলা উদ্যোক্তারা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, তার জন্য সরকারি উদ্যোগে নিয়মিত মহিলা উদ্যোক্তা মেলা, প্রদর্শনী এবং বিক্রয় কেন্দ্র আয়োজন আরও বেশি করা যেতে পারে। রাজ্যের বাইরে বিভিন্ন মেলা ও প্রদর্শনীতেও ত্রিপুরার মহিলা উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের সুযোগ আরও সম্প্রসারিত করা যেতে পারে। আমাদের বাঁশ-বেতের সামগ্রী, হস্তশিল্প, তাঁতজাত পণ্য, খাদ্যজাত পণ্য এবং বিভিন্ন স্থানীয় উৎপাদন যদি সঠিকভাবে ব্র্যান্ডিং বা বাজারজাত করা যায়, তাহলে এগুলি শুধু মহিলাদের আয় বৃদ্ধির মাধ্যম হবে না, ত্রিপুরা নিজস্ব পণ্য ও পরিচিতিকেও দেশের বাজারে প্রতিষ্ঠিত করতে পারবে। এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল যুবতী ও শিক্ষিত মহিলাদের উদ্যোক্তা হিসাবে গড়ে তোলা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরায় বর্তমানে জনজাতি মহিলাদের একটি ব্যাপক অংশ এবং পাশাপাশি মণিপুরী সম্প্রদায়েরও একটি ব্যাপক অংশ নিজস্ব প্রচেষ্টা দেশীয় প্রযুক্তিতে সুতা ব্যবহারের মাধ্যমে চিরাচরিত পাসরা, রিসা, গজ, ব্যান্ডেজ, গামছা, তোয়ালে, বেডকভার ইত্যাদি কাপড় বুননের এই শিল্পকে উন্নত এবং আধুনিকরণ করার লক্ষ্যে তাদের প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, ত্রিপুরার পতিত জমিগুলোকে চিহ্নিত করে ব্যাপক পরিমাণে রেশম তথা গুটিপোকা চাষের সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সহ সংশ্লিষ্ট দপ্তর তথা সরকারি উদ্যোগ আসু প্রয়োজন। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা দেখার সৌভাগ্য হয়েছে দক্ষিণ ভারতের মহিলারা ছোট ছোট ক্লাস্টারের মাধ্যমে স্থানীয় উৎপাদিত সুতা ব্যবহার করে বিভিন্ন পোশাক শিল্পে উৎপাদিত কাজে নিজেদের নিয়োজিত রাখছেন, উৎপাদিত সামগ্রী বাইরে রপ্তানি করছেন, নিজেদের এবং এলাকার আর্থিক সমৃদ্ধিতে যোগানদাতার ভূমিকা পালন করছেন। তেমনি আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম রাজ্য যে গামছা, তোয়ালে তারা নিজেরা হাতে তৈরি করছেন। বহিরাজ্য থেকে আসাম রাজ্যে কোনো গামছা বা তোয়ালি মানে দৈনন্দিন জীবনে যা লাগে এটা বহিরাজ্য থেকে আনা হয় না। আমি এই হাউসে বলতে চাই, যদি আমাদের ত্রিপুরা রাজ্য যে TRLM এর মাধ্যমে মা বোনরা যে স্বনির্ভরতার বা আমাদের সরকারের যে দিশা
এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া বা আমাদের লাখপতি দিদিদের মাধ্যমে যদি আমাদের সরকারি যে গজ ব্যান্ডেজ আছে বিভিন্ন হসপিটালে বা আমাদের সরকারি হসপিটালে বিভিন্ন যে বেড কভার লাগে ওইগুলো যদি আমাদের সরকারি উদ্যোগে যদি যে বাইরের রাজ্য থেকে আনা হবে না, এটা যদি ম্যান্ডেটরি করা হয় যে ত্রিপুরা রাজ্যের মা বোনরা বা জনজাতি জাতি মণিপুরী সম্প্রদায়, যে কারণ তাঁত শিল্পী আমাদের এখানে অভাব নেই, অনেক শিল্পীরা আছে, মায়েরা আছে, ঘরের কাজ ফাঁকে ফাঁকেও সন্তান প্রতিপালন বা সংসারের বিভিন্ন কাজের ফাঁকেও ওইগুলা করা যায়। তো আমাদের অন্যখানে যদি হয় আমাদের ত্রিপুরা রাজ্যে কেন হবে না? কারণ আমাদের এই ত্রিপুরা রাজ্য কুটির শিল্পে বিখ্যাত, আমরা জানি। তো আমাদের এখানে TRM এর মাধ্যমে সেলফ হেল্প গ্রুপের দিদিদের আর্থিক সহায়তা করা হয়। বরাদ্দকৃত অর্থের একটা অংশ যদি এই কাজে যোগান দেওয়া হয় তাহলে মহিলা সশক্তিকরণ সহ তাদের এলাকার এবং সমগ্র রাজ্যের আর্থিক সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচিত হতে পারে। আজকে শিক্ষিত মেয়েরা শুধুমাত্র চাকরির সন্ধান করবেন এমন ধারণা আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের তাদের এমন সুযোগ করে দিতে হবে যাতে তারা নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন এবং অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারেন। একজন সফল মহিলা উদ্যোক্তা যদি 5 জন বা 10 জন মহিলাকে কাজের সুযোগ করে দিতে পারেন তাহলে একটি ছোট উদ্যোগও স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা পালন করতে পারে। আমি বিশেষভাবে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মহিলাদের কথা বলতে চাই। শহরাঞ্চলে সুযোগ সুবিধা তুলনামূলকভাবে বেশি থাকলেও প্রত্যন্ত এলাকার বহু মহিলা এখনো নানা সীমাবদ্ধতার মধ্যে রয়েছেন। তাদের নিজেদের বাড়ির দায়িত্ব রয়েছে, সন্তান প্রতিপালনের দায়িত্ব রয়েছে এবং অনেক ক্ষেত্রে যাতায়াতের সমস্যাও রয়েছে। তাই মহিলা উদ্যোগ উন্নয়ন কর্মসূচিকে এমনভাবে পরিকল্পনা করতে হবে যাতে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ, উৎপাদন এবং বিপণনের সুযোগ তৈরি হয়। এতে তারা তাদের পারিবারিক দায়িত্ব পালন করার পাশাপাশি আয় করার সুযোগ পাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই প্রস্তাবের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল পারিবারিক অর্থনীতিকে শক্তিশালী করা। আমরা অনেক সময় অর্থনীতি বড় বড় পরিসংখ্যান নিয়ে আলোচনা করি, কিন্তু একটি পরিবারের মাসিক আয় যদি একজন মহিলা উদ্যোগের মাধ্যমে 5,000, 10,000 বা 15,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পায়, সেই পরিবারের জীবনযাত্রায় তার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানের পড়াশোনা, পরিবারের চিকিৎসা, পুষ্টি, বাড়ির প্রয়োজনীয় খরচ সব কিছুতে সেই অতিরিক্ত আয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ মহিলা উদ্যোগ মানে শুধু ব্যবসা নয়, মহিলা উদ্যোগ মানে পরিবারের আর্থিক নিরাপত্তা, মহিলা উদ্যোগ মানে সন্তানের ভবিষ্যৎকে আরো নিরাপদ করা, মহিলা উদ্যোগ মানে সমাজে নারীর আত্মবিশ্বাস ও মর্যাদা বৃদ্ধি করা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মনে রাখতে হবে নারীর ক্ষমতায়ন শুধু নারীর বিষয় নয়, এটি পুরুষেরও বিষয়, এটি পরিবারেরও বিষয়, এটি সমাজেরও বিষয় এবং এটি রাজ্যের ও দেশের সামগ্রিক উন্নয়নের বিষয়। তাই এই প্রস্তাবকে কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার প্রয়োজন নেই। এটি এমন একটি বিষয় যেখানে সরকার এবং বিরোধী দল উভয়েরই একসাথে দাঁড়ানোর সুযোগ রয়েছে। আমরা রাজনৈতিক আদর্শে ভিন্ন হতে পারি, সরকারের কাজের মূল্যায়ন নিয়ে আমাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু ত্রিপুরার মা বোনদের স্বনির্ভর করে তোলার প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিভাজন থাকা উচিত নয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, তাই এই পবিত্র বিধানসভার অধিবেশনে উপস্থিত সমস্ত সম্মানীয় সদস্য ও সদস্যবৃন্দের কাছে আমার বিনীতভাবে আবেদন জানাচ্ছি, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে এই প্রস্তাবটিকে পূর্ণ সমর্থন করুন।
মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি বিশ্বাস করি এই সভা যদি আজ সর্বসম্মতভাবে এই প্রস্তাব গ্রহণ করে তাহলে এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা গোটা রাজ্যে পৌঁছাবে। ত্রিপুরা নারীকে আমরা শুধু সহায়তার প্রাপক হিসাবে দেখতে চাই না, আমরা তাকে একজন উদ্যোক্তা, একজন উৎপাদক, একজন কর্মসংস্থান সৃষ্টিকারী এবং রাজ্যের অর্থনীতির একজন গুরুত্বপূর্ণ অংশীদারি হিসাবে দেখতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, শেষে আমি আবারও বলতে চাই এই প্রস্তাব ত্রিপুরার প্রতিটি মা, বোন, কন্যা এবং মহিলা উদ্যোক্তাদের ভবিষ্যতের পক্ষে। আমি চাই আজকের এই সভা থেকে আমরা একটি শক্তিশালী ও ইতিবাচক বার্তা দিই। ত্রিপুরার মহিলারা পিছিয়ে থাকবেন না, তাদের প্রতিভা শুধুমাত্র ঘরের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তাদের শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য আমরা কাজ করব। তাদের উদ্যোগকে পুঁজি, প্রশিক্ষণ, প্রযুক্তি ও বাজারের সঙ্গে যুক্ত করব এবং তাদের হাত ধরে আমরা গড়ে তুলব আরও শক্তিশালী পরিবার, আরও সমৃদ্ধ সমাজ এবং আরও আত্মনির্ভর ত্রিপুরা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আশা করি এই সম্মানীয় সভার শাসক ও বিরোধী উভয় দলের সমস্ত মাননীয় সদস্য ও সদস্যবৃন্দ দল মতের ঊর্ধ্বে উঠে আমার এই বেসরকারি প্রস্তাবটির প্রতি তাদের পূর্ণ সমর্থন জানাবেন এবং সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গ্রহণ করার জন্য এই সভাকে সহায়তা করবেন। আজ যদি আমরা সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গ্রহণ করতে পারি তাহলে তা শুধু বিধানসভার কার্য বিবরণীতে একটি প্রস্তাব হিসাবে লিপিবদ্ধ হবে না, এটি ত্রিপুরার নারী সমাজের প্রতি আমাদের সম্মান, আস্থা এবং দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। এই প্রত্যাশা এবং বিশ্বাস নিয়ে আমি আমার প্রস্তাবটির সমর্থনে আলোচনা শেষ করছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়, ধন্যবাদ এই সভায় উপস্থিত মাননীয় সদস্য ও সদস্যবৃন্দকে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। নারী নির্ভরতা ও পারিবারিক অর্থনীতি উন্নত করার লক্ষ্যে যে ত্রিপুরা মহিলা উদ্যোক্তা উন্নয়ন এই বিষয়ে আলোচনা রাখবেন এখন রঞ্জিত দেববর্মাজি। মাননীয় স্পিকার স্যার, শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া প্রাইভেট রেজুলেশনের মাধ্যমে নারীর স্বনির্ভরতা ও পারিবারিক অর্থনীতি উন্নত করার লক্ষ্যে ত্রিপুরায় মহিলা উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প সম্প্রসারণের জন্য ত্রিপুরা সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক, এটা আমি সমর্থন করে আমি কিছু বলতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়াকে, তিনি নারীদের উন্নয়নে স্বনির্ভর করার ক্ষেত্রে যে প্রস্তাবটা এখানে এনেছেন এটা সময় উপযোগী এবং এটা সমর্থনযোগ্য। আমি বলবো, যদি আমি বাংলায় বলি সেটা হয়তো আমাদের ত্রিপুরার আনাচে কানাচে, বিশেষ করে এদেশে এলাকায় যে ত্রিপুরা সারা থাকে তারা হয়তো বলতে পারে না, বুঝতে পারে না বাংলাটা। সবাই অনেকে বলে আমরা গ্রামে গেলে স্যার আপনি কক বড়কে বলুন, তাই আমি কক বড়কেই বলবো। চিনি বিধায়িকা অন্তরা সরকার দেব যে প্রস্তাব তুখা মগুরি রং নিজেनि याकंग बुसानानि ताई नुखुं हामारिन खालायनानि बागैनो अमा ब्रै कायसा प्रस्ताब काहाम तामनि हिंगाखाय उकलग उसुरि तंनाय चिनि गोबां मा जे बुरि रंनि बिसिंग बिशेष करे जों पाहाराव जारा तंनाय बुरिर जतनि साय उकलग जतन साय लांचित बंचित अबहेलित जों उङै दंगो। तिनि मासाव सरकारनि गोबां स्किम ग्राम अंचल सेल्फ हेल्प ग्रुप TRLM नि माध्यमे बरंनो याकंग बोसानानि बागै चेष्टा खालायजागौ, किन्तु चिनि बररक ताबुक नानानतान सरकारिनि जे सुजुग सुबिदा मानानि क्षेत्रआव गोबां केबें मुं दंमानि बागै चिनि बररक ताबुक याकंग बोसावै माया प्रति बছর गोबां मा स्किम
বিভিন্ন ব্লক থাঙ্গো ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টनि মাধ্যমে থাঙ্গো কিন্তু পাহাড়नि যে টিप्रासा बोरै रक शिक्षित अशिक्षित गोबां मा बर' रक ताबुकबो उकलबो सुरजा आं किसा सानानि मुसुंगो विशेष कइरा ट्राइबेल हेल्थ डिपार्टमेंटनि माध्यमे प्राय समयनो ट्राइबेल हेल्थ मिनिस्टार तंगिया जखन जों सावो टिप्रासान बागै असमय बतंगियर बखनाया आं नुखा जे सरकार फाइमनि परेबो गोबां मा स्कीम निनि ट्राइबेल हेल्थ डिपार्टमेंटनि माध्यमे तिख्राय जाखा आबोनि बिसिङाव बुरै रंनि बागै बोसे दं बोसे खालाय जाखा तामु खालाय जा बिनिके कोनो दाता दङ किछु करे अथच जों नुखा 2024-2025 बिसिव पत्रिकानि तथ्य अनुसारे ट्राइबेल हेल्थ डिपार्टमेंट 200 कोटी रां फिरगै थांगा 2025-26 170 कोटी टाका ट्राइबेल हेल्थ डिपार्टमेंटनि सेंट्रल फिरगै थाङो कारण ट्राइबेल हेल्थ डिपार्टमेंट स्कीम खालामै ग्राम ओनसोल जे बेकार बोरै रक फानंखन सोलार फानंखन सঠিক ভাবে বরং রুইমাইয়া बोरै रक ताम खाय चीन पाहाड़ साधारणत अशिक्षित যারা অংশ তাম খাইবা পাহাড় নকশিতানো ফুলজারো টানে ফালাই যাও লামা কিনার রাংকरै বরংনি ফালাই বরং একটা নকশি ফালকাই বসে 10 টাকা 15 টাকা মান যাও রাংকরैनि अभाव बाय बर संरक्षण खाय बायर शहर तो बई फालि मैया किछु व्यवसाय रंनि थांगो किंतु जुदि तिनि ट्राइबेल हेल्थ डिपार्टमेंट ने हयतो स्कीम सालामै बा प्रोजेक्ट सालामै बा जे कोनो कारणे बरन जुदि सहयोगिता खाय ओ नक्सितानि फालनाय बर याको बसाय मा खामो तिनि हाईवे आगरतला तो आम्बासाव थांगाखाय जों लामा किनारो आम्बासानि लामा किनारो जे एडिसिटिनि तरफ থেকে যে আর যে মার্কেট সেট টাঙ্গেরি জাখা আর গোबां बोरै रक ताबुक विशेष করে রিয়াং হদানি बोरै रक ताबुक तामो खाय আর निनि ব্যবসা খাयै माइरु मुया गोबां बर फालै ताबुक निजेनि परिबार न नखुंन हामारि खाय माखा याकं बसाय माखा अमथैया हाय गोबां चिनि टिप्रासा बोरै रक तानियाम जायो तंगो बोरै रक सुदु सलासिमिया बोरै रक सेखक वाइमानो लांगा वाइमानो ताखक वाइमानो सेमपाय वाइमानो बालें वाइमानो बरनो जुदि जों किसा रां जुदि रुइ जुदि सहयोगिता खायमा खांखाय अ बोरै रक निजिनि नुखुंगो हामारि तुइ मांखामो बुइनि साकाव निर्भर खायना नांगला खामो सामुं कां अन्यान्य लेबार खायसाना नांगला खामो ताते एकदिके चिनि टिप्रासारंनि सिरि सिटिनि जे मानिर अमरग बाजारग फालजागै मान खामो बयबो पायै अमन नखुंरग मसि একটা স্মৃতি হিসাবে তিস্তে মান খামো কিন্তু অবর কিছু খাইজা গিয়া খাইজাকা কোন খাইজা গিয়া অন্তে হাই কেন যদি লাमा किनारो मार्केट सेट टांगे रिरि खांगाखाय गोबां मा बोरै व्यवसा खायमा खामो बरमुरा रग थांग्रे नुगो गोबां मा लामा किना मखितों लाय से 18 मुरा से लंगत्रै मुरा लामा किनारो पुदिरि कानजा थरे बारे चारे बोसा बामजा मखितों फालो बंनि नुखुं सागो करै और जात्रि सेट जुदि खायरे खाय बोरै र याकं बसाय मा खामो असुजुग दंगो तिनि जों अमननो साननानै मुसुंगो गोबां मा जों वामानि ताकमानि बिसिंतै बोरै रंनो ताबो गन्दी चिनि रिगनाय रिसा ताकमानि ग्राम अञ्चलाव बोरै रि ताकमाया दं टिप्रासा बोरै मेक्सिमाम न
রিগনা এরিসা তাগৈ মানো কিন্তু রাংনি অভাব বাই বরক তিনি অবন মুসুং ফানো অনেক কিছু খাইনানি মুসুং ফানো মাইয়া বরং উন্নত ধরনে তারপর শিকন লুবই বরং খাই মানো তিনি সিন যে রিসা ততারা সঙ্গিব বরং ফাই হায়দ্রাবাদনি ফাইও হায়দ্রাবাদনি আসামনি ফাইও বাইরেনি বরক আপনার তাগে দাবু চীনের মার্কেটিং খাইও অথচ চীন বড় চীন ট্রেডিশনাল রিগনাই রিসা রিতরা চিনি তাंगन সুযোগ করে अब খাইমা খামো जों তারপর শিকন দুই মণিপুর ফান তাंगे তারপর শিকন গোबां ব্যবস্থা খাইমা খামো आंनियाव 5 জন आं मणिपुर ट्रेनिंग दिथुफा आं चेष्टा ना खाय आंनि स्किम बाय आंनि एमएलए फान बाय देन बागै आं चेष्टा खालायका किन्तु अब जे एमएलए फान जे स्किम अब बाय आबनो अमिसिन पाइरिमिया मिसिन बिसिन दामिया माननीय स्पीकर सर 3.5 লক্ষ টাকা অমিশিন বাইখাই রিগনাই রিসা যেটা মণিপুরি বরং রিগনাই রিসা পাবো রিমাই আবো আরো বাধা হেকাকাছি স্কিম বর্তবা একমাত্র জনজাতি বা উপজাতি বরং ডেভেলপমেন্ট খাইনা থাকে গ্রাম অঞ্চল নি ট্রাইবাল ওয়েলফেয়ার তঙ্গ অবনে ক্ষেত্রে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তামো সামুং টাঙ্কা বরং তামো সামুং খাইকা এবং দুঃখনি কর মাননীয় স্পিকার স্যার आं ननो सावन चिनि आनि रामचंद्र गात गोबां कोचिं सेंटर दंगो आरो बुरिर गार्ल्स स्टुडेंट गोबां दंगो बर' स्टार्टे नबाब बाय बर' परिमेया जों लकेल एमएलए चिन्तानिफ्राव सार आं कोचिं परिमानि बेतन निमाया अथच आं चेलेन्ज दिसाव पानबिथि कोचिं सेंटर 20 जननि बागै स्कलारशिपनि बागै एप्लाइ खायका माननीय स्पीकर सर हर बसंना रिजाखा 5 जनानो कक इंग्लिश हस्टेल दङ बुरिर गोबांमा बरक सानका 10 जना फानेरि खरक साफानो रिजागिया खरक साफानो रिजागिया बाहायकि जों आगनाय चिनि ग्राम अञ्चल सलारानो तो बादनो बुरिर बाहायके आगनाय अथच रां 2024-25 प्रत्येकानि तथ्य अनुसार काटिं दंगान थांनि प्रत्येकानि तथ्यनो 200 कोटी टाका फेरत थांगो 2025-26 170 कोटी टाका फेरत थांगो प्रत्येकानि तथ्य अनुसार दानि खायजा गया के अन्ति हाय गोबां तेब तिनि जों साजागो लाखपति दिदी उद्योग खर बसे तिफ्राजों लाखपति तो खर बसे गंखा लाखपति दिदी लेखायनायदि आंनि रामचंद्रका तो गोबां प्रग्राम थांगो लाखपति दिदिनि आं खोनायाखौ अबुरिन किसु लुनि जागो बर किन्तु लाखपति दिदी उदां हांसायमिया आन्थानि कोन तथ्य करे लुके लागे मेले बन विकास नि माध्यमे चिनि कामी आमचाइनि बलंनि जे मखोतै जेता थासिंगो बन मंत्री सामानि अर्गानिक साग सब्जी अब फालनानि बागै लामा किनारो मार्केट सेट तांगेरि मा किन्तु तिनि मार्केट सेटनि अभाब आंनन साका थासिंनो आपनिबो बरमुरातै थाखाय नुगना मैक्सिमाम मिनिस्टार एंकि थाखाय नुगो लामा किनारा कोनो बासाय तासाय करे फालाय जाव ओ बरमुराबो गोबां मा फालाय जाव अथस बंनि कगनो वानसुक जायगा आर मैक्सिमाम मखैथों फालनाय मुया गान्द्रै मेखुनस फालनाय मैक्सिमाम न बुरिराव बलंनि तिख्लाय थालिं मेखुन फालनाय र बुरिराव मांनो बंनि बागै कि वानसुक जाखा वानसुक जायगा प्रस्ताव खूब गाहाम आलोचना खूब नंगौ माननीय स्पीकर सर किन्तु बरं जे जों स्वनिर्भरनि बागै कक सावो नुको हामारिनि कक सावो खादा खालायजा बंनि बागै कि कोनो चिन्ता वानसुगै कोनो स्कीम कोनो प्रोजेक्ट सदा स्लामजाखा स्लामजागिया तिनि गोबां मा स्किल डेभेलपमेन्टनि माध्यमे चिनि एडुकेटेड बुरिर प्रशिक्षण नावै तंजा किन्तु बर साधारणत ऋण माननानै बेंकनि ऋण ग्यारेन्टर करे
পাহাড় টিপ্রা সারংনি জায়গানি কোনো কাগজপত্র করে ফরেস্ট ডিপার্টমেন্টনি পাত্তারিমা জায়গা বসবাস খাই বড় বড় ব্যাংক নিলে থাকে গ্যারান্টার সানজাগো ব্যাংকনি লুনগো বড় মাইয়া তামো খাই বড় আগক নাই তামো খাই বড় বুসকাंगा আগক নাই संसार बे मोसाङै तंनाय नायथाथ खायलायै सरकार मा वानसुंनाय ब्ले बंनि बागैबो तो नों स्किम सामदि सलाम जागिया किसु मिसु गोबां डिपार्टमेन्टनि माध्यमे एनिमेल हासबेन्डनि माध्यमे वाग रक नांनै र टक रक टाखुमले किसा बाग जागो एबारे तैताम खाय किसु खायजे गिया बरंनि बागैबो जों वानसुंना नांनाय के आबुनि बागै आं सानाय बरंनि बागैबो वानसुकदि अन्यान्य शहर ओनसोलनि दा विभिन्न जरा उनको तलाव जर तंनाय अन्यान्य जनगोष्ठी जे बुरिरंनि जे डेभलपमेन्ट उन दङ बंनि जे तरक तरक खायजे स्टेप बाय स्टेप बर कसाय तंमानो हाय सिनि गामि आमसायनि तिपरा सा बुरिरक बो उकलक उकलक बंनि उकलक उकलक कसायमान थुन अ लामानो स्लाम तुन अ लामानो स्लामै दिनै आनि कयमुं दङ माननीय स्पीकर सर गोबां मा स्कीम दं सानाखै गोबां मा कक सायमानो देखो कि शॉर्ट खाइजारि जेमन क्रेडिट लिंकेज नेशनल लेवल अफ जों पन्चमस्थानाव दं किन्तु सिनि पाहारि रंनि बोरि रक बेंक सुबिदा बसक मांखाबा नों नायनो दि तिप्रासा बोरि रक बैंक अफ बसक सुबिदा मांखा कोनो सुबिदा माया सर अपने निजे एलाका माया आन एलाका माया जों जेहेतु एडिस एलाका दङ एवं पाहारि हिंजागो जों माया साबो खायनाय आबोनि बागै तो गभर्नमेंट मा वानसुंनाय ब्ले सर और आबोनि बागै ट्राइबल वेलफेयर जनजाति कल्याण दप्तर खायरि जाखा सबसे दायित्व बिनि और ग्राम अंचल जे बुरी रोगनी जे वंचित अवहेलित उंटमनि बरं बागै तो बहुत डिपार्टमेंट से वानसुंनानै वानसुक जाखा किछु वानसुक जागिया ताई आबोनि बागैनो आं सानाय बायथ गोबां दं साजांनाय अर तथ्य गोबां आं दुइ फायजा तबे आं सानाय जे आनि कासे कयमुं दंनाय सिनि बरगनो विशेष कइरा हस्त ताঁত शिल्पने माध्यमे रिगनाय रिसा तांनानि अबनो उन्नत धरन ताबो मिसिन नखरका अमरनो जाहाते के सरलीकरण खालायो बेंक लोन मानानि बा सरकारनि रां रिउइ बरनो रिगनाय रिसा तांनानि रेजिस्ट्रार तांनानि सिनि कालचारनो मोथाङै नारंनानि अबनो एकटा व्यवस्था खायना नंथन अबनो तिनि आनि कयमुं दंनाय ताई सिनि बुरिरक जारा लामा किनार मोखैतों फालित जाजानाय नखं जारा अबनो मामानै फालै नखंनो जारा हामारि खाय तंनाय नखंनो तै तंनाय बरनि बागैबो लामा किनारगो मार्केट सेट द खलायै वातै पामतियो जाहाते बर सातुं द मानजायथुं अ व्यवस्था खायरितुन ताई बरनो একটা লোননি ব্যবস্থা যাতে গ্যারান্টার সারা একটা লোননি ব্যবস্থা কম পয়সা অন্ত 50,000 নি বিসিংগ ফানো একটা লোননি ব্যবস্থা ব খাইনা নুংথুন অবানি কয়मुं টংনাই তাই আং পাইথাগো সানাই আনি কয়मुं টংনাই